মানুষের জীবনটা না বড্ড অদ্ভুত, একদম আকাশের মতো। এই মেঘ তো এই রৌদ্র। ঠিক যেমন ঋতু বদলায়, মানুষের জীবনের মোড়ও তেমন বদলে যায়। কেউ এই পরিবর্তনের সঙ্গে দিব্যি মানিয়ে নেয়, আবার কেউ কেউ কোনো একটা মন খারাপের ঋতুতে গিয়ে একদম আটকে থাকে। আজ তোমাদের এমনই দুজন মানুষের গল্প শোনাবো, পুসান আর হারানের গল্প। পুসান যেন এক ঝলমলে গ্রীষ্ম। তাকে দেখলে মনে হয় সে যেন সবসময় চনমনে গরমের ছুটির আমেজে থাকে। প্রাণখোলা হাসি আর অফুরন্ত এনার্জি তাকে সবার থেকে আলাদা করে রাখে। তবে 7 বছর আগে একটা ল্যাব বিস্ফোরণ তার সাজানো গোছানো জীবনটাকে একদম তছনছ করে দিয়েছিল। এখন অনেকদিন পর অ্যানিমেশনের কাজ নিয়ে যখন সে কোরিয়ায় ফিরে আসে, পুসান ভাবতেও পারেনি যে ধুলোবালি জমা পুরনো স্মৃতিগুলো তার পিছু ছাড়েনি এখনও। ওগুলো যে আবারও তার সামনে এসে দাঁড়াবে সেটা তার কল্পনার বাইরে ছিল। অন্যদিকে হারান ছিল পুসানের ঠিক উল্টো। সে যেন এক নিঝুম থমথমে শীতের দুপুর। কোনো কারণে নিজের মনের চারপাশে সে বরফের মতো শক্ত এক দেয়াল তুলে রেখেছে, যেন কেউ তার মনের নাগাল না পায়। কিন্তু নিয়তি যখন এই গ্রীষ্ম আর শীতকে মুখোমুখি দাঁড় করিয়ে দিল, তখনই শুরু হলো এক অদ্ভুত প্রেমের গল্প। শুরুটা হয়েছিল শুধুমাত্র 3 মাসের একটা বন্ধুত্বের অফার দিয়ে। কে জানতো এই সামান্য কদিনের পথ চলাই জীবনের সব সমীকরণ ওলটপালট করে দেবে। একদিকে হারানোর স্মৃতি আর অন্যদিকে হঠাৎ চলে যাওয়ার ভয়। এই টানাপোড়েনের মাঝে সময় কি শেষমেশ তাদের দুজনকে এক সুতোয় বাঁধতে পারবে? সেই উত্তর তোলা থাক সময়ের কাছেই। আর আমরা তাহলে চলো তাদের গল্পটা একদম শুরু থেকে শুরু করি। তো গল্পে শুরু হয় ড্রামার হিরোইন হারানকে দেখিয়ে। সে পেশায় একজন টপ লেভেলের ফ্যাশন ডিজাইনার। অসাধারণ সব স্টাইল আর ট্রেন্ডি লুকের কারণে সে সবসময় সবার থেকে এগিয়ে। অন্যদিকে গল্পের হিরো পুসান হলো অ্যানিমেশন ইন্ডাস্ট্রির একজন জাদুকর, যে তার হাতের তলির ছোঁয়ায় অসাধারণ সব কার্টুন চরিত্র তৈরি করে। কিন্তু আজ তারা যে জায়গায় দাঁড়িয়ে আছে, 7 বছর আগে পরিস্থিতি এমনটা ছিল না। তখন সবকিছুই ছিল একদম উল্টো। এখন গল্প চলে যায় 7 বছর আগের সেই দিনগুলোতে। সে সময় পুসান ছিল প্রচণ্ড গম্ভীর আর শান্ত স্বভাবের একজন মানুষ, যাকে এক কথায় ইন্ট্রোভার্ট বলা যায়। অন্যদিকে হারান ছিল প্রাণচঞ্চল আর আড্ডাবাজ। সারাক্ষণ ফোনের ওপাশে থেকে পুসানের সাথে কথা বলতে বলতে তাকে অতিষ্ঠ করে তুলত। পুসান তখন ইউএসএতে এক ল্যাবে রিসার্চ করত। একদিন হারান তাকে ফোন করে বলে বৃষ্টি নামার আগে মাটির যে সুগন্ধটা হয় সেটা তার খুব প্রিয়। পুসান তখন রসিকতা না করে বিজ্ঞানের যুক্তি দিয়ে তাকে সেই গন্ধের কারণ বোঝাতে শুরু করে। এতে হারান রেগে গিয়ে বলে, রাখো তো তোমার বিজ্ঞান, আমার এই আনন্দের মাঝে কেন তুমি লজিক খুঁজছো? এই শুনে পুসান শুধু মুচকি হাসে। তাদের এই মিষ্টি সম্পর্কটা তখন ছিল শুধুই অনলাইনের পাতায়। বাস্তবে কেউ কাউকে কখনো দেখেনি, এমনকি ভিডিও কলেও কখনো কথা হয়নি তাদের। তবে হঠাৎ একদিন হারান সিদ্ধান্ত নেয় সে পুসানকে সারপ্রাইজ দিতে ইউএসএ চলে যাবে। তো কোনো কিছু না ভেবেই সে ফ্লাইট ধরে রওনা দেয়। অন্যদিকে পুসান সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ খুলে দেখে হারানের একটি ভিডিও মেসেজ। সেখানে হারান তার মনের জমানো সব কথা বলে দিয়ে শেষমেশ বলেছে আই লাভ ইউ। এই কথা শুনে খুশিতে মুহূর্তেই পুসানের হার্টবিট বেড়ে যায়। সে তাড়াহুড়ো করে তার ল্যাব থেকে বেরিয়ে আসতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ল্যাবে একটি ভয়ানক বিস্ফোরণ ঘটে। চারিদিকে শুধু ধোঁয়া আর অন্ধকার। দেখা যায় হারান তার ট্যাক্সি করে সেখানে প্রায় পৌঁছে গিয়েছে। তবে দূর থেকে আগুনের এমন ভয়ানক কুণ্ডলী দেখে তার বুক কেঁপে ওঠে। সে জানতে পারে পুসানের বড় কোনো দুর্ঘটনা ঘটে গিয়েছে। এরপর গল্পে 7 বছরের এক বিশাল গ্যাপ চলে আসে। বর্তমানের হারান আর আগের হারান যেন দুজন সম্পূর্ণ আলাদা মানুষ। এখন সে কোরিয়ার টপ ফ্যাশন কোম্পানির চিফ ডিজাইনার, যে কোম্পানিটি মূলত তার দাদি কিমের। তার অসাধারণ ট্যালেন্ট আর ব্যক্তিত্বে সবাই তার প্রতি মুগ্ধ হয়ে থাকে। তাকে ছাড়া যেন এই কোম্পানি কল্পনা করা যায় না। দেখা যায় সব কাজ শেষে নির্জনে দাঁড়িয়ে সে একা একা অদ্ভুত কোনো মিউজিক শুনছে। আগের সেই প্রাণচঞ্চল মেয়েটি আজ প্রচণ্ড একা আর ইন্ট্রোভার্ট হয়ে গিয়েছে। দেখা যায় ঠিক তখনই কোরিয়ায় এন্ট্রি নেয় গল্পের হিরো পুসান। তবে আশ্চর্যজনকভাবে পুসান এখন আর সেই আগের মতো শান্ত নেই। 7 বছরের এই গ্যাপে সে যেন নিজেকে নতুন করে তৈরি করেছে। এখন সে সবার সাথে হাসিখুশিভাবে কথা বলে, আড্ডা দেয়, এমনকি সেলফিও তোলে। মানে সে এখন ভীষণ মিশুক আর চঞ্চল। পুসান আর তার বন্ধু বেন কোরিয়ায় এসেছে হারানদের কোম্পানির সাথে একটি কোলাবোরেশনে কাজ করতে। পুসানের তৈরি কার্টুন ক্যারেক্টারগুলোর ড্রেস ডিজাইন করবে হারানদের ফ্যাশন কোম্পানি। একদিন হারান একটি গ্যালারিতে গিয়েছিল একা সময় কাটাতে। সেখানে সে একাকিত্ব ফুটে উঠেছে এমন একটি ছবি দেখছিল। তবে ঘটনাক্রমে পুসানও ঠিক সেখানেই চলে আসে। আর দূর থেকে হারানকে দেখে পুসানের মনে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। এক মুহূর্তের জন্য তার মনে হয় সেই কি তবে হারান। এই ভেবে সে তাকে অনুসরণ করতে শুরু করে। তবে হঠাৎ সে লক্ষ্য করে হারান কানে হেডফোন লাগিয়ে আপন মনে হাঁটছে। আর সে এতটাই মগ্ন ছিল যে খেয়ালই করেনি সামনের একটি কনস্ট্রাকশন সাইট থেকে একটি মই তার উপর পড়ার উপক্রম হয়েছে। এই দেখে পুসান চিৎকার করে তার পুরো নাম ধরে ডাকে, সাংহারান।
এই নাম শুনে হারান চমকে ওঠে। বহুদিন পর কেউ তাকে তার পুরো নাম ধরে এভাবে ডাকলো। দেখা যায় মইটি পড়ার ঠিক আগ মুহূর্তে হারান রক্ষা পায়, কিন্তু সে কৌতূহল নিয়ে সেই লোকটিকে খুঁজতে থাকে যিনি মাত্রই তাকে পুরো নাম ধরে ডেকেছে। এরপর চিনচিনজলে দেখা যায় হারানদের সাথে পুসানদের প্রফেশনাল মিটিং শুরু হয়েছে। হারানের বস কিম পুসানের ডিজাইন করা কার্টুন ইমেজে হারানের মিল খুঁজে পায়। এতে সে খুশি হয়ে তখন ওই পুসানের সাথে কোলাবোরেশনে রাজি হয়ে যায়। এদিকে পুসান তো ভীষণ খুশি। সে বুঝতে পারে তার অবচেতন মন সবসময় হারানকেই তার সৃষ্টিতে রেখে দিয়েছে। এরপর মিটিংয়ের মাঝখানে হঠাৎই একটা কলম মেঝেতে গড়িয়ে পড়ে। পুসান সেটি কুড়িয়ে নিয়ে দেখে সেখানে হারানের নাম খোদাই করা আছে। আসলে এটি হচ্ছে সেই কলমটি যেটি পুসান বহু বছর আগে হারানকে গিফট করেছিল। দেখা যায় ঠিক তখনই হারান তার সামনে এসে দাঁড়িয়েছে। আজ দীর্ঘ 7 বছর পর দুজন একে অপরের মুখোমুখি হলো। হারান খুব প্রফেশনালভাবে হাত বাড়িয়ে বলে, আমি সাং হারান, এই প্রজেক্টের চিফ ডিজাইনার। আপনার সাথে কাজ করতে পেরে আমি খুশি। হারানের চোখের এমন শীতলতা ভরা চাহনি আর আননোন লোকের মতো কথা বলতে দেখে পুসান অবাক হয়ে যায়। তার মনে প্রশ্ন জন্মে, হারান কি তবে তাকে চিনতে পারছে না, নাকি সে সবকিছু ভুলে যেতে চাইছে। পুসান ধারণা করে এই 7 বছরে হয়তো হারানের মনে এক গভীর ক্ষত তৈরি হয়েছে। যে মেয়েটি একসময় প্রচণ্ড চঞ্চল আর হাসিখুশি ছিল, আজ সে 4 দেয়ালের মাঝে একটি অন্ধকার গুহায় যেন নিজেকে বন্দী করে রেখেছে। এরপরের দিন সকালে দেখা যায় দাদি কিম টিভিতে খবর দেখছে। সেখানে হারানের সেই দুর্ঘটনার খবরটাই দেখানো হচ্ছিল। কিন্তু হারানের বোন অর্থাৎ কিমের মেজনাতনি ইয়ং চায় না দাদি এসব দেখে দুশ্চিন্তা করুক, তাই সে তাড়াহুড়ো করে টিভিটা বন্ধ করে দেয়। এরপর সে হারানের কাছে গিয়ে রীতিমতো জেরা শুরু করে যে তোমার কি মাথা ঠিক নেই, নিজের কোনো খেয়াল রাখো না। দাদি যদি তোমার দুর্ঘটনার কথা জেনে ফেলতো তাহলে তোমার কি হতো একবার ভেবে দেখো। এরপর সে দুর্ঘটনার ভিডিওটি হারানকে দেখিয়ে বলে সেদিন সেখানে উদ্ধার করতে আসা লোকটির পোশাক আর তাদের নতুন অ্যানিমেটর পুসানের পোশাক হুবহু মিলে যায়। সে হারানকে জিজ্ঞাসা করে, আচ্ছা ওই লোকটা কি পুসানই ছিল তাই না? সে কি তোমাকে আগে থেকেই চেনে? এই শুনে হারান দ্বিধায় পড়ে যায়। তবে ইয়ং তখন এক অদ্ভুত লজিক দেখিয়ে বলে, হতে পারে সে তোমার কোনো স্টকার। তুমি তো বেশ ফেমাস, তাই হয়তো অনেকদিন ধরে তোমাকে ফলো করছে। এরপর হারান অফিসে আসলে দেখে র্যান্ডম একটি পার্সেল এসেছে। আর পার্সেলটি খুলতেই সবার চোখ কপালে, কারণ পার্সেলের ভেতরে হারানের অসংখ্য ছবি, যেন কেউ তার অগোচরে গোপনে এই ছবিগুলো তুলে পাঠিয়েছে। এবার হারানের সন্দেহ পুসানের উপরে আরও গাঢ় হয়। সে ভাবতে থাকে পুসানই কি সেই রহস্যময় স্টকার যে কিনা গোপনে তার ছবি তুলছে। এসব মনে করে সে পুসানের নামে পুলিশের কাছে অভিযোগ করার কথা ভাবে। এরপর হারান কিছুটা রিল্যাক্স হওয়ার জন্য সেই পুরনো কফি শপে গিয়ে বসে। সেখানে রেস্টুরেন্টের বৃদ্ধ মালিক তার কাছে এক ভালো ছেলের কথা বলছিলেন যে কিনা তাদের আইসক্রিম মেশিনটা ঠিক করে দিয়েছে। আর সেই ছেলেটি অন্য কেউ নয়, সে হলো গল্পের হিরো পুসান নিজেই। পুসান আবার তখন সেখানে পিয়ানো বাজাচ্ছিল। বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করে, আজ তোমাকে খুব বিষণ্ণ লাগছে কেন? পুসান উত্তর দেয়, কিছু স্বপ্ন আর পুরনো স্মৃতি আমাকে খুব বিরক্ত করছে। এই শুনে বৃদ্ধ তাকে সান্ত্বনা দিয়ে বলে, স্মৃতিকে মুছতে চাইলে সে বারবার ফিরে আসবে, তার চেয়ে বরং তাকে তার মতো ছেড়ে দাও। অন্যদিকে দাদি কিম হারানের জন্য একটি ব্লাইন্ড ডেট সেট করেছে তাদের অফিসেরই এক ফটোগ্রাফারের সাথে। হারান সেখানে যেতে চায়নি, কিন্তু তাদের অনুরোধ সে ফেলতে পারে না। সেখানে গিয়ে সে সরাসরি জানিয়ে দেয় যে তার এসবের প্রতি কোনো আগ্রহ নেই। ঠিক তখনই সে দেখে পুসানও সেই একই হোটেলে এসেছে। এরপর হারান পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে পুসান তাকে ফলো করছে। সে এখন ফটোগ্রাফারকে সরি বলে পুসানকে গিয়ে আটকায়, আর পুসানের সামনে দাঁড়িয়ে কড়া গলায় জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তুমি কি আমাকে আগে থেকেই চেনো? সেই মিউজিয়ামে তুমিই ছিলে তাই না? আর তুমি আমার নাম ধরে ডেকেছিলে কেন? আসল সত্যিটা খুলে বলো। এসব শুনে পুসান একদম পাথর হয়ে দাঁড়িয়ে থাকে, তার মুখে কোনো কথা নেই। এবার আমরা জানতে পারি আসল সত্যটা। 7 বছর আগে সেই বিস্ফোরণের পর পুসান হাসপাতালের মৃত্যুর সাথে লড়াই করেছিল। সেই ক্রিটিক্যাল সময়ে হারানের পাঠানো সেই আই লাভ ইউ বলা ভিডিও মেসেজটাই পুসানকে বেঁচে থাকার শক্তি জুগিয়েছিল। এরপর কিছুটা সুস্থ হলে সে কোরিয়ায় ফিরে 3 মাস ট্রিটমেন্ট নেয়। ডক্টরের কাছে সে বলেছিল, আমি আর কাউকে মনে রাখতে পারছি না, শুধু একটা মেয়ের কণ্ঠ আর তার মেসেজগুলো আমার কানে বাজছে। তখন থেকেই সে হারানকে মনে মনে খুঁজত। গাইস, এবার ব্যাপারটা আরো অদ্ভুত লাগছে তাই না? পুসান হারানকে চিনত ঠিকই, কিন্তু হারান কেন পুসানকে চিনতে পারেনি? কারণ এখানে গল্পের একটা বড় টুইস্ট লুকিয়ে আছে। আসলে 7 বছর আগে হারান ফোনে যার সাথে কথা বলতো আর যাকে শান বলে ডাকতো, সে আসলে পুসানের বন্ধু ছিল। পুসান শুধু ফোনটা ধরে মাঝে মাঝে রিপ্লাই দিত যখন তার বন্ধু ব্যস্ত থাকতো। হারানের সেই বার্থডে গিফট বা মেসেজগুলো আসলে পুসানই পাঠিয়েছিল বন্ধুর হয়ে। অর্থাৎ হারান যার সাথে প্রেম করেছিল সে আসলে ছিল পুসান, কিন্তু সে জানতো যে সে কথা বলছে শানের সাথে।
পুসান হারানকে জানতো, কিন্তু হারান জানতো না ওপাশে আসলে কে ছিল। হারানের প্রশ্নের মুখে পুসান নিজেকে সামলে নেয়, তবে হারান তাকে স্টকার বললে সে প্রতিবাদ করে বলে, আমি কোনো স্টকার নই, আর আমার মনে কোনো গোপন রহস্যও নেই। আমি আপনার প্রোফাইল আগে থেকেই দেখেছিলাম, তাই আপনার নাম জানতাম। এই শুনে হারান মনে মনে লজ্জিত হয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন পুসান হঠাৎ চিৎকার করে বলে, সাবধান, আপনার পেছনেই আসল স্টকার। এরপর তারা দুজন মিলে সেই রহস্যময় ব্যক্তিকে তাড়া করে। হারানের বোন আর সেই ফটোগ্রাফারও যোগ দেয় তাদের এই দৌড়ে। অবশেষে তারা স্টকারকে ধরে ফেলে এবং তার মাস্ক খুলতেই সবাই অবাক, দেখতে পায় সে কোনো ছেলে নয়, বরং এক রাগী মেয়ে। আসলে সে হারানের ক্যারিয়ার আর তার সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়ে এসব করছিল। এরপর পুলিশ স্টেশনে বসেই সবকিছুর মীমাংসা হয়। মেয়ে স্টকারটি নিজের ভুল স্বীকার করে হারানের কাছে ক্ষমা চাইলে হারান তাকে ক্ষমা করে দেয় এবং কোনো মামলা না করার সিদ্ধান্ত নিয়ে বাইরে আসে। তখন পুলিশ তাদের জিজ্ঞাসা করে সেই অদ্ভুত কেমিক্যালটা কি ছিল যা হারানের শরীরে ছুরি মারা হয়েছিল। তখন পুসান একদম দক্ষ বিজ্ঞানের মতো সেটির রাসায়নিক নাম গড়গড় করে বলে দেয়, যদিও সহজ ভাষায় সেটি ছিল সাধারণ ব্লিচিং পাউডার। হারান লক্ষ্য করে পুসানের দামি কোটটি সেই ব্লিচিং পাউডারের কারণে নষ্ট হয়ে ডিসকালার হয়ে গিয়েছে। এতে সে অপরাধবোধ নিয়ে পুসানকে সরি বলে। এরপর সে তার বোনকে জিজ্ঞাসা করে সে কেন তার ফোনে ট্র্যাকিং অ্যাপ ইনস্টল করে রেখেছে। উত্তরে বোন জানায় যে হারানের খামখেয়ালি স্বভাব দেখে সে ভয়েই এটা করেছিল। এই কথা শুনে হারান প্রচন্ড রেগে যায় এবং তাকে ধমকাতে শুরু করে। আর এখানে আমাদের সামনে হারানের এক বিষাদময় অতীত ফুটে ওঠে। বাবা মা মারা যাওয়ার পর হারান এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিল যে সে ভাবত বাবা মায়ের মতো তাকে ছেড়ে সবাই চলে যাবে। তো পরিবারের কেউ যেন বাইরে যেতে না পারে, তাই সে সবার জুতো নিয়ে লুকিয়ে বাথটবের পানিতে ডুবিয়ে রাখত। আজ যখন সে তার বোনকে ধমকাচ্ছিল, তখন তার ভিতরে সেই পুরনো ডিপ্রেশনের ভয়টাই কাজ করছিল, যদি বোনের কিছু হয়ে যেত। তো ইয়ং তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলে, ভয় পেও না, আমাদের কারো কিছুই হয়নি। এর মধ্যে আবার পুলিশ এসে বলে পুসান তো জখম হয়েছে, তার ট্রিটমেন্ট দরকার। এ শুনে হারান তখন পুসানের পেছনে দৌড়ে গিয়ে তাকে দাঁড় করায় এবং নিজের একটি কার্ড ধরিয়ে দিয়ে বলে, আপনার সব চিকিৎসার খরচ আমি বহন করব। এই শুনে পুসান কিছু বলতে চেয়েও পারে না। হারান ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছে। এরপর বাড়িতে ফিরতেই দাদি কিম তো রেগে আগুন। ব্লাইন্ড ডেট মিস করায় সে হারানকে বকা দিতে শুরু করে, কিন্তু হারানের বোন ইয়ং পরিস্থিতি সামলাতে দাদিকে বলে, আপু এতক্ষণ একটা ছেলের সাথেই ছিল, তার ব্লাইন্ড ডেটের কোনো প্রয়োজন নেই। এই শুনে দাদি তো অবাক। আসল ব্যাপারটা হলো দাদি কিম চায় যত দ্রুত সম্ভব তিন নাতনিকে একের পর এক বিয়ে দিয়ে দিতে। তো এরপর হারান যখন নিজের রুমে চলে আসে, ইয়ং তখন তাকে একটি বুদ্ধি দেয়, যে ছেলে তোমার প্রাণ বাঁচালো, স্টকার ধরলো আর কোট নষ্ট করলো, তাকে শুধু একটা ভিজিটিং কার্ড দিয়ে আসা তো অপমানজনক, তাকে অন্তত একটি ডিনার করানো বা একটা গিফট দেওয়া তো তোমার দায়িত্ব। দেখা যায় এতে হারান রাজি হয়েছে। তো পরের দিন হারান পুসানের জন্য একটি দামি কোট কেনে এবং সেটি পুসানের হোটেলের রিসিপশনে রেখে আসে, আর সাথে একটি থ্যাঙ্কস নোট। পুসান যখন সেই নোটটি পড়ে, তার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। ঠিক তখনই বাইরে বৃষ্টি নামে। এমন অবস্থায় পুসানের মনে পড়ে যায় হারানের বলা সেই কথাগুলো, যে বৃষ্টি নামার আগের মাটির সুবাস তার অনেক প্রিয়। এসব মনে পড়ে যাওয়ায় সে এখন পাগলের মতো ছাতা নিয়ে হারানকে খুঁজতে বের হয়। পুসান দেখে হারান সত্যি বৃষ্টিতে আটকা পড়ে দাঁড়িয়ে আছে। সে হারানকে ছাতাটি দিতে চাইলে হারান প্রথমে না করে দেয়। পুসান যখন জোর করে ছাতাটি খোলে, দেখা যায় সেটির এক পাশ ভাঙা। এই দেখে সে লজ্জায় পড়ে যায় এবং হারানকে বলে, একটু দাঁড়াও, আমি আরেকটি ছাতা নিয়ে আসছি। দেখা যায় ঠিক তখনই সেখানে হারানের অনেক আগের পরিচিত এক বান্ধবী চলে এসেছে। সে হারানকে এত বছর পরে দেখে অনেক খুশি হয় এবং তার সম্পর্কে অনেক প্রশ্ন করতে থাকে, যে সে এতদিন কোথায় ছিল, কেন সে তার কোনো খোঁজ পায়নি। তো হারান এইসব প্রশ্নের উত্তর দেয়া থেকে বাঁচতে পুসানকে বলে, আমিও তোমার সাথে ছাতা নিয়ে আসার জন্য যাব। এই বলে তারা দুজনেই এখন হোটেলের ভিতরে চলে আসে। তবে পুসান ভিতরে এসে জানতে পারে তার বন্ধু বেন দ্বিতীয় ছাতাটি সাথে নিয়ে গিয়েছে। তো আর কোনো উপায় না থাকায় তারা দুজন সেখানে দীর্ঘক্ষণ পাশাপাশি বসে অপেক্ষা করতে থাকে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলতে পারে না। এক অদ্ভুত নীরবতা তাদের মাঝে কাজ করছিল। এদিকে সেই কফি শপের বৃদ্ধ মালিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যায়। তার পোষা কুকুর জিনিয়াস চিৎকার করে লোক জড়ো করে। হারান খবর পেয়ে জিনিয়াসকে নিজের বাড়িতে নিয়ে আসে। দাদি কিম এসব দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ যেই হারান কারোর সাথে কথা বলে না, সে আজ এই কুকুরটির সাথে কত সাবলীলভাবে কথা বলছে। তো এর কিছুদিন পর দাদু সুস্থ হয়ে জিনিয়াসকে নিতে হারানদের বাড়িতে আসেন, আর এখানে ঘটে যায় এক অভাবনীয় ঘটনা। দাদি কিম আর এই দাদু আসলে 50 বছর আগের পুরনো বন্ধু ছিলেন। দীর্ঘ 50 বছর পর তাদের দেখা হলো। তারা কফি খেতে খেতে হারানকে নিয়ে গল্প শুরু করে। দাদু জানায় 7 বছর আগে একদিন হারানকে তার দোকানের বাইরে কাঁদতে দেখেছিলেন। সেই থেকে হারান প্রতিদিন তার দোকানে আসতো এবং একা একা ঘন্টার পর ঘন্টা সময় কাটাতো।
দাদি কিম দীর্ঘশ্বাস ফেলে বলেন, হ্যাঁ, 7 বছর আগে ও তার বয়ফ্রেন্ডকে হারিয়েছিল। সেই থেকে ও যেন এক অন্ধকার জগতে চলে গিয়েছে। অন্যদিকে হারান সেই কফি শপে যায় দাদুর সাথে দেখা করতে। সেখানে সে দেখে পুসান এখন দাদুর বাড়িতেই ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেছে। পুসানকে সেখানে দেখে হারান কিছুটা অবাক হয়। পুসান উপরে বসে কাজ করছিল। এর মধ্যেই হঠাৎ তার ফোনে কল আসলে ফোনটি ভুলক্রমে পুসানের কাছ থেকে নিচে পড়ে যায়। তখন হারান সেটি কুড়িয়ে পুসানের কানের পাশে ধরে রাখে। এতে তাদের মাঝে এক অদ্ভুত শিহরণ কাজ করছিল। ঠিক সেই মুহূর্তে দাদু আর জিনিয়াস সেখানে ফিরে আসেন। দাদু হারানকে হাসতে দেখে অবাক হয়ে বলে, জানো হারান, গত 7 বছর পরে তোমার মুখে এই হাসি আজই প্রথম দেখলাম। এরপর সে পুসানকে দেখিয়ে বলে, এই ছেলেটা খুব ভালো। আমার এই বয়সে দেখাশোনা করার মতো কাউকে পাশে দরকার ছিল, তাই ওকে থাকতে দিয়েছি। এদিকে দাদি কিম হারানের একটি ফাইল চেক করতে গিয়ে দেখে সেখানে পুসানের নাম বারবার লেখা। এতে দাদির মনে সন্দেহ জাগে। পুসান তো হারানের স্কেচে ওকে ছিল, তবে কি এদের মাঝে কোনো পুরনো কানেকশন আছে? তো এইসব ভেবে দাদি কিম ঠিক করেন এদের দুজনকে একসাথে সময় কাটানোর সুযোগ করে দেবেন। এরপর সে লাঞ্চের বাহানায় পুসান আর হারানকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং মাঝপথে জরুরি কাজের অজুহাত দেখিয়ে তাদের দুজনকে রেখে চলে আসেন। হারান আর পুসান যখন একা বসেছিল তখন হঠাৎ স্পিকারে একটি বিকট শব্দ হতে শুরু করে। সেই শব্দ কানে পৌঁছাতেই পুসানের অবস্থা খারাপ হতে থাকে। হারান কিছুই বুঝতে না পেরে তার পেছনে ছুটে যায়। বাইরে গিয়ে পুসান শান্ত হলে জানায়, এক বিস্ফোরণের দুর্ঘটনার পর থেকে আমার এক কান একদম শুনতে পায় না। অন্য কানে যখন তীব্র শব্দ হয় আমি তা সহ্য করতে পারি না। সব শব্দ যেন একাকার হয়ে যায়। হারান খেয়াল করে পুসানের শরীরে খাবার পড়ে গিয়ে তার ড্রেস নষ্ট হয়ে গিয়েছে। এই দেখে হারান তার ডিজাইনারের দক্ষতা কাজে লাগিয়ে নিজের গলায় থাকা ওড়না দিয়ে পুসানের শরীর ঢেকে দেয়। অফিস মিটিংয়ে হারান যখন প্রেজেন্টেশন দিতে যাবে সে দেখে তার সেই লাকি কলমটি হারিয়ে গিয়েছে। রেস্টুরেন্টের গোলমালের মাঝে কলমটি কোথায় পড়ে গিয়েছে সে জানে না। তো কলমটি না পেয়ে হারান প্রচন্ড প্যানিক অ্যাটাক অনুভব করে এবং মিটিং ছেড়ে দৌড়ে সেই রেস্টুরেন্টে ফিরে যায়। পৌঁছানো তার পেছন পেছন আসে। দেখতে পায় হারান রেস্টুরেন্টের ম্যানেজারের কাছে অনুরোধ করছে কেউ যদি তার নাম লেখা কলমটি খুঁজে পায় তাহলে যেন তাকে ফেরত দেয়। সেই কলমটি তার কাছে অনেক বেশি মূল্যবান। এই বলতে বলতে সে ঠান্ডার কারণে কাশি দিতে শুরু করে। আর এই দেখে পুসান তার নিজের কোটটি হারানকে পরিয়ে দেয়। এরপর বাড়িতে ফিরে পুসান যখন তার পোশাক চেঞ্জ করছিল তখন দাদু তার শরীরের অসংখ্য ক্ষত আর বিশেষ একটি ট্যাটু দেখে ফেলে। সেখানে লেখা ছিল, মনে রেখো তুমি মরণশীল। এই লেখা দেখে দাদু এর কারণ জানতে চায়। উত্তরে পুসান বলে, আমি সবসময় নিজেকে এই ট্যাটুর মাধ্যমে মনে করিয়ে দেই যে জীবন খুব ছোট, যে কোনো সময় মারা যেতে পারি, তাই কোনো আফসোস ছাড়াই বাঁচতে হবে। এই শুনে দাদু বলে, তাহলে কি তুমি এখন কোনো আফসোস ছাড়াই বেঁচে আছো? দাদুর এই প্রশ্নে পুসানের মনে এক ধাক্কা লাগে। এখন আমাদের পুসানের সাথে ঘটে যাওয়া অতীতের কিছু ঘটনা দেখানো হয়। পুসানের মা ছিলেন একজন বড় আর্টিস্ট, কিন্তু তার বাবা তাকে সবসময় ছবি আঁকতে বাধা দিতেন। কিন্তু তার মা ছবি আঁকা বন্ধ করেনি। আর শেষ পর্যন্ত তার বাবা তার মাকে বাসা থেকে বের করে দেয়। মায়ের চলে যাওয়ার সময়ে পুসান তার কাছে অনুরোধ করে সে যেন তাকেও সাথে নিয়ে যায়। কিন্তু তার মা জানতো এমনটা করলে তার বাবা দুজনকেই শাস্তি দিবে। এই ভয়ে সে আর পুসানকে সাথে নেয় না। তবে পুসানও মায়ের মতোই ছবি আঁকতে অনেক পছন্দ করত। বাবার অনিচ্ছা থাকা সত্ত্বেও সে লুকিয়ে তার ছবি আঁকা কন্টিনিউ করছিল। তবে একদিন সে তার বাবার কাছে ধরা পড়ে যায়। এর ফলে বাবা রেগে গিয়ে পুসানের সমস্ত আর্ট আর সরঞ্জাম নষ্ট করে ফেলে। এই অভিমানে পুসান ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হারানের কিছু মেসেজ আসে। সেখানে লেখা ছিল, তোমার দেওয়া কলমটি দিয়ে আমি আজ ড্রেস ডিজাইন করে পুরস্কার পেয়েছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার জীবনে অনেক বড় একটি জায়গা জুড়ে আছো। হারানের এই একটি মেসেজ পুসানকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল। সেদিনের পর থেকে পুসান হারানের সাথে প্রতিনিয়ত কথা বলতে শুরু করে। আর ধীরে ধীরে পুসান নিজের অন্ধকার জীবন থেকে বেরিয়ে হাসিখুশি থাকতে শুরু করেছিল। এখন গল্প বর্তমানে ফিরে আসলে দেখা যায় দাদুর প্রশ্নের উত্তরে পুসান নিজেকে আফসোসমুক্ত রাখার জন্য হারানের কাছে ফিরে যেতে শুরু করে। কারণ যে হারান তাকে হাসতে শিখিয়েছে, প্রাণ খুলে বাঁচতে শিখিয়েছে, সে এখন নিজেই দুঃখে দিন পার করছে। এমনকি সে সবার থেকে নিজেকে লুকিয়ে রাখে। তো পুসান এখন চায় হারানের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দিতে এবং হাসি খুশি রাখতে। তাই সে দাদুর সামনে থেকে দৌড়ে হারানের কাছে চলে আসে। আর সে অতীতের কথা গোপন রেখে হারানকে প্রস্তাব দেয়, আমি জানি আপনি কোনো যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি এই শহরে আর মাত্র 3 মাস থাকবো। আমি চাই এই 3 মাস আমরা কোনো পিকনিক পার্টনারের মতো বন্ধু হয়ে থাকতে। কিন্তু হারান তার একাকিত্বের জগৎ থেকে বের হতে চায় না, তাই সে সরাসরি নিষেধ করে দেয়। তবে পুসান তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা সারা জীবনের জন্য নয়, শুধুমাত্র 3 মাসের জন্য। দরকার হলে পুসান তাকে তার বন্ধু হতে উৎসাহিত করবে। এই শুনে হারান সেখান থেকে বাসায় ফিরে আসে আর অতীতের দিনগুলোর কথা মনে করে কাঁদতে থাকে।
পরদিন সকালে হারানের ছোট বোন হাদাম এক বিশাল ঘোষণা দেয়। সে খুব শীঘ্রই তার ক্লাসমেট ইউগিয়ামকে বিয়ে করতে চায়। এই শুনে সবাই তো আকাশ থেকে পড়ে, কারণ একে তো তার পড়াশোনা শেষ হয়নি, এছাড়া সে 3 বোনের মধ্যে সব থেকে ছোট। তবে সে সাফ জানিয়ে দেয় তার বয়ফ্রেন্ড 1 বছরের জন্য বিদেশে চলে যাবে, তাই সে তার ভালোবাসা সিকিউর করতে চায়। এই শুনে দাদি কিম বলেন, আগে ছেলেটিকে তো নিয়ে আসো, আগে দেখা করি, তারপর সিদ্ধান্ত হবে। এসব শুনে হারান তার অফিসের দিকে রওনা হয়। তখন পুসানও ঠিক তার দিকেই আসছিল। এইদিকে হারান দ্রুত লুকিয়ে পড়ে, যেন পুসান তাকে দেখতে না পায়, কারণ সে আসলে চায় না পুসান কোনোভাবে তার মন জয় করে তার বন্ধু হোক। দেখা যায় আজ পুসান সবার জন্য কফি নিয়ে এসেছিল, কিন্তু হারানের সিট খালি দেখে সে একটু হতাশ হয়েই ফিরে যায়। এদিকে হারান অফিস থেকে পালিয়ে একটা ক্যাফেতে গিয়ে বসে, তবে তাকে দেয়া কফিটা ছিল খুবই বাজে খেতে। এরপর তার পিছনের সিটের লোকটি যখন চলে যাচ্ছিল, তখন ভুলক্রমে তার ছুটের আঘাতে হারান চমকে যায়, মানে তার সাথে যা ইচ্ছে তাই ঘটে চলেছে। এর মধ্যেই আবার সে খেয়াল করে পুসান সেই দাদুর কুকুর জিনিয়াসকে নিয়ে তার দিকেই আসছে। এই দেখে হারান দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এবারেও ঘটে যায় আরেক দুর্ঘটনা। এক ওয়েটারের সাথে তার ধাক্কা লাগে, আর এতে হারানের পোশাকটা খারাপ হয়ে যায়। আজ অফিসের মিটিংয়ে হারান তার দাদিকে জানিয়ে দেয় সে আর অ্যানিমেশনে পুসানের সহযোগী হয়ে কাজ করতে পারবে না, কিন্তু দাদি সাফ জানিয়ে দেয় কোনো অজুহাত না দেখিয়ে যাকে যে কাজ দেয়া হয়েছে সেটাই যেন পালন করে। এই শুনে হারান অফিস থেকে বেরিয়ে বাইরে ঘুরতে থাকে আর অপেক্ষা করতে থাকে কখন অফিসের সময় শেষ হবে। দেখা যায় এখানেও পুসান চলে এসেছে। সে পিছন ফিরে দেখতে পায় পুসান বাচ্চাদের সাথে ফুটবল খেলছে। এইদিকে সে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু এবার ভুলক্রমে ফুটবলটি উড়ে গিয়ে হারানের মাথার উপরে পড়ে। পুসান ক্ষমা চাইতে কাছে আসতেই হারান মুখ লুকিয়ে সেখান থেকে দৌড়ে পালায়, মানে হারান যেখানেই যায় পুসান যেন সেখানে আগে থেকেই হাজির। তো সারাদিন এভাবে পালিয়ে বেড়াতে গিয়ে হারান ক্লান্ত হয়ে পড়ে। অন্যদিকে দাদির ম্যানেজার সিওক আর হারানের মেজবোন ইয়ং এর মধ্যে এক মজার কেমিস্ট্রি তৈরি হয়। ইয়ং তার ফোন অফিসে ফেলে এসেছিল। সিওক সেটি ফেরত দিতে গিয়ে তাকে ব্লাইন্ড ডেট নিয়ে কথা বলতে শোনে। পরের দিন ইয়ং দাদিকে বোকা বানানোর জন্য হারানকে সাজিয়ে গুছিয়ে বাসা থেকে বের করে আনে এবং দাদিকে বলে যে হারান আজ ব্লাইন্ড ডেটে যাচ্ছে। কিন্তু বাইরে বেরিয়েই ইয়ং হারানকে বলে, আমি তো সত্যি সত্যি ডেটে যাচ্ছি, তুমি বরং কোথাও গিয়ে সময় কাটাও, যেন দাদি ভাবে তুমি ডেটেই ছিলে। তো বোনের জন্য হারান সারাদিন একা একা ঘুরে বেড়ায়। এরপর রাত হলে যখন সে বাড়ির দিকে ফিরছিল, তখন হঠাৎ অন্ধকার রাস্তায় বাইকের ধাক্কা থেকে বাঁচাতে গিয়ে পুসান তাকে টেনে ধরে। তবে হারান ছিটকে নিচে পড়ে যায় এবং এতে তার হাতে প্রচন্ড চোট লাগে। এতে পুসান অস্থির হয়ে তাকে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু হারান এবার চিৎকার করে বলে, আপনার জন্য আমার সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে, আপনার কারণেই আমি আজ অফিসে যেতে পারছি না, আমার প্রিয় কবি সবে বুঝতে পারছি না আপনি কেন আমার জীবনে বারবার আসছেন। আমি যেমন আছি তেমনই থাকতে চাই, আবার নতুন কাউকে জীবনে জায়গা দিয়ে তাকে হারিয়ে ফেলার যন্ত্রণা সহ্য করার শক্তি আমার নেই। পুসান বুঝতে পারে সে অজান্তেই হারানকে কতটা মানসিকভাবে আঘাত করছে। সে খুব শান্ত গলায় বলে, আমি শুধু একজন প্রতিবেশী হিসেবে আপনাকে হাসপাতালে নিয়ে যেতে চাই, আমি আপনার পাশে থাকব শুধু ট্রিটমেন্ট পর্যন্ত, তারপর আমি চলে যাব, কথা দিচ্ছি। এই শুনে হারান শান্ত হয়ে হাসপাতালে আসে এবং জানা যায় তার হাতে ছোট একটি ফ্র্যাকচার হয়েছে। হাসপাতালের বাইরে বসে পুসান হারানের ফেলে আসা কফি শপের বিলটি পায়। সে বুঝতে পারে হারান তাকে এড়ানোর জন্য কতটা কষ্ট করছে। এরপর হারান যখন ব্যান্ডেজ নিয়ে বাইরে আসে, তখন পুসান মাথা নিচু করে বলে, আমাকে মাফ করে দেবেন, আমি জানতাম না আমার উপস্থিতি আপনাকে এত বড় যন্ত্রণার মধ্যে ফেলে দেবে। আমি আর কখনো আপনাকে বিরক্ত করব না, এমনকি দাদুর কফি শপটাও আমি খুব দ্রুত ছেড়ে দেব। এসব বলে পুসান তাকে গাড়িতে তুলে দিয়ে বিদায় জানায়। তবে বাসায় ফিরে কেন জানি হারানের নিজের বলা কথাগুলোর জন্য গিল্টি ফিল হচ্ছিল। সে নিজেকে বোঝাতে পারছে না সে আদেও ভুল কিছু করে ফেলল কিনা। এদিকে পুসান কফি শপে ফিরে দাদুকে রুম পরিষ্কার করতে সাহায্য করে। দাদু তাকে স্নেহের সাথে বলে, তুমি পাশে আছো বলে আমি খুব সাহস পাই, একদম নিজের আপনজনের মতো মনে হয় তোমাকে। পুসান দাদুকে সতটা বলতে চেয়েও দাদুর শারীরিক অবস্থার কথা ভেবে চুপ হয়ে যায়। সে ভাবে সব থেকে চলে যাওয়ার বিষয়টা সে আরও কিছুদিন পর তাকে খুলে বলবে। এদিকে হারানের ছোট বোন হাদাম তার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল। তখন ফোনের ওপাশে একটি দুর্ঘটনার শব্দ শুনে সে আঁতকে ওঠে এবং দ্রুত বয়ফ্রেন্ডকে খুঁজতে বের হয়। সৌভাগ্যবশত তার বয়ফ্রেন্ড অক্ষত ছিল। সে জানায় একজনকে বাঁচাতে গিয়ে তার দেরি হয়েছে। এই ঘটনায় ছোট বোনের মনে তার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায়। সে জানায় যে তার দাদি কিম তাকে দেখতে চেয়েছেন। দাদির কথা শুনে বয়ফ্রেন্ড প্রথমে ভয় পেলেও ছোট বোন তাকে আশ্বস্ত করে যে দাদি খুব ভালো মনের মানুষ, সে অবশ্যই তোমাকে পছন্দ করবে। পরের দিন অফিসে পুসান তার কলিগদের ম্যাজিক ট্রিক্স দেখিয়ে আনন্দ দিচ্ছিল। হারান পাশ দিয়ে যাওয়ার সময় শুধু একবার গুড মর্নিং বলে নিজের রুমে চলে যায়। দেখতে পায় সে বাদে বাকি
বাকি সবাই পুসানের সাথে খুব দুষ্টুমি আর মজা করছে। এই দেখে সে পুসানকে আরো বেশি এড়িয়ে চলার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু নিয়তি তাদের দুজনকে আবারও মুখোমুখি করে। একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্য পুসানকে শহরের বাইরে একটি ট্রেডিশনাল এলাকায় ফিল্ড ভিজিটে যেতে হবে। দাদি কিম এটিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে হারানকেও তার সাথে যাওয়ার নির্দেশ দেয়। হারান না করলেও দাদি তার ডিসিশনে একদম পাকা। তো পরের দিন হারান নির্দিষ্ট স্থানে পৌঁছে দেখে পুসান একদম কোরিয়ান ট্রেডিশনাল পোশাকে সজ্জিত হয়ে এসেছে। পুসান হাসতে হাসতে বলে, আগামী 10 থেকে 20 বছরে আমি আর এই পোশাকে সাজবো কিনা তা জানি না, তাই আমার বাকেট লিস্টের এই ইচ্ছেটা আজ পূরণ করলাম। দেখা যায় ঘুরতে আসা পর্যটকরা পুসানের সাথে একের পর এক ছবি তুলছে। এর ফলে সে কাজ করার আর সুযোগ পাচ্ছিল না, তাই পুসান পুনরায় ড্রেস চেঞ্জ করতে যায়। আর এদিকে হারান সেখানে একা দাঁড়িয়ে স্কেচ ডিজাইন করছিল, কিন্তু হঠাৎ সে তার মায়ের কণ্ঠস্বর শুনতে পায় এবং সেই শব্দের পিছু পিছু গিয়ে একটি পুরনো মণ্ডপে একা বসে কাঁদতে থাকে। পুসান ফিরে এসে হারানকে সেখানে দেখতে না পেয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে হারানকে খুঁজে পায় এবং তাকে জিজ্ঞাসা করে তার সাথে এমন কি ঘটলো যে সে এখানে একা মন খারাপ করে বসে আছে। হারান উত্তরে বলে, তুমি যখন ড্রেস চেঞ্জ করতে গিয়েছিলে তখন আমি স্কেচ ডিজাইন করার সময়ে আমার মায়ের কণ্ঠে সেই ডাক শুনতে পাই, যেভাবে আমার মা ছোটবেলায় আমাকে আদর করে ডাকতেন। সেই কণ্ঠের পিছনে ছুটতে গিয়ে দেখি কোনো এক বাচ্চার মা তাকে এভাবে ডেকেছে। এই দেখে আমার মায়ের কথা মনে পড়ে যায়। এবার হারান তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির কথা বলে। বছরখানেক আগে আমরা দুটো গাড়িতে করে ট্রিপে যাচ্ছিলাম। সামনের গাড়িতে ছিল আমার মা বাবা আর ছোট বোন। আমাদের চোখের সামনেই হঠাৎ একটি ট্রাক এসে তাদের গাড়িটিকে দুমড়ে মুচড়ে দেয়। আমি দৌড়ে গিয়ে দেখি আমার মা বাবা স্পটেই মারা গিয়েছে। শুধুমাত্র ছোট বোনকে আমরা অলৌকিকভাবে ফিরে পাই। সেই থেকে আমার প্রিয় মানুষদের হারানোর ভয় আমাকে ভীত করে রাখে। হারান বুঝতে পারে সে অনেক ইমোশনাল হয়ে ভুল করে পুসানকে এসব বলে ফেলেছে, তাই সে লজ্জিত হয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু পুসান তাকে বুঝিয়ে শান্ত করে। এর মধ্যেই তারা দেখতে পায় নিচের সুন্দর বাড়িগুলো রঙিন আলোয় আলোকিত হয়ে গিয়েছে। এমন সুন্দর দৃশ্য দেখে পুসান ছবি তোলার জন্য তার ক্যামেরা বের করার কথা ভাবে, কিন্তু তার মনে পড়ে যায় সে একটু আগেই সবকিছু হারানের আর্টের পেপারের ওখানে ফেলে এসেছে। এরপর দুজনেই দৌড়ে তাদের কাজে ফিরে আসে। অন্যদিকে ইয়ং তার ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু তাদের অ্যাসিস্ট্যান্ট হঠাৎ তাকে মিথ্যে বলে আটকে দেয় যে দাদি তাকে জরুরি ডেকেছেন। এরপর সে দাদির রুমে গিয়ে কাউকে না পেয়ে বিরক্ত হয়ে ফিরে আসে। আসলে ঘটনা হলো অ্যাসিস্ট্যান্ট মেজবোন ইয়ংকে অনেক আগে থেকেই পছন্দ করে, তাই এটা সে কখনোই চায় না যে ইয়ং অন্য কারোর সাথে ডেটে যাক। এরপর রাতে কাজ থেকে ফেরার পথে সেই বাচ্চারা পুসানকে দেখতে পায় এবং তাদের সাথে ফুটবল খেলার জন্য আবদার করে। পুসান বাচ্চাদের আবদার ফেলতে পারে না, তাই তাদের সাথে খুব সহজেই মিশে যায়। এসব দেখে হারান পুসানকে একটি বিশেষ নাম দেয় ক্যাপিবারা। ক্যাপিবারা হলো এমন এক প্রজাতির প্রাণী যারা শুধু নিজের দলের সাথে নয়, বরং বনের যে কোনো প্রাণীর সাথে খুব সহজে মিশে যেতে পারে এবং সবার প্রিয় বন্ধু হয়ে ওঠে। হারান যখন পুসানকে ক্যাপিবারা বলে ডাকে, পুসান তখন তাকে থামিয়ে দিয়ে নিজের মনের কথা বলে যে আমি সবার সাথে মিশতে চাই, এটা ঠিক, কিন্তু তোমার কাছে আসার কারণটা শুধু বন্ধু হওয়া নয়। আমি জানি তুমি একাকিত্বের এক গভীর সমুদ্রে ডুবে আছো, আর আমি চাই তোমাকে সেখান থেকে টেনে তুলতে, কারণ আমিও একদিন এমন একাকিত্বের শিকার হয়েছিলাম। যখন আমি নতুন কলেজে ভর্তি হই সবাই আমাকে তুচ্ছতাচ্ছিল্য করত, কেউ আমাকে আপন করে নেয়নি। সেই অন্ধকার সময় থেকে একজন মানুষই আমাকে বের করে এনেছিল। আজ আমি তোমার জন্য ঠিক সেটাই করতে চাই। পুসানের কথাগুলো হারানের মনে গভীরভাবে রেখাপাত করে। হারান বুঝতে পারে নিজেকে লুকিয়ে রাখাটা কোনো সমাধান নয়। তো সে রাস্তার ওপাশ থেকে পুসানের প্রিয় ফ্লেভারের মিল্ক প্যাকেটটি ছুড়ে দিয়ে তাকে ইশারায় ডাকে। পুসান অবাক হয়ে তাকালে হারান রাস্তার ওপাশে গিয়ে জিজ্ঞেস করে, তোমার সেই 3 মাসের ট্রায়াল অফারটা কি এখনো আছে? মানে সেই 3 মাসের জন্য বন্ধু হওয়ার অফারটি। পুসান প্রথমে মজা করে না বললেও একটু পরেই বলে, অন্য কেউ হলে হয়তো অফারটি থাকতো না, কিন্তু তুমি বলেই অফারটি এখনো আছে। এই শুনে আজ হারান অনেক বছর পর কারোর সাথে সহজভাবে কথা বলার চেষ্টা করে, যদিও সে কিছুটা ঘাবড়ে গিয়ে উল্টোপাল্টা বলছিল। পুসান তাকে অভয় দিয়ে বলে, চিন্তা করো না, তুমি খুব দ্রুত সময়ের মধ্যেই আবারও সবার সাথে আগের মতো মিশতে পারবে। এরপর তারা যখন কথা বলতে বলতে সামনে এগোচ্ছিল তখন হঠাৎ একটি গাড়ির তীব্র আলো পুসানের চোখে এসে পড়ে। সাথে সাথেই পুসানের কানে অদ্ভুত শব্দ হতে শুরু করে এবং তার দৃষ্টি ঝাপসা হয়ে যায়। সে হারানকে ঠিকমতো দেখতে পারছিল না। পরের দিন সে ডাক্তারের কাছে গিয়ে তার সমস্যার কথা জানালে ডাক্তার তাকে সতর্ক করে বলেন, তোমার মস্তিষ্কের গভীরে কিছু পুরনো স্মৃতি এখনো চাপা পড়ে আছে,
যখনই তুমি সেই ঘটনার সাথে মিল আছে এমন কাউকে বা কোনো পরিস্থিতির মুখোমুখি হও তখনই তোমার যন্ত্রণা বাড়বে। তাই এমন পরিস্থিতি থেকে দূরে থাকাই তোমার জন্য মঙ্গলজনক। এরপর বাসায় ফিরলে পুসান ভাবতে থাকে, আমি আজ বেঁচে আছি শুধু হারানের জন্যই। সে যদি সেদিন আমাকে ওই মেসেজগুলো না পাঠাতো তবে আমি কবে শেষ হয়ে যেতাম। তাই হারানের পাশে থাকতে গিয়ে যদি আমার বড় কোনো ক্ষতিও হয় তাতেও আমার কোনো আফসোস নেই। দেখা যায় ঠিক তখনই হারান সেখানে চলে এসেছে আর পুসানের হাত থেকে পানির পাইপটা কেড়ে নিয়ে তার সাথে দুষ্টুমিতে মেতে ওঠে। তাদের এমন হাসি খুশি দেখে শপের সেই দাদু আর কুকুর জিনিয়াসও খুব খুশি হয়। দাদু তৃপ্তি নিয়ে হারানকে বলেন, আজ অনেক বছর পর তোমাকে প্রাণ খুলে হাসতে দেখে খুব ভালো লাগলো, সবসময় এমনই থেকো। এরপর অফিস শেষে পুসান তার গাড়ি নিয়ে হারানের কাছে আসে এবং তাকে একটি বিশেষ জায়গায় নিয়ে যেতে চায়। দাদি কিম আর তার অ্যাসিস্ট্যান্ট দূর থেকে এটি লক্ষ্য করেন। দাদি আজ বুঝতে পেরেছে হারান আর ইয়ং এতদিন তাকে মিথ্যে বলেছিল যে হারান অন্য কোনো ছেলের সাথে ডেট করছে। তবে এই বাস্তবতা দেখেও দাদির বিন্দু পরিমাণ খারাপ লাগেনি, কারণ পুসানকে তার কাছে যথেষ্ট ভালো একটি ছেলে বলে মনে হয়। এদিকে পুসান হারানকে নদীর পাড়ে নিয়ে এসে বলে, আজ নদীর তীরে বসে ফ্রাইড চিকেন খাবো। হারান অবাক হয়ে বলে, নদীর তীরে বসে ফ্রাইড চিকেন? তোমার শখগুলো কিন্তু বেশ অদ্ভুত। নিজের শখের কথা শুনে পুসান তার কোরিয়া আসার বাকেট লিস্ট দেখায়। মানে কোরিয়ায় এসে সে এই 3 মাসে কি অর্জন করতে চায় সেগুলো দেখায়। সেখানে অনেক কিছুর মাঝে একটি লেখা পুসান কেটে দিয়েছে, যেখানে লেখা ছিল কাউকে খুঁজে বের করা, যেটা সে অলরেডি করে ফেলেছে। মানে হারানকে খুঁজে পাওয়ার কথাই সেখানে লিখেছিল, যদিও এসবের কিছুই হারান বুঝতে পারেনি। এরই মাঝে হঠাৎ আতশবাজি ফাটানো হলে হারান তার অতীত নিয়ে ইমোশনাল হয়ে পড়ে। এইদিকে পুসান কিনে আনা ফ্রাইড চিকেনগুলো পাশেই একদল ছেলেমেয়েকে দিয়ে দেয় আর হারানকে সেখান থেকে সরিয়ে নিয়ে দুজনে মিলে সাইকেল রেস শুরু করে, যেন হারান তার অতীতকে ভুলতে পারে এবং তার মুড ভালো হয়ে যায়। দেখা যায় রেস করতে করতে তারা ড্যান্সিং রিভারের সামনে এসে থেমেছে। হারান নদীর দিকে তাকিয়ে চোখ মুছে বলে, আমি ভেবেছিলাম এই জায়গায় আর কোনোদিন আসবো না, এখানে আমার শুধু যন্ত্রণার স্মৃতি জমা আছে। এই শুনে পুসান তাকে শান্ত করে বোঝায় যে পুরনো স্মৃতিকে নতুন করে ভালো স্মৃতি দিয়ে ঢেকে দেওয়া সম্ভব, আর জীবন কখনো অতীতের জন্য থেমে থাকে না। এরপর তারা আবারও সাইকেল রেস শুরু করে এবং এই সুন্দর মুহূর্তটি হারানের মনের জমে থাকা মেঘ অনেকটা কাটিয়ে দেয়। হারান হাসি মুখে মেনে নেয় যে পুসান তার পুরনো যন্ত্রণার স্মৃতিকে এক সুন্দর স্মৃতিতে বদলে দিয়েছে। এরপর সিন শিফট হলে দেখা যায় হারানের ছোট বোন অর্থাৎ হাদাম তার বড় 2 বোনকে বলছে যে আজ তার বয়ফ্রেন্ড তাদের বাসায় আসবে, তাই তারা যেন সঠিক সময় বাসায় থাকে। এই খবরটা শুনে দুজনেই খুব খুশি হয় এবং কথা দেয় তারা সময় মতো বাসায় থাকবে। এরপর হাদাম তার বয়ফ্রেন্ড ইউগিয়ামের সাথে দেখা করতে আসে, কিন্তু দেখতে পায় সেই সময়ে অন্য একটি মেয়ে তাকে প্রপোজ করছে। তবে তার বয়ফ্রেন্ড খুব লয়াল, সে মেয়েটিকে রিজেক্ট করে জানিয়ে দেয় তার গার্লফ্রেন্ড আছে। এই দেখে হাদাম ভীষণ খুশি হয়। এরপর সে ইউগিয়ামকে আবারও মনে করিয়ে দেয় যে আজ কিন্তু তাকে সন্ধ্যায় তাদের বাসায় যেতে হবে। এদিকে দেখা যায় অফিসের এক জরুরি কাজে হারানকে একটি ইভেন্টে কিছু জিনিস পৌঁছে দিতে হবে, তাই সময় খুব কম থাকায় সে পুসানের সাহায্য চায়। যদিও পুসানের জরুরি কাজ ছিল, কিন্তু হারান হেল্প চাওয়াতে সে আর না বলতে পারে না। তবে এর মধ্যেই ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। পেছন থেকে অন্য একটি গাড়ির তীব্র হর্নের শব্দে পুসান দিশেহারা হয়ে পড়ে আর নিয়ন্ত্রণ হারিয়ে সে একটি ছোট দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। পুসান বুঝতে পারে তার শ্রবণ শক্তির সমস্যার কারণে সে আর হারানকে সাহায্য করতে পারবে না। হারান অবশ্য এতে মন খারাপ করে না, বরং নিরুপায় হয়ে একাই চলে যায়। এরপরে কাজ শেষ করে হারান দাদুর কফি শপে চলে আসে। এখানে পুসানের সাথে তার পুনরায় দেখা হয়। পুসান হারানকে তখন হেল্প করতে না পারার জন্য ক্ষমা চায় এবং নিরুপায় হয়ে সে তার শব্দ সংবেদনশীলতার সমস্যার কথা হারানকে জানিয়ে দেয়। হারান তাকে আশ্বস্ত করে বলে, আমরা তো এখন ভালো বন্ধু, তুমি চাইলে এখন থেকে তোমার যে কোনো কথা আমাকে শেয়ার করতে পারো। এরপরে সিন চেঞ্জ হলে দেখা যায় ছোট বোনের বয়ফ্রেন্ড ইউগিয়াম ঠিক সন্ধ্যে 7টায় চলে এসেছে, কিন্তু আসল নাটক শুরু হয় যখন দাদি কিম আর হাদামের বয়ফ্রেন্ড মুখোমুখি হয়। দাদি কিম আসলে ডিমেনশিয়া নামক এক জটিল রোগে আক্রান্ত। এই রোগে মানুষ মাঝে মধ্যে সবকিছু ভুলে যায়, এমনকি কোথায় যাচ্ছে বা কি করছে তাও মনে রাখতে পারে না। একদিন রাস্তায় সিগন্যাল পড়ার পরেও দাদি মাঝ রাস্তায় অবাক হয়ে দাঁড়িয়েছিলেন। সেই সময় হাদামের বয়ফ্রেন্ড এই ইউগিয়ামই তাকে বিপদ থেকে বাঁচিয়েছিল। তো এই কারণে দাদি কিম আর ইউগিয়াম একে অপরকে দেখে চমকে ওঠে। দাদি কিম তাকে চুপি চুপি হুমকি দিয়ে বলে, আমার পরিবারের কেউ যেন এই রোগের কথা না জানে, তাহলে কিন্তু হাদামকে তোমার কাছে তুলে দেব না। এই গোপন কথা আর দাদির অদ্ভুত আচরণের চাপে ইউগিয়াম অস্থির হয়ে ওঠে এবং মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এই দেখে হাদাম তার দাদির প্রতি রেগে যায়, তবে সবথেকে বেশি রেগে যায় তার বড় 2 বোনের ওপর, কারণ এত রিকোয়েস্ট করার পরেও তারা দেরি করে পৌঁছেছে। হাদাম রেগে বলে, তোমাদের আগে আমার বিয়ে হয়ে যাবে বলে তোমরা আসলে আমাকে হিংসে করো, এজন্যই হয়তো কথা রাখোনি। এই বলে হাদাম সেখান থেকে চলে যায়।
এবং এর পরের দিন ইউগিয়ামের সাথে দেখা করতে আসে। কিন্তু তাদের সাথে গতকালকের ঘটনার পর থেকে ইউগিয়াম হাদামকে ইগনোর করতে শুরু করেছে। এতে হাদাম ভীষণ কষ্ট পায়, তবুও বারবার ফোন করে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ইউগিয়াম তার ফোন রিসিভ করে না। তবে হাদামও এক মুহূর্তের জন্য তার পিছু ছাড়েনি। সে সবসময় তাকে নজরে রাখে, যেন কোনো মেয়ে আবার তাকে নিজের করে না নেয়। তবে হাদাম আজ খেয়াল করে ইউগিয়াম একটা হোটেলে ঢুকেছে আর তার সামনেই একজন মেয়ে বসা আছে। এই দেখে হাদাম ভেবে নেয় সে হয়তো তার সাথে চিট শুরু করেছে, তাই আর সাত পাঁচ না ভেবেই ভিতরে ঢুকে তাকে গালমন্দ শুরু করে। কিন্তু পরক্ষণেই দেখতে পায় মেয়েটা অন্য কেউ নয়, তার বড় বোন, যারা গতকাল সঠিক সময় আসতে পারেনি বলে আজ ইউগিয়ামকে ডিনারে ইনভাইট করেছে। তো এরপর তারা সবাই মিলে মজা আর দুষ্টুমির মাঝে ডিনার করে। তবে ইউগিয়াম মনে মনে তাদের কথাই ভাবছিল। দাদি তাকে অনুরোধ করেছেন যেন তার রোগের কথা এখনোই কাউকে জানানো না হয়, কারণ তার কিছু দায়িত্ব পালন করা এখনো বাকি। হারান ইতোমধ্যেই তার প্রিয় মানুষকে হারিয়েছে। সে তাদের এই অবস্থার কথা জানলে পুনরায় কষ্টে ডুবে যাবে। মেজবোন ইয়ং সবসময় হাসি খুশি আর প্রাণবন্ত থাকে। তার মুখ থেকেও এই হাসি তাহলে চিরদিনের জন্য মিলিয়ে যাবে। আর ছোট বোনের খুব শীঘ্রই ফাইনাল পরীক্ষা, তাই এই মুহূর্তে কোনোভাবেই তাকেও দাদির অসুস্থতার কথা জানানো যাবে না। এরপর চিনচিন চলে দেখা যায় পরের দিন হারান আর পুসান ফিল্ড ভিজিটের জন্য একটি রেন্টাল কার নিয়ে বের হয়েছে। আজ হারান নিজেই গাড়ি চালাচ্ছিল, তবে পথিমধ্যে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি নামে। বৃষ্টির সেই পরিচিত গন্ধ হারানের মন ভালো করে দেয়, তবে বৃষ্টির পরিমাণ অনেক বেশি থাকায় সে কিছুই দেখতে পাচ্ছিল না। এদিকে গাড়ির ওয়াইপারও ঠিকমতো কাজ করছিল না, তাই স্টিয়ারিং ধরে হিমশিম খাচ্ছিল। তখন পুসান আলতো করে তার হাতের উপর হাত রেখে গাড়িটিকে রাস্তার একপাশে সরিয়ে নিয়ে যায়। আর এই আলতো স্পর্শে দুজনের মাঝেই এক অদ্ভুত অনুভূতির ছোঁয়া লাগে। এরপর রেন্টাল কার সার্ভিস থেকে জানানো হয় যে গাড়িটি ঠিক হতে সময় লাগবে। এই শুনে হারান একটু অসহায় বোধ করছিল। তখন পুসান তাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, আমার এখানে এক দাদিমা আছে যিনি আমাকে অনেক ভালোবাসেন। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই পুসানের দাদিমা সেখানে হাজির হয়েছে। তিনি পুসানকে এতদিন দেখা না করার জন্য বকা দিলেও হারানকে দেখে খুব খুশি হন। পুসান হারানকে তার কো ওয়ার্কার হিসেবে পরিচয় দিলেও দাদিমার অভিজ্ঞ চোখ কিন্তু অন্য কিছু বলছিল। দেখা যায় দাদিমা দুজনকে তার বাসায় নিয়ে এসেছে এবং নিজের হাতে তার স্পেশাল চা বানিয়ে দেয়। তার হাতের তৈরি হার্বাল চা খেয়ে হারান মুগ্ধ হয়ে যায়। এরপর দাদিমা তাকে তার মাটির পাত্র তৈরির জায়গায় নিয়ে আসে। হারান সেখানে একটি সুন্দর কাপ তৈরি করে আর পুসান খুব কম সময়েই একটি নিখুঁত পাত্র বানিয়ে ফেলে। দুজনের এই সৃষ্টিশীল সময়টি তাদেরকে আরও কাছাকাছি নিয়ে আসে। এখানে তাদের সময়টা যেন খুব সুন্দরভাবেই কাটছিল। অন্যদিকে হারানের মেজবোন ইয়ং বুঝতে পারে তার বয়ফ্রেন্ড তাকে ঠকাচ্ছে। সে ফেক প্রোফাইল খুলে দেখে তার বয়ফ্রেন্ড সবার সাথেই ফ্লার্ট করছে। তবে ইয়ং এত অল্পতেই দমে যাওয়ার পাত্রী নয়। সে সরাসরি গিয়ে তার বয়ফ্রেন্ডকে ব্রেকআপের কথা জানায়। এতে ছেলেটি তাকে অপমান করতে চাইলে ইয়ং এক মুখ্যম ঘা দিয়ে তার মুখ বন্ধ করে দেয়। তবে সে জানতে পারে যে দাদির সেই অ্যাসিস্ট্যান্ট শিওকোই আসলে তার বয়ফ্রেন্ডকে ভয় দেখিয়েছিল এবং তাকে অন্য সব মেয়েদের সাথে ফ্লার্টিং করতে বাধ্য করেছিল। এসব জানতে পেরে ইয়ংয়ের মনেও এবার অ্যাসিস্ট্যান্ট শিওকের জন্য একটু একটু করে জায়গা তৈরি হতে শুরু করে। এদিকে দাদিমা হারানকে পুসানের ছোটবেলার কথা বলেন, যে পুসানের মা ছিলেন একজন অসাধারণ শিল্পী যিনি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চেয়েছিলেন, কিন্তু পুসানের বাবার সাথে তার মনোমালিন্য হয় এবং পরে এক দুর্ঘটনায় তিনি মারা যান। পুসান সেই শোক ভুলতে সারাক্ষণ তার মায়ের ছবি আঁকত, যা দেখে তার বাবা প্রচণ্ড রেগে যেতেন। দিদিমার মুখে এই করুণ কাহিনী শুনে হারানের মন পুসানের প্রতি মায়ায় ভরে ওঠে, কারণ তারা দুজনেই তাদের মাকে হারিয়েছে। তাদের কষ্টটা প্রায় একই রকম। এরপর পুসান যখন ভেতরে আসে তখন দাদি একাকে জিজ্ঞাসা করেন, তোমার কি এই মেয়েটিকে পছন্দ? পুসান খুব কষ্টের সাথে উত্তর দেয়, দাদিমা, সে আমার তেমন কিছুই হয় না। আমরা শুধুমাত্র একে অপরের বন্ধু হই, আর তাছাড়া তাকে ভালোবাসা আমার উচিত নয়। আমি চাই না সে আমার জন্য আবার কোনো বিপদে পড়ুক। পুসান নিজের শ্রবণ শক্তির সমস্যা আর অতীতের যন্ত্রণার কারণে হারানের থেকে দূরত্ব বজায় রাখতে চায়, যদিও তার চোখ অন্য কথা বলছিল। অবশেষে নতুন গাড়ি এলে হারান আর পুসানের ফেরার সময় হয়। বিদায়বেলায় হারান দিদিমার হাতে হ্যান্ড ক্রিম তুলে দেয় যেন তার হাতগুলো নরম থাকে। অন্যদিকে দিদিমাও হারানকে একটি স্কার্ফ পরিয়ে দিয়ে বলেন, ঠান্ডা লাগিয়ে ফেলো না, সবসময় নিজের খেয়াল রাখবে। একরাশ মায়া আর অসম্পূর্ণ ভালোবাসা নিয়ে তারা আবার শহরের দিকে যাত্রা শুরু করে। গাড়ি ছাড়ার আগে হারান যখন ওয়াইপার চেক করছিল তখন সে হঠাৎ পুসানকে এক অবাক করা প্রশ্ন করে বসে। সে সরাসরি জিজ্ঞেস করে, তুমি দাদিমার কাছে কেন বললে যে আমাকে তোমার পছন্দ হওয়া উচিত নয়? কেন আমাকে তোমার পছন্দ হতে পারে না? পুসান প্রথমে হকচকিয়ে গেলেও পরক্ষণেই হারানের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তবে কি আমি তোমাকে পছন্দ করতে পারি? সেই অধিকার তুমি কি আমাকে দেবে?
হারান এই উত্তরের জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে বুঝতে পারছে না এর উত্তরে তার কি বলা উচিত। তো পরিস্থিতি স্বাভাবিক করতে পুসান আবার রসিকতার ছলে টপিক বদলে দেয়। তাদের এই খুনসুটি আর মান অভিমানের মাঝেই তারা শহরের দিকে এগোতে থাকে। কিছুক্ষণ পরে রেডিওতে আবহাওয়া বার্তায় জানানো হয় আজ বছরের প্রথম তুষারপাত হতে পারে। এই শুনে পুসান গাড়ি থামিয়ে হারানকে একটি সুন্দর আলোকোজ্জ্বল ব্রিজের কাছে নিয়ে যায়। হারান সেখানে বিষণ্ণ মনে জানায় সে প্রথম তুষারপাত একদম পছন্দ করে না, কারণ ওই দিনটিতেই সে তার বাবা মাকে হারিয়েছিল। পুসান হারানের দুঃখ ভাগ করে নিতে বলে, তবে আজ থেকে আমারও প্রথম তুষারপাত পছন্দ হবে না। এরপর হারান যখন পুসানের অতীতের কথা জানতে চায় তখন পুসান এড়িয়ে গিয়ে চাঁদের সৌন্দর্য নিয়ে কথা বলতে শুরু করে। সে বলে, চাঁদটা যখন গোল পিৎজার মতো হয় তখন আমার খুব খিদে পায়। হারান বুঝতে পারে পুসান এখনও তার অতীতের ক্ষতগুলো প্রকাশ করতে তৈরি নয়। এরপর ফিল্ড ভিজিটের জায়গায় পুসানের পুরো টিম তাদের সারপ্রাইজ দেয়। হারান লক্ষ্য করে পুসান সবার সাথে খুব সুন্দর ইংরেজিতে কথা বলছে। এই দেখে তার মনে পড়ে যায় দিদিমার বলা কথাগুলো, যে পুসান বিদেশে থাকার সময়ে অনেক কষ্ট করেছে এবং সে কয়েকটি ভাষা রপ্ত করেছে। অন্যদিকে পুসানের বন্ধু বেন হারানকে এক রহস্যময় তথ্য দেয়। বেন বলে, অতীতে পুসানের সাথে এমন খারাপ কিছু ঘটেছিল যে কারণে সে তার জীবনের অর্ধেক স্মৃতি মুছে ফেলে বাঁচতে চায়। আশা করি তুমি একদিন এর কারণ জানতে পারবে। এরপর তারা সবাই মিলে সুন্দর জায়গাগুলোতে গিয়ে এনজয় করে। পুসান যখন তার আঁকার খাতায় পুরনো দিনের কথা মনে করে তখন সে হারানকে বলে, মৃতের মতো বেঁচে থেকে কি লাভ, তাই আমি আবার আঁকতে শুরু করেছি। সে অতীতের কোনো দিনে ফিরে যেতে চায় না, বরং বর্তমানের প্রতিটি মুহূর্তকে হাসি খুশিতে ভরিয়ে দিতে চায়। এদিকে সিউক ইয়ংকে একটি চকলেট অফার করে। ইয়ং চকলেটটি খেয়ে ঠিক সেই একই রকমভাবে ওয়া বলে ওঠে, যেমনটা সে বহু বছর আগে সিউকের ইন্টারভিউর দিন বলেছিল। তো এখন সিউকের মনে পড়ে যায় কিমের কাছে দেয়া তার ইন্টারভিউ এর সেই দিনটির কথা, যখন ইয়ং এর দেয়া একটি চকলেট তার সব ভয় আর জড়তা কাটিয়ে দিয়েছিল। আর এর ফলেই সে দাদি কিমের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে পেরেছিল। দেখা যায় ধীরে ধীরে ইয়ং আর সিওকের মাঝে এক অদ্ভুত নীরবতা কাজ করতে শুরু করেছে। তারা এখন দুজন দুজনকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। অন্যদিকে দাদি কিমকে খুব বিধ্বস্ত দেখাচ্ছিল। তার পোশাক পরিচ্ছদ এবং আচরণে ডিমেনশিয়ার প্রভাব স্পষ্ট হয়ে উঠছিল। এই অবস্থায় ইয়ং তাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু দাদি নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় হাদাম ইউগিয়ামের প্রপোজের জন্য অপেক্ষা করছে। ইউগিয়ামকে ছাড়া তার কিছুই ভালো লাগছে না। এদিকে পাহাড় থেকে নামার সময় হারানের জুতোর ফিতে খুলে গেলে পুসান নিজেই হাঁটু গেড়ে বসে তা বেঁধে দেয়। হারান অস্বস্তি বোধ করলেও পুসান তা শোনেনি। ঠিক সেই মুহূর্তেই হারান আবারও পুসানের অতীত জানতে চায়, কিন্তু পুসান এখনও তার জীবনের সেই অন্ধকার অধ্যায়টি খুলতে প্রস্তুত নয়। এই শুনে হারানও তাকে আর জোর করে না। এরপর খাবার টেবিলে হারান যখন বেগুন দেখে খেতে দ্বিধাবোধ করছিল তখন পুসান হেসে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার এলিয়েনগুলোকে আমিই খেয়ে নিচ্ছি। এই শুনে হারান অবাক হয়ে যায়। সে মনে মনে বলে, আমি তো তার কাছে কখনো বেগুনকে এলিয়েন বলে ডাকিনি, তাহলে সে কি করে জানলো যে আমি বেগুনকে এলিয়েন বলে ডাকি? আসলে পুসানের অবচেতন মন সেই মেসেজগুলোর কথা ভেবে বলে ফেলেছে, যা 7 বছর আগে হারান তার বয়ফ্রেন্ড ভেবে পুসানকে পাঠিয়েছিল। তো এখন পুসান কোনো মতে এই প্রশ্নটি সামলে নেয়। এরপর হারান তার অতীতের কথা বলতে গিয়ে জানায় যে তার বয়ফ্রেন্ড পড়াশোনার জন্য আমেরিকায় গিয়েছিল এবং সেখানেই একটি দুর্ঘটনায় সে মারা যায়। এটি শোনার সাথে সাথেই পুসানের কানে আবারও সেই তীব্র শব্দ হতে থাকে এবং তার চোখের সামনে কিছু ঝাপসা ছবি ভেসে ওঠে। পুসান নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, যদিও সে ভেতরে প্রচন্ড অস্থির বোধ করছিল। এরপর কাজ শেষ হলে টিম একটি ছোট ফেয়ারওয়েল পার্টির আয়োজন করে। পুসানকে বিষণ্ণ দেখে তার বন্ধু বেন বলে, সত্য লুকিয়ে রাখা আর মিথ্যে বলা দুটো একই ব্যাপার। তুমি যদি সত্যিটা না বলো তবে অনেক কিছু হারিয়ে ফেলবে। এই শুনে পুসান ঠিক করে সে হারানকে অতীতের সবকিছু বলে দেবে। এরপর সৈকতে একা বসে থাকা হারানের কাছে গিয়ে পুসান একটি বাজি ধরে। সে বলে, আমার হাতের পাথরের সংখ্যা জোর না বিজোড় তা যদি তুমি বলতে পারো তবে আমি আমার জীবনের সব সত্যি তোমাকে বলবো। দেখা যায় হারান সঠিক উত্তর দিয়েছে। তো এখন পুসান বলতে শুরু করে, আমি বোস্টন কলেজে পড়তাম। এরপরের টুকু বলতে না বলতেই হারান নেশার ঘোরে পুসানের উপর ঢলে পড়ে। তার বোন আগেই জানিয়েছিল হারান অ্যালকোহল একদমই সহ্য করতে পারে না। এরপর রাতে পুসান বাসায় ফিরলে তার স্মৃতিগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। সে তার বন্ধু সানের কথা মনে করতে পারে, মানে যার হয়ে পুসান হারানকে মেসেজ করত। তো পুসানের মনে পড়ে সে যখন হাসপাতালে ছিল তখন তার বন্ধুর সাথে অন্য একটি মেয়ে ছিল। হারান যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল এবং যার মৃত্যু শোকে আজও পাথর হয়ে আছে, সেই ছেলেটি আসলে তাকে ঠকাচ্ছিল। সে আসলে হারানের
হারানের অগোচরে অন্য একটি মেয়ের সাথে সম্পর্কে যুক্ত ছিল। এরপর পাহাড় থেকে ফেরার পথে পুসান হারানকে একটি ক্যামেরা উপহার দেয় এবং বলে, আগামী 10 দিন তোমার জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো এই ক্যামেরায় বন্দি করে রাখবে। 10 দিন পর পূর্ণিমার রাতে আমরা পিৎজা ডেতে দেখা করব। এই বলে যাওয়ার আগে পুসান হারানকে বিখ্যাত রেইনবো ক্লাউড দেখায়। সে হারানকে বলে, এখন থেকে আকাশের দিকে তাকালে যেন তোমার শুধু এই রংধনু মেঘের কথাই মনে পড়ে। এদিকে হারানের মেজ বোন ইয়ং বুঝতে পারে সিউক তাকে কতটা যত্ন করে আগলে রাখে, এমনকি সে তার অপছন্দের স্প্রিং অনিয়নগুলো বাটি থেকে আলাদা করে দেয়। সে বুঝতে পারে সিউক তাকে বহু আগে থেকেই ভালোবাসে। অন্যদিকে ইয়োগিয়াম দাদি কিমের জন্য একটি বিশেষ উপহার তৈরি করে, যেটি ছিল একটি সোনার চেইন। সেখানে দাদির ফোন নাম্বার খোদাই করা আছে, যেন দাদি হারিয়ে গেলেও কেউ তাকে খুঁজে পায়। এদিকে হারান সেই রংধনু মেঘের রঙে অনুপ্রাণিত হয়ে নতুন কস্টিউম ডিজাইন করে, যা দাদি কিম এবং পুসান উভয়েরই মন জয় করে নেয়। কিন্তু 10 দিন শেষ হওয়ার সেই মাহেন্দ্রক্ষণে ঘটে এক বিপর্যয়। পুসান যখন হারানের সাথে দেখা করতে গাড়ি নিয়ে আসছিল, তখন হেডকোয়ার্টার্স থেকে বেনের ফোন আসে। তাদের প্রজেক্টটি নাকি বন্ধ হওয়ার মুখে এবং পুসানকে এখনই আমেরিকায় ফিরতে হবে। এই শুনে পুসান বারবার হারানকে ফোন করার চেষ্টা করে, কিন্তু হারান তখন দাদির রিটায়ারমেন্ট এবং অফিসের দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকার কারণে ফোন রিসিভ করতে পারেনি। এরপর হারান পুসানের এতগুলো ফোন দেখে তাকে কল ব্যাক করে, কিন্তু পুসানের ফোন সুইচ অফ ছিল। এরপর সে দ্রুত কফি শপে ছুটে আসে, কিন্তু সেখানেও পুসান নেই। দাদু জানায় পুসান জরুরি কাজে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই শুনে হারান যন্ত্রণায় ভেঙে পড়ে। সে যেন নিজেকে আরেকবার আঘাত দেওয়ার জন্য আর প্রস্তুত ছিল না। ঠিক তখন সে স্টুডিও থেকে তার ডেভেলপ করা ফটোগুলো হাতে পায়। সেখানে শুধু হারানের তোলা ছবিই ছিল না, ছিল পুসানের তোলা হারানের অসংখ্য হাসি খুশি মুহূর্ত। পুসানের ছবিগুলো দেখে হারান কান্নায় ভেঙে পড়ে। এদিকে দেখা যায় পুসান প্লেনে ওঠার কারণে বাধ্য হয়ে ফোন ফ্লাইট মোডে রেখেছে। সে চায়নি হারানকে এভাবে না বলে চলে যেতে, কিন্তু সময়ের নিষ্ঠুরতা তাকে সুযোগ দেয়নি। দেখা যায় পুসানের হঠাৎ চলে যাওয়া যেন সবার জীবনেই এক বিষণ্ণতার ছোঁয়া ফেলে গিয়েছে। অবশ্যই পুসানের প্রজেক্টগুলো বাতিল হয়ে গেলেও হারানদের টিমের প্রজেক্টটি এখনো ঝুলে আছে। এখন এইটুকুই তাদের একমাত্র আশার আলো। টিমের সবাই পুসানকে খুব মিস করছে। তারা বলাবলি করে, পুসান এমন একজন মানুষ যে তার ব্যক্তিত্ব দিয়ে সবাইকে জয় করে নেয়। সে সত্যিই অসাধারণ। দেখবে সে আমেরিকার হেড অফিসকেও রাজি করিয়ে কোনো বড় সারপ্রাইজ নিয়ে আবার ফিরে আসবে। হারান মুখে কিছু না বললেও তার প্রতিটি কাজ, প্রতিটা মুহূর্ত পুসানের স্মৃতিতে ঘেরা। সে সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকে যদি পুসানের কোনো মেসেজ বা কল আসে। শুধু হারান নয়, কফি শপের সেই দাদু আর কুকুর জিনিয়াসও পুসানের বিরহে কাতর। দাদু সারাক্ষণ পুসানের জন্য আক্ষেপ করেন, আর জিনিয়াস পুসান তাকে না বলে চলে গিয়েছে বলে সে প্রচন্ড অভিমানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। হারান যখন ক্যাফেতে যায়, জানালার পাশে কাউকে কাজ করতে দেখে সে পুসান ভেবে ভুল করে বসে। তো একরাশ বিষণ্ণতা নিয়ে দাদু, হারান, জেনিয়াস আর সেই ছোট ছেলেটি সবাই মিলে প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করছে। অন্যদিকে ইয়ং এবং সিউকের মধ্যে অফিসের মিটিংয়ে কাপড়ের ডিজাইন নিয়ে এক বিতর্ক শুরু হয়, যা দেখে অফিসের সবাই বলতে থাকে যে এটা আসলে কোনো ঝগড়া নয়, বরং লুকানো কোনো ভালোবাসার বহিঃপ্রকাশ। সিউক তাকে খুব কাছ থেকে চেনে বলেই তার আইডিয়ার উপর দ্বিমত পোষণ করে তাকে আরো নিখুঁত করতে চাইছে। এদিকে হাদামের সম্পর্কে ভাঙনের রেখা দেখা যাচ্ছে। সে তার বয়ফ্রেন্ডের উপর সন্দেহ করে এবং তার ফোন চেক করে দেখতে পায় একটি মেয়ের নামের পাশে হার্ট চিহ্ন দেয়া। এই দেখে তো সে প্রচন্ড রেগে যায়। ইউগিয়াম তাকে বোঝানোর চেষ্টা করে যে সে কেবল হারানের দাদিকে সাহায্য করছিল এবং সেই মেয়েটিকেও সে সোজাসুজি বিয়ের কথা জানিয়ে দিয়েছে। কিন্তু হাদাম তার কোনো কথাই শুনতে চায় না। এবার ইউগিয়াম কষ্ট নিয়ে বলে, আমি তোমার পরিস্থিতিতে থাকলে কখনো এমন করতাম না, বরং পরিস্থিতি বুঝে সব সামলে নিতাম। এরপর দিন পেরিয়ে রাত হয়। হারান বিদেশের সময় মিলিয়ে দেখার চেষ্টা করে পুসান এখন কি করছে। ক্লান্তিতে তার মুখে লেগে থাকা ফটোগুলো তার একাকিত্বের সাক্ষী হয়ে থাকে। সে এখনো সেই 10 দিনের হোমওয়ার্কের মতো নিজের জীবনের ছোট ছোট মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রাখে, যদি পুসান ফিরে এসে তা দেখতে চায়। পুসানের হঠাৎ চলে যাওয়া, ছোট বোনের সম্পর্কে ভাঙন আর বড় বোনের অফিসের প্রেসার সব মিলিয়ে বাড়িতে এক হজবরল অবস্থা তৈরি হয়েছে। রাগ আর হতাশায় তারা একে অপরের উপর চিপস আর স্ন্যাক্স ছুঁড়ে ঘর নোংরা করে ফেলে। কিন্তু পরক্ষণেই হারান শক্ত হাতে পরিস্থিতি সামলে নেয়। সব পরিষ্কার করে 3 বোন মিলে শহরের কোলাহল থেকে দূরে এক নদীর পাড়ে গিয়ে প্রাণ ভরে চিৎকার করে, যেন মনের সব দুঃখ কষ্ট এই চিৎকারের মধ্য দিয়ে বেরিয়ে আসে। হারান আক্ষেপ করে বলে, আমি ভেবেছিলাম আমার জীবনের শীত কেটে বসন্ত এসেছে, কিন্তু সেই বসন্তের পিকনিক এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাবিনি। 3 বোন একে অপরকে জড়িয়ে ধরে দীর্ঘদিনের জমে থাকা কষ্ট ভাগ করে নেয়। এরপর বাড়ি ফিরে হারান তার ফোনের ওয়ালপেপার থেকে সেই রেইনবো ক্লাউডের ছবি সরিয়ে ফেলে। সে ঠিক করে পুসানের কোনো স্মৃতি আর সে রাখবে না। এমনকি পুসানের প্রজেক্ট বাতিল হওয়ার খবর শুনেও সে নিজেকে খুব স্বাভাবিক দেখানোর চেষ্টা করে। অফিসের ইতিহাসে প্রথমবার হারান অসুস্থতার অজুহাতে ছুটি নেয়।
সবাই অবাক হয়ে যায় এই ভেবে যে কাজপ্রিয় মেয়েটি আজ হঠাৎ এমন হয়ে গেল কিভাবে। এদিকে দাদি কিম তার ড্রয়ারের গোপন চাবি দিয়ে একটি লকার খোলেন, যেখানে তার জীবনের কোনো বড় রহস্য বা স্মৃতি লুকানো আছে। এর মাঝেই অফিসের এক জরুরি প্রয়োজনে দাদিকে দ্রুত হাসপাতালের ডাক্তার দেখানো বাদ দিয়ে অফিসে ফিরতে হয়। প্যারিস পাঠানোর লটে বোতামের সমস্যা হওয়ায় তিনি নিজের হাতে সব ঠিক করেন। কাজ শেষে সে শিওককে অনুরোধ করেন যেন তার এই অসুস্থতা বা সমস্যার কথা কেউ না জানে। রাত 1:30টায় হারান যখন বাড়ি ফেরে, দাদি কিম তখন জেগেছিলেন। হারান তাকে জানায় যে সে আজ সারাটা দিন পুসানের তৈরি করা সেই কোরিয়া ডেস্টিনেশন লিস্ট ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরেছে। পুসান কোরিয়ায় এসে যা যা করতে চেয়েছিল, হারান একা একা সেগুলো করে এক ধরনের ক্লোজার বা ইতি টানতে চেয়েছিল। কিন্তু প্রতিটি মুহূর্তেই সে পুসানের অভাব অনুভব করেছে এবং নিজের কোনো কাজেই সে আনন্দ পায়নি। হারানের কথা শুনে দাদি কিম মুচকি হাসেন, কারণ সে জানে ভালোবাসা কোনো তালিকা ধরে পূর্ণ হয় না, ভালোবাসা পূর্ণ হয় প্রিয় মানুষের উপস্থিতিতে। তো পুসানের কোনো খবর না পেয়ে হারান যখন সব স্মৃতি একটি বাক্সে বন্দি করে ফেলছিল, তখন দাদি কিম তাকে এক দারুণ পরামর্শ দেন। সে বলে, এতই যদি আফসোস হয় তবে সরাসরি আমেরিকা গিয়ে তার সাথে দেখা করছো না কেন? হারান উত্তরে বলে, তাদের সম্পর্ক অতটা গভীর নয় যে সে হুট করে সেখানে গিয়ে দাঁড়াবে। তবে সে স্বীকার করে পুসানের কাছে সে কৃতজ্ঞ থাকবে, কারণ তার কারণেই সে নিজের একাকিত্ব ছেড়ে বেরিয়ে আসতে পেরেছে। এরপর অফিসের একটি এক্সিবিশন শেষে হারান খবর পায় যে অনেক মাস আগে পুসানের বুক করা একটি রেস্তোরাঁ থেকে কনফার্মেশন এসেছে। হারান প্রথমে যেতে না চাইলেও তার এক সহকর্মীর জোরাজুরিতে সেখানে চলে আসে। রেস্তোরাঁটি ছিল অসম্ভব শান্ত আর সুন্দর। ঠিক যখন হারান একা বসে থাকার কথা ভাবছিল, তখন ওই বাইরে বছরের প্রথম তুষারপাত শুরু হয়। হারান যখন নিজের মনের ভ্রম ভেবে চারপাশ দেখছিল, তখন ওই পেছন থেকে পুসান তার নাম ধরে ডাক দেয়। হারান পেছন ফিরে দেখে পুসান তার দিকেই আসছে, আর এসেই হাঁপাতে হাঁপাতে বলে, আমি তোমাকে বলেছিলাম দেরি করো না, আর দেখো আজ আমি দেরি করে ফেললাম। এতদিন পরে হারানকে দেখে পুসান ইমোশনাল হয়ে পড়ে। সে লক্ষ্য করে হারান আগের চেয়ে রোগা হয়ে গিয়েছে। হারান যখন স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল, তখন পুসান রসিকতা করে বলে, তুমি কি আনন্দে পাথর হয়ে গেলে নাকি অন্য কিছু? এরপর পুসান হাই ফাইভ করার জন্য হাত বাড়ালে হারান আর নিজেকে ধরে রাখতে পারে না। সে পুসানকে শক্ত করে জড়িয়ে ধরে। পুসান প্রথমে অবাক হয়ে গেলেও পরে বুঝতে পারে হারান তাকে কতটা মিস করেছে। হারান লজ্জা পেয়ে বলে, কাউকে অনেকদিন পর দেখলে আমি এভাবেই হাক করি, এটাই আমার স্বভাব। পুসান হাসি মুখে জানায় সে কথা দিয়েছিল দেখা করতে আসবে এবং সে তার কথা রেখেছে। সেদিন সে প্লেনে ওঠার আগে সবাইকে মেসেজ পাঠিয়েছিল, কিন্তু ফোন ফ্লাইট মোডে থাকায় সেই মেসেজ কারো কাছে পৌঁছায়নি। সে আরও জানায় আমেরিকার হেড অফিসে প্রজেক্টটি পুনরায় চালু করার জন্য সে দিনরাত এক করে কাজ করেছে। বিশেষ করে হারানের ডিজাইন করা সেই কস্টিউমটি যাতে বাতিল না হয়, সেটাই ছিল তার প্রধান লক্ষ্য। পুসান হারানকে অনুরোধ করে, আজকের রাতটা কি আমার সাথে কাটাতে পারবে? তোমাকে আরো অনেক কিছু বলার আছে। খেতে খেতে হারান লক্ষ্য করে পুসান অনেক ক্লান্ত। এর মাঝে পুসান কবিসবের দাদুকে ফোন করে কথা বলে। হারান তার পাশে বসে কথা শুনতে শুনতে টেবিলের উপরেই ঘুমিয়ে পড়ে। পুসান পরম ভালোবাসায় তার কোটটি হারানের শরীরে জড়িয়ে দেয়। তখন হারানের ফাইল থেকে সেই 10 দিনের তোলা ফটোগুলো নিচে পড়ে যায়। দাদু ফোনে পুসানকে বলেছিল যে সে চলে যাওয়ার পর হারান আবারও সেই পুরনো নীরবতায় ডুবে গিয়েছিল। কিন্তু আজ হারানের ঘুমন্ত মুখের শান্তি দেখে পুসান বুঝতে পারে তাদের দুজনের এই যাত্রা কেবল শুরু, এখনো অনেক পথ চলা বাকি। এরপর পুসান যখন হারানকে জানায় তার ফেলে আসা 10 দিনের সেই হোমওয়ার্ক সে দেখেছে, তখন হারান লজ্জায় লাল হয়ে যায়। এর মধ্যে আবার পুসানের তার সুটকেসের কথা মনে পড়ে যায়। সে হারানের কথা ভেবে এতটাই অধৈর্য হয়ে পড়েছিল যে সুটকেসটা এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে এসে ভুলে গিয়েছিল। এরপর পুসান এয়ারপোর্টে এসে তার সুটকেসটা খুঁজতে থাকে, তবে সিস্টেম ভালো থাকায় সে খুব দ্রুত সুটকেসটা পেয়ে যায় এবং এই খবরটি হারানকে ফোন করে জানিয়ে দেয়। কথা বলতে বলতে পুসান সামনে তাকালে দেখতে পায় হারান নিজে এয়ারপোর্টে দাঁড়িয়ে তার সাথে কথা বলছে। মানে সে পুসানকে ফলো করেই এখানে চলে এসেছে, যেন পুসান পুনরায় ফ্লাইট ধরে চলে যেতে না পারে। এবার হারান তার অতীতের সব জড়তা ঝেড়ে ফেলে পুসানকে বলে, আমি চাই না আমার জীবনে আর কোনো অনুশোচনা থাকুক। আমি তোমাকে অনেক অবহেলা করেছি, কিন্তু এখন থেকে আমি তোমার সাথে খুব ভালো ব্যবহার করতে চাই। এসব শুনে পুসান নিজেকে আর আটকাতে পারে না, দৌড়ে গিয়ে হারানকে হাক করে এবং মনে মনে ভাবে, তোমাকে আমার এত পছন্দ হওয়া উচিত নয়, কিন্তু আমি নিজেকে সামলাতে পারছি না হারান। এরপর সে লজ্জা পেয়ে হারানকে অজুহাত দিয়ে বলে সে কেবল হারানের হাক করার অভ্যাসটি নকল করছিল। এরপর বাড়ি ফেরার পথে বাইরে প্রচুর তুষারপাত হচ্ছিল। গাড়ির ছোট এক ধাক্কায় হারানের হাতের সাথে পুসানের হাতের ছোঁয়া লাগে। হারান লজ্জা পেয়ে হাত সরিয়ে নিলেও পুসান সাহস করে তার হাত জড়িয়ে রাখে। এতে দুজনের মাঝেই এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। আর এভাবেই রোমান্টিকতার মাঝে তারা বাড়িতে পৌঁছে যায়। দুজনে বুঝতেই পারেনি তারা এত দ্রুত কিভাবে পৌঁছে গেল। দেখা যায় হারান বাড়ি ফিরেই দেখে দাদি কারোর সাথে ফোনে কথা বলছে। ফোনের ওপাশ থেকে জানানো হয় পুসানদের সাথে তাদের কোলাবোরেশন প্রজেক্ট পুনরায় চালু হয়েছে।
এটা জানতে পেরে হারান এবং দাদি দুজনে প্রচণ্ড খুশি হয়। এরপর হারান তার সেই স্মৃতি জমানো বাক্সটি আবারও বের করে আনে এবং হাসিমুখে বক্সটি নিজের কাছে রাখে। এদিকে পুসান যখন ক্যাফেতে ফিরে আসে, অভিমানী কুকুর জিনিয়াস তাকে প্রথমে পাত্তাই দিতে চায় না। এতে পুসান জিনিয়াসের কাছে সরি বলে আর তাকে অনেক আদর করে। এরপর সে জিনিয়াসের কাছে নিজের মনের কথাগুলো খুলে বলে যে আমি আগে চাইতাম যেভাবেই হোক হারান সুখী থাকুক, কিন্তু এখন আমার মনে হচ্ছে সেই সুখের কারণ যেন আমিই হই। এটা কি আমার খুব বেশি আবদার হয়ে যাচ্ছে? পুসান তার পরিচয় নিয়ে এক গভীর সংকটে ভুগছে। সে তো অন্য একজনের ছায়া হয়ে হারানের জীবনে এসেছিল, কিন্তু এখন সে নিজেই সেই মায়ায় জড়িয়ে পড়েছে। পরের দিন ক্যাফেতে পুসানের বন্ধুরা, ছোট ছেলেটি এবং কলিগরা মিলে এক স্বাগত পার্টির আয়োজন করে। পুসান এখন থেকে আগামী 3 মাস কোরিয়াতেই থাকবে। এই খবর পেয়ে সবাই প্রচন্ড খুশি। সবার মাঝে ছোট্ট বাচ্চা ছেলেটি বলে, পুসান আঙ্কেলের মতো আমি জিনিয়াসকেও খুব পছন্দ করি, তাই ওর জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি, যেটাতে জিনিয়াস প্রেস করলে বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাবে। দেখা যায় আনন্দ উল্লাস করে পার্টি শেষ হওয়ার পর হারান আর পুসান যখন ক্যাফে পরিষ্কার করছিল, তখন তাদের হাত আবারও একে অপরকে স্পর্শ করে। ঠিক সেই মুহূর্তে পুসান হারানকে কিছু বলতে চায়, কিন্তু ভাগ্যের পরিহাসে ঠিক তখনই সেই ছোট ছেলেটির দেয়া যন্ত্রে জিনিয়াস প্রেস করে বসে, আর সেটা থেকে বেজে ওঠে সারঙ্গীয়। এর অর্থ হলো আমি তোমাকে ভালোবাসি। এই শুনে হারান কিছুটা লজ্জায় পড়ে যায়। পুসানো যন্ত্রের এই আই লাভ ইউ বলা নিয়ে বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। সে হারানকে বোঝানোর চেষ্টা করে যে সে আসলে হারানকে আগে পাঠানো একটি মেসেজের কথা বলতে চেয়েছিল, যা হারান খেয়াল করেনি। দাদু পার্ক এই দৃশ্য দেখে মুচকি হাসেন এবং জিনিয়াসকে নিয়ে আড়ালে চলে যান, যেন তারা দুজনে কিছুটা একান্তে সময় পায়। এরপর আবারও টেবিল গোছাতে গিয়ে পুসানের পোশাকে দাগ লাগে, তাই সে উপরে আসে পোশাক পাল্টানোর জন্য। এদিকে হারান খেয়াল করে পুসানের ফোনে কেউ কল করেছে, এজন্য সে ফোনটি পুসানকে দিতে উপরে আসে, আর ভুল করে পুসানকে টি শার্ট ছাড়া অবস্থায় দেখে ফেলে এবং এতে সে অপ্রস্তুত হয়ে পুসানের কাছে ক্ষমা চায়। এরপর যখন পুসান তার খুব কাছে আসে, হারান ভেবে বসে পুসান তাকে কিস করতে যাচ্ছে, তাই সে লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। কিন্তু পুসান হেসে বলে হারানের পিঠে চাপ লেগে ঘরের লাইট বন্ধ হয়ে গিয়েছে, তাই সে কেবল সুইচ অন করতে আসছে। এই শুনে হারান লজ্জা পেয়ে স্বীকার করে যে পুসানের আগের দিনের হাগ আর হাত স্পর্শের কারণে সে এমনটা ভেবে ফেলেছিল। এরপর তারা দুজন মিলে হারানের সেই 10 দিনের তোলা ফটোগুলো দেখে। হারান একা একা যে ডেস্টিনেশন লিস্ট পূর্ণ করেছিল, পুসান তা দেখে ইমোশনাল হয়ে যায় এবং বলে একা একা পূর্ণ করলে হবে না, এই তালিকার প্রতিটি কাজ আমরা দুজন মিলে আবার করব। পরের দিন হারান তার বোন আর দাদিকে নিয়ে তার বাবা মায়ের মৃত্যুবার্ষিকীতে সমাধিতে আসে। হারান আর ইয়ং একটি বিশেষ প্লেটে বাবা মায়ের জন্য খাবার দিতে গিয়ে বলে, ছোটবেলায় যখন আমরা বাবা মায়ের সাথে রাগ করতাম, তখন মা এই সুন্দর প্লেটে আমাদের খাবার খেতে দিত, তাহলেই আমাদের সবার রাগ দূর হয়ে যেত। এই শুনে হাদাম প্রচন্ড মন খারাপ করে, কারণ সে তখন অনেকটাই ছোট ছিল, বাবা মায়ের কোনো স্মৃতি তার মনে নেই। তবে যাই হোক, সমাধিতে সম্মান জানানোর পরে সবাই বাসায় ফিরে যায়, কিন্তু ইয়ং ভুল করে ফোনটা সেখানে ফেলে এসেছে, তাই সে পুনরায় সেখানে আসে। তবে দূর থেকে দাঁড়িয়ে দেখতে পায় তাদের অগোচরে সিউক তার বাবা মায়ের প্রতি ফুল দিয়ে সম্মান জানাচ্ছে। এখানে আমাদের সামনে সিউকের অতীতের কিছু স্মৃতি ফুটে ওঠে। আসলে হারানের মা বাবা সিউকে নিজের ছেলের মতো ভালোবাসত ও স্নেহ করত। তারা কখনোই সিউকের সাথে একজন কর্মীর মতো আচরণ করেনি, এমনকি পারিবারিক ফটোগ্রাফিতেও তারা সিউকে সাথে নিত। তাদের এই ভালোবাসা সে আজও বলতে পারেনি, তাই একা দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে সিউক তাদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানায়। সিউকের কান্না দেখে ইয়ং বুঝতে পারে সে তাদের পরিবারকে কতটা ভালোবাসে। এই ব্যাপারটা ইয়ং এর বেশ ভালোই লাগে। এরপর দেখা যায় পুসানের নামে আমেরিকা থেকে একটি রহস্যময় পার্সেল এসেছে। পার্সেলটি দেখে পুসান কিছুটা বিচলিত হয়ে পড়ে এবং এই বিষয়টি দাদুর কাছ থেকে লুকিয়ে ফেলে। ঠিক সেই সময় দাদি কিমের কাছ থেকে তার কাছে একটি ফোন আসে। দাদি কিম পুসানকে একা দেখা করতে বলেন। দাদি কিমের সাথে লাঞ্চে বসে পুসান বেশ নার্ভাস ফিল করে। দাদি তাকে একের পর এক ব্যক্তিগত প্রশ্ন করতে থাকেন, যেমন তার মা বাবা কোথায়, তার শৈশব কেমন ছিল ইত্যাদি। এসব কথা এড়াতে পুসান বেনের কথা বললে দাদি রসিকতা করে বলেন, বেন তার শ্বশুরবাড়িতে আছে, তুমি এখন আমার কথায় মন দাও। এরপর দাদি কিম সরাসরি পুসানকে জিজ্ঞাসা করেন সে হারান সম্পর্কে কতটা জানে। পুসান আত্মবিশ্বাসের সাথে বলে সে বেশ ভালোই জানে। এরপর বলতে বলতে দাদি কিম এখন হারানের ছোটবেলার কষ্টের দিনগুলোর কথা বলতে শুরু করেন, যখন সে খুব অল্প বয়সে তার বাবা মায়ের ছত্রছায়া হারিয়েছিল। সেই থেকে সে তার মনে এক কষ্টের বোঝা বয়ে বেড়াচ্ছে। আর এরপর মানে এখন থেকে 7 বছর আগে বয়ফ্রেন্ডকে হারানোর পর হারান মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। দাদি তাকে জোর করে কাজে পাঠিয়ে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে। দাদি বলে, তুমি আসার আগে বহুদিন আমি হারানকে হাসতে বা কাঁদতে দেখিনি। তুমি আসার পর সে প্রথমবার কেঁদেছে এবং প্রাণ খুলে হেসেছে। আমি চাই এই হাসিটা ওর জীবনে চিরস্থায়ী হোক। দাদি আরও জানায় সে ফ্রান্সে চলে যেতে পারেন, তাই হারানের দায়িত্ব যেন পুসানোই নেয়।
পুসন বিনয়ের সাথে বলে যে সে নিজেকে হারানোর যোগ্য মনে করে না, যদিও দাদি পুসনকে মন থেকে হারানোর জন্য পছন্দ করে রেখেছেন। এদিকে ইয়োগিয়াম বেসবল খেলতে গিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে। এই খবর পেয়ে হাদাম দ্রুত হসপিটালে তাকে দেখতে আসে, কিন্তু এখানেও সে হাদামকে ইগনোর করে। তো উপায় না পেয়ে হাদাম এবার অন্য একটি ছেলের সাথে মিথ্যা প্রেমের নাটক শুরু করে, যেন ইয়োগিয়াম তার ভুল বুঝতে পারে। দেখা যায় এই ট্রিক্স কাজ করেছে। আসলে ইয়োগিয়াম আগে থেকেই হাদামকে পছন্দ করে এবং ভালোবাসে, কিন্তু সামনেই হাদামের ফাইনাল পরীক্ষা, তাই সে চায় না হাদামের পরীক্ষা শেষ হবার আগে এইসবে জড়িয়ে নিজের ক্ষতি করুক। কিন্তু হিতে বিপরীত হতে দেখে এবার ইয়োগিয়াম বারে গিয়ে বন্ধুদের সাথে স্যাড গান গেয়ে কান্না করতে থাকে। অন্যদিকে পুসন হারানকে তার নিজের দাদির মৃৎশিল্পের প্রদর্শনীতে নিয়ে আসে। সেখানে একটি ভাঙা জোড়া দেওয়া পাত্র দেখে হারান মুগ্ধ হয়। পুসনের দাদি তাকে বোঝায় মানুষের জীবনও মাঝে মাঝে এমনভাবে ভেঙে যায়, কিন্তু সেই ভাঙা অংশ সারিয়ে ঘুরে দাঁড়ানোটাই আসল সৌন্দর্য। এসব শুনে হারান নিজের মনকে আরো শক্তিশালী করে। দেখা যায় এরই মাঝে সেখানে পুসনের বাবা আকস্মিকভাবে উপস্থিত হয়। এতে পরিবেশটা হঠাৎ বেশিয়ে ওঠে। মাকে অবহেলার কথা মনে পড়লে পুসন তার বাবার উপরে প্রচন্ড ক্ষিপ্ত হয় এবং তাদের মধ্যে এক তিক্ত বাকবিতণ্ডা শুরু হয়। রাগের মাথায় পুসন যখন তার বাবাকে ধাক্কা দেয়, তখন একটি সিরামিকের টুকরো ছিটকে গিয়ে হারানের চোখের নিচে কেটে যায়। হারানকে রক্তাক্ত দেখে পুসন দিশেহারা হয়ে পড়ে এবং সেখান থেকে চলে যায়। পুসনের দাদি হারানকে সান্ত্বনা দিয়ে বলেন যে পুসন আসলে নিজেকে ক্ষমা করতে পারছে না, এজন্যই সে চলে গিয়েছে। হারান সেখানে পুসনের বাবার ফেলে যাওয়া একটি প্যাম্পলেট খুঁজে পায়, যা থেকে পুসনের বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছুটা ইঙ্গিত মেলে। অন্যদিকে ক্যাফেতে দাদু পার্ক লন্ড্রির জন্য পুসনের প্যান্ট পরিষ্কার করতে গিয়ে পকেট থেকে একটি কলম খুঁজে পায়। তিনি জানতে পারেন এটি হারানের সেই হারিয়ে যাওয়া কলম, যেটা সম্পর্কে হারান তাকে বলেছিল। এরপর দাদুর মনে পড়ে পুসন আর জিনিয়াসের সেই গোপন কথোপকথন, যেটা মনে করে দাদু বুঝতে পারেন পুসন আসলে এমন কেউ যে কিনা হারানের আবেগের সাথে জড়িয়ে পড়েছে, আর তার সাথে হারানের মৃত বয়ফ্রেন্ডের কোনো কানেকশন ছিল। এরপর অনেক রাত করে পুসন ফিরে আসলে সে হারানের কাছে ক্ষমা চায় এবং নিজেকে স্বার্থপর বলে বকা দিয়ে হারানকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে চায়, কিন্তু হারান তাকে শান্তভাবে সামলায় এবং এক কাপ চা করে দিতে বলে। চা খেতে খেতে হারান পুসনকে বলে, আমি অনেক ভেবে দেখেছি, আমার এই লুকোচুরি আর ভালো লাগছে না। এখন সময় হয়েছে সত্যিটা মুখোমুখি হওয়ার। এখন পুসন নিজের অযোগ্যতা আর পারিবারিক তিক্ততার কারণে হারানকে ছেড়ে দূরে যাওয়ার কথা বলে। এই শুনে হারান তাদের সেই ভাঙা পাত্রের উদাহরণ দিয়ে বলে, তাদের হাতের ওই সোনালী রেখার মতোই তুমি আমার জীবনের অন্ধকার স্মৃতিগুলোকে বদলে দিয়েছ, তুমি আমার জীবনের গোল্ডেন লাইন। এরপর হারান তাকে অনুরোধ করে তার বাবার সাথে সম্পর্কটা শুধরে নেওয়ার জন্য। হারান তাকে আশ্বস্ত করে বলে যে সে যেন কখনো কোনো কিছু নিয়ে কষ্ট না পায়, সে সব সময় তার সাথে আছে। এই বলে তারা একে অপরকে হাগ করে। পুসন হারানের প্রতি গভীর টান অনুভব করে। পুসন জিজ্ঞাসা করে, আমার লোভ যদি আরো বেড়ে যায় তবে কি তুমি সামলাতে পারবে? হারান হাসিমুখে সম্মতি দিলে পুসন তাকে কিস করে। তাদের দুজনের এই ভালোবাসা এখন সব দ্বিধার ঊর্ধ্বে। হারান পুসনকে প্রতিশ্রুতি দেয় যে সে আর কখনোই তাকে একা ছেড়ে যাবে না। এরপর রাস্তায় হাঁটার সময় দাদু তাদের হাত ধরা অবস্থায় দেখে ফেলেন। এতে পুসন লজ্জা পেয়ে কিছু বলতে চাইলে দাদু হেসে তাদের জড়িয়ে ধরেন এবং বলে, পৃথিবীতে জিনিয়াস আর তোমরা ছাড়া আমার আর কেউ নেই। তোমাদের হাসি খুশি দেখলে আমি ভিতর থেকে প্রশান্তি অনুভব করি। তোমরা এভাবেই সবসময় একে অপরের পাশে থেকো। পুসন দাদুর এমন ভালোবাসা পেয়ে তাকে কৃতজ্ঞতা স্বরূপ ধন্যবাদ জানায় এবং কথা দেয় সে সবসময় দাদুর খেয়াল রাখবে। এই শুনে দাদুও পুসনকে তার সেফ প্লেস হওয়ার আশ্বাস দেন। এরপর বাসায় ফিরে পুসন তার আমেরিকা থেকে আসা পার্সেলটি খোলে, যেটার মধ্যে ছিল হারানের হারিয়ে যাওয়া কলমের মতো হুবহু আরেকটি কলম। পুসন তার পকেটে হারানের কলমটি খুঁজে না পেয়ে এই নতুন কলমটি তার জন্য অর্ডার করেছে, যেখান থেকে সে 7 বছর আগে হারানের জন্য আগের কলমটি অর্ডার করেছিল। মানে হারান যখন তার সৃজনশীলতা হারিয়ে ফেলেছিল, তখন হারানকে দেওয়া সেই কলমটিও পুসন ওই 7 বছর আগে তাকে গিফট করেছিল। এরপর হারান মেসেজে বলেছিল, এই কলমটি পাওয়ার পরেই আমি প্রতিযোগিতায় জিততে পেরেছি, ধন্যবাদ সান। পুসন তখন অনুভব করেছিল যে হারানকে বোঝার মতো পৃথিবীতে সে ছাড়া আর কেউ নেই। এরপর গল্পে এক নতুন মোড় আসে দাদি কিমকে নিয়ে। মাঝরাতে দাদি অগোছালো অবস্থায় বাড়ি ফেরেন। হারানের মেজ বোন ইয়ং তাকে দেখে অবাক হয়ে যায়। দাদি বাইরে হেঁটে আসার অজুহাত দিলেও তার চোখে মুখে ছিল এক অদ্ভুত শূন্যতা। যখন দাদি তার জুতোগুলো রেখে তার রুমে চলে যায়, তখন ইয়ং লক্ষ্য করে দাদি রাখা জুতোগুলোর মধ্যে দুটি দু রকমের। এই বিষয়টি ইয়ং এর কাছে বেশ অদ্ভুত লাগে। এদিকে দাদি নিজের এমন উস্কো খুস্কো চুল আর ক্লান্ত মুখ দেখে কিছুটা চিন্তিত হয়ে পড়ে, কারণ দিনের পর দিন তার চেহারায় ডিমেনশিয়ার ভাব স্পষ্ট হয়ে উঠছে। এর ফলে কবে যেন সে নাতনিদের কাছে ধরা পড়ে যায়। এরপর দিন ইয়ং অফিসে আসলে সহকর্মীদের কাছ থেকে জানতে পারে সিউ কোনো মেয়ের সাথে ডেট করছে। এই জানতে পেরে ইয়ং প্রচন্ড রাগে সব জিনিসপত্র তছনছ করতে থাকে। পরে যখন জানতে পারে ওটা আসলে কোনো ডেট নয়, বরং বিজনেস মিটিং ছিল, তখন সে লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে হারান তার মায়ের অতি প্রিয়
প্রিয় ভাঙা প্লেটটি পুসানের দাদিকে দেখায়। দাদি খুব ভালোভাবে দেখে বলে, এটা জুড়ে দেওয়াটা বেশ কঠিন হবে, তবে আমি পারবো। জীবন যেমন কষ্টের মাঝে ভেঙে গেলেও ভালোবাসা দিয়ে জোড়া লাগানো যায়, এই প্লেটও তেমন ভালোবেসে চেষ্টা করলে জুড়ে দেওয়া সম্ভব। দাদির এই কথাগুলো যেন হারানের জীবনের ফেলে আসা কষ্টের দিনগুলোকেই মনে করিয়ে দেয়। দেখা যায় দাদু পার্ক সবাইকে আপ্যায়ন করেন। দাদুর এমন ভালো ব্যবহার আর মানসিকতায় মুগ্ধ হয়ে দাদি পুসানকে বলে, তুমি এমন একজন ভালো মানুষের কাছে আসো দেখে স্বস্তি পেলাম। তোমাকে নিয়ে এখন আর দুশ্চিন্তা হবে না, আর হ্যাঁ, তুমিও সবসময় তার খেয়াল রেখো। এই বলে দাদি চলে যায়। এদিকে হাদাম আর ইউগিয়াম এখন যেন একে অপরের শত্রু হয়ে উঠেছে, যদিও মন থেকে দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে। ইউগিয়াম হাদামের ভালোর জন্য এখনো তাকে ইগনোর করছে, আর হাদাম ইউগিয়ামের ইগনোর সহ্য করতে না পেরে একের পর এক নাটক করে যাচ্ছে অন্য ছেলেদের সাথে, যেন ইউগিয়াম এইসব দেখে জলে পড়ে যায় আর নিজে থেকে এসে প্রপোজ করে সবকিছু ঠিক করে নেয়। অন্যদিকে হারান পুসানকে অনুরোধ করে সে যেন তার বাবার সাথে দেখা করে সবকিছু ঠিক করে নেয় এবং তাকে তার প্রাপ্য সম্মানটুকু দেয়। দেখা যায় হারানের কথা শুনে পুসান সত্যি তার বাবার অফিসে চলে এসেছে, তবে আজ দুর্ভাগ্যবশত তার বাবা অফিসে ছিল না। পুসান অনেকক্ষণ অপেক্ষা করেও তার বাবার দেখা পায় না। তবে বাবার সহকারীর কাছ থেকে সে এমন কিছু জানতে পারে যা শুনে বাবার প্রতি তার ধারণাই পাল্টে যায়। সহকারীর মুখে সে জানতে পারে পুসান যখন অসুস্থ ছিল তখন তার বাবা নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রিসার্চ প্রজেক্ট মাঝপথে ফেলে রেখে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। এমনকি ডাক্তাররা যখন হাল ছেড়ে দিয়েছিলেন তখনও বাবা এক বুক আশা নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটেছেন ছেলেকে সুস্থ করে তোলার জন্য। এরপর পুসান বাবার টেবিলে নিজের আঁকা সেই পুরনো ছবিটা দেখতে পায়, যেটা তার বাবা রাগের মাথায় ছিঁড়ে ফেলেছিলেন। সেটির প্রতিটি টুকরো এখন সযত্নে আঠা দিয়ে জোড়া লাগানো। শুধু তাই নয়, পুসানের করা প্রতিটি অ্যানিমেশন মুভি বাবা নিজের টিকিট কেটে অফিসের সবাইকে নিয়ে বারবার দেখতে যেতেন। পর্দার দিকে তাকিয়ে ছেলের সাফল্যে তার চোখের কোণ যে অজান্তে ভিজে উঠত তা আজ পুসান প্রথমবার অনুভব করে। সে কৌতূহল নিয়ে বাবার ডেস্কের উপরে তাকালে দেখতে পায় সেখানে তার নিজের হাতে আঁকা আরো কিছু ছবি খুব যত্নে রাখা আছে। এখানে আমাদের সামনে আরো একটি সত্য উন্মোচিত হয়। আসলে অতীতে পুসানের বাবাও আর্ট পছন্দ করত এবং তার আর্টিস্ট ওয়াইফকেও সাপোর্ট দিত, কিন্তু পুসানের মা আর্টের প্রতি অনেক বেশি সিরিয়াস থাকায় পরিবারের প্রতি তার আগ্রহ কমে গিয়েছিল। আর শেষ পর্যন্ত বিদেশে আর্টের বড় ডিগ্রি নিতে গিয়ে অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। সেই থেকে পুসানের বাবা আর্টকে প্রচন্ড ঘৃণা করতে শুরু করে এবং পুসানকে আর্ট থেকে দূরে রাখার চেষ্টা করত। এর পরের দিন পুসান তার বাবার সাথে দেখা করার জন্য হাইওয়ের পাশে অপেক্ষা করছিল। বাবার প্রতি দীর্ঘদিনের জমে থাকা অভিমান আজ তার চোখের জল হয়ে ঝরে পড়ছে। ঠিক সেই সময় হারান এসে তার পাশে দাঁড়ায়। পুসান অবাক হয়ে বলে, এয়ারপোর্টের মতো আজও তুমি আমার বিপদের সময় হুট করে চলে এলে। তুমি বারবার এভাবে আমার সামনে এলে আমি তো সবসময় তোমাকেই খুঁজতে থাকবো। হারান আলতো করে তাকে জড়িয়ে ধরে বলে, আমি তো এটাই চাই। যখনই তুমি ভেঙে পড়বে দেখবে আমি ঠিক তোমার পাশে এসে দাঁড়িয়েছি। ঠিক তখনই পুসানের বাবার গাড়ি এসে থামে। পুসান আর তার বাবা মুখোমুখি দাঁড়ায়। বাবা হাসি মুখে তার হাতের জোড়া লাগানো ঘড়িটি দেখিয়ে পুসানকে ধন্যবাদ জানায়, যেটা পুসান নিজে তাকে কাল গিফট করেছে। পুসান আজ অনেক বছর পর তার বাবার সাথে মন খুলে কথা বলে। এরপর বাবা চলে গেলে পুসান হারানকে একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে তার হারিয়ে যাওয়া সেই বিশেষ কলমটি ফিরিয়ে দেয়। পুসান জানায় তাদের সেই পুরনো রেস্টুরেন্টে খাওয়ার সময় ভুলবশত কলমটি তার জিনিসের সাথে মিশে গিয়েছিল। হারান প্রথমে কলমটি নিতে অস্বীকার করলেও পুসান যখন কলমটির উপর একটি রেইনবো ক্লাউড এঁকে দিয়ে বলে যে এটি এখন থেকে তার জন্য ডাবল লাকি চার্ম হবে, তখন হারান তা সানন্দে গ্রহণ করে। আকস্মিকভাবে কলমটি হাতে পাওয়ার পরেই হারান খবর পায় যে সে তার ডিজাইনের জন্য শ্রেষ্ঠ পুরস্কার পেতে যাচ্ছে। এদিকে তাদের মানসিক অবস্থা দিনের পর দিন ডিমেনশিয়ায় গ্রাস করে নিচ্ছে। আজ তুষারপাতের রাতে সে হঠাৎ করেই কোনো গরম পোশাক ছাড়াই পার্কের বাড়ির সামনে এসে বসে থাকেন। তার চেহারা ডিমেনশিয়া বা স্মৃতিভ্রমের লক্ষণগুলো স্পষ্ট হতে শুরু করেছে। পার্ক হঠাৎ তাকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যান। সে তাকে তার বাসায় নিয়ে আসেন এবং বলেন, সারাদিন এত পরিশ্রমে তুমি হয়তো অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছ। এক কাপ চা খেলেই দেখবে ঠিক হয়ে যাবে। এই বলে দাদু পার্ক চা বানাতে গেলে এদিকে দাদি কিম ঘুমিয়ে পড়েন। পরের দিন হাদাম যখন সুপার শপে শপিং করতে আসে তখন ইউগিয়ামের মা হাদামকে দেখে চিনে ফেলে আর কাছে এসে বলে, তুমি নিশ্চয়ই হাদাম তাই না? ইউগিয়াম সবসময় তোমার কথা বলে, এমনকি তোমার ছবি আর স্মৃতিতে তার ঘর পরিপূর্ণ। এই শুনে হাদাম তো পুরোপুরি অবাক হয়ে যায়। ইউগিয়ামের মা বলে, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি কি তোমাকে একটু হাক করতে পারি? হাদাম তাকে পারমিশন দিলে মা তাকে হাক করে। আজ এত বছর পরে হাদাম যেন তার মায়ের ভালোবাসার অনুভূতি ফিরে
পেল। ছোটবেলায় পাওয়া মায়ের ভালোবাসা সে যেন এতদিনে ভুলেই গিয়েছিল, কিন্তু ইয়োগিয়ামের মা তাকে সেই অনুভূতি ফিরিয়ে দিয়েছে। এই খুশিতে হাদাম কেঁদে ফেলে। এরপর ইয়োগিয়ামের মা হাদামকে তাদের বাসায় নিয়ে আসে। ইয়োগিয়ামের বাবাও অনেক ভালো মনের মানুষ। সে হাদামকে দেখে অনেক খুশি হয় এবং বলে, তুমি নিশ্চয়ই অনেক ক্ষুধার্ত তাই না? আমি এখনই তোমার জন্য খাবার বানিয়ে দিচ্ছি। এই বলে সে দ্রুত খাবার বানাতে চলে যায় আর মা তাকে ইয়োগিয়ামের রুমটা ঘুরিয়ে দেখায়। হাদাম দেখতে পায় তার ছবি দিয়ে ইয়োগিয়াম অনেকগুলো ডুয়েট ছবি বানিয়েছে এবং রুমের প্রতিটি দেয়ালে হাদামের পছন্দের সবকিছু টানিয়ে রেখেছে। এসব দেখে হাদাম বুঝতে পারে ইয়োগিয়াম তাকে এতদিন কতটা মিস করেছে, কিন্তু সে এটা বুঝতে পারছে না যে তাহলে কেন ইয়োগিয়াম তাকে দেখলে এভাবে ইগনোর করে। দেখা যায় ভাগ্যক্রমে তখন ওই ইয়োগিয়াম বাসায় ফিরেছে, তবে সে হাদামকে বাসায় দেখে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে এটা সত্যিই হাদাম। তাই সে তার মাকে ডেকে বলে, আমি হাদামকে এতটাই মিস করছি যে তাকে চোখের সামনে দেখতে শুরু করেছি। এই শুনে হাদাম বলে, এটা কোনো স্বপ্ন নয়, আমি সত্যিই তোমার সামনে দাঁড়িয়ে। এরপর হাদাম ইয়োগিয়ামকে তার ভালোবাসার কথা বলে। অন্য ছেলেদের সাথে তার কোনো সম্পর্ক নেই, ওগুলো শুধু ইয়োগিয়ামকে রাগানোর জন্যই করেছিল যেন সে তাকে প্রপোজ করে, কিন্তু সে এটা কখনোই করেনি। এই বলে হাদাম ইয়োগিয়ামকে প্রপোজ করে আর তাদের ভালোবাসা আজ পূর্ণতা পায়। অন্যদিকে হারান যখন পুরস্কার নিতে যায় সেখানে তার সাথে দেখা হয় তার মৃত বয়ফ্রেন্ডের বোনের। হারান জানতে পারে যে 7 বছর আগে তার বয়ফ্রেন্ডের হাতে একটি মেজর অপারেশন হয়েছিল। হারান অবাক হয়ে ভাবে, শান্ত কখনো মেসেজে তাকে অপারেশনের কথা বলেনি, এত বড় একটা বিষয় সে কেন আমার থেকে লুকাবে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হারান তখন তার কেরিয়ার নিয়ে অনেক ব্যস্ত ছিল, যে কারণে সে তার বয়ফ্রেন্ডের সাথে ঠিকমতো কথা বলতে পারতো না। এমনকি তার বয়ফ্রেন্ড যখন পড়াশোনার জন্য বিদেশ চলে যায় তখন হারান তাকে বিদেশ জানাতে এয়ারপোর্টেও যেতে পারেনি। এই ব্যস্ততায় তাদের লং ডিস্টেন্স রিলেশনশিপে ফাটল ধরায় এবং ধীরে ধীরে তার বয়ফ্রেন্ড হারানের প্রতি আগ্রহ হারাতে শুরু করে। এখন সিন বর্তমানে ফিরে আসলে দেখা যায় পুসান দাদু পার্ককে নিয়ে হাসপাতালে রেগুলার চেকআপের জন্য এসেছে। আর এখানে এসে পুসান অবাক হয়ে জানতে পারে এই হাসপাতালেই তার নিজেরও বড় কোনো ট্রিটমেন্ট হয়েছিল। লিফটে ওঠার সময় পুসান হঠাৎ একটি পরিচিত ব্রেসলেটের শব্দ শুনতে পায়। এই সেই শব্দ যা পুসানের অস্পষ্ট স্মৃতিতে বারবার ফিরে আসে। সে পাগলের মতো সেই শব্দের উৎস খুঁজতে থাকে এবং একজন লেডি ডাক্তারকে দেখতে পায়, কিন্তু ভিড়ের মাঝে সে তাকে হারিয়ে ফেলে। আসলে এই লেডি ডাক্তারের নাম হলো সুজিন, যিনি অতীতে হারানের বয়ফ্রেন্ড সানের সাথে ছিল। হারানের প্রতি আগ্রহ কমে যাওয়ার পর থেকে সান এই মেয়েটির সাথেই সম্পর্কে জড়িয়ে পড়েছিল। আর সানের মৃত্যুর পর সুজিন এখন কোরিয়ায় বড় ডাক্তার হয়ে ফিরে এসেছে। এদিকে দাদি কিম সাময়িক কিছুটা সুস্থ হলে দাদু পার্ককে ফোন করে এবং বলে, চলো আজ আমরা ঘুরতে বের হই, ছোটবেলার স্মৃতিগুলো পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করি। কিমের এই আবদার দাদু ফেলতে পারে না। এরপর তারা দুজন ছোটবেলার সেই চেনা গ্রামে ঘুরতে আসে। তারা সেই পুরনো গাছটা দেখতে পায় যা তাদের অনেক স্মৃতির সাক্ষী। এরপর তারা ছোটবেলার প্রিয় খাবার টুবুকে খেয়ে আর পুরনো জায়গাগুলোতে ঘুরে দাদি কিম আজ খুব খুশি। কিন্তু দাদু পার্কের মনে একটা সন্দেহ দানা বাঁধে। সে কিমকে জিজ্ঞেস করে, ছোটবেলায় এমনভাবেই তুমি আমার থেকে চলে যাওয়ার আগে আমার সাথে অনেক জায়গায় ঘুরেছো, আড্ডা দিয়েছো, এরপর একদিন হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলে আর তোমার কোনো খোঁজ পাইনি। এবারেও ঠিক একইভাবে আমার সাথে মিশছো, আড্ডা দিচ্ছ, তাহলে কি তুমি এবারেও কোথাও পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছো? দাদি কিম হেসে উড়িয়ে দিলেও পরে স্বীকার করেন যে তিনি রিটায়ারমেন্টের পর হয়তো ফ্রান্সে চলে যাবেন। এদিকে ইয়ং সিউকের সাথে অফিসের একটি মিটিংয়ে আসে, তবে এখানে ঘটে যায় এক মজার ঘটনা। যে অফিসারের সাথে তাদের মিটিং ঠিক হয়েছে সেই অফিসারটি ইয়ংকে পছন্দ করে ফেলে এবং ইয়ংকে একাকী তার সাথে ডেটে যাওয়ার প্রপোজাল দেয়। এদিকে সিউক রাগ করে সেখান থেকে চলে যায়, কিন্তু তারপরেও সে ইয়ংকে তার মনের কথা বলেনি। মানে সিউক যে মনে মনে ইয়ংকে ভালোবাসে সেটা সে কখনোই তাকে প্রকাশ করতে পারেনি। এর আগে ইয়ং সিউকে খেপানোর জন্য অফিসারের সাথে ডেট করতে রাজি হয়, তবে ডেটে আসলে ইয়ং শুধু সিউকের প্রশংসা করতে থাকে, যা থেকে অফিসার বুঝতে পারে ইয়ং এর মনে তো আগে থেকেই সিউক বসে আছে। অন্যদিকে হাদাম তার বয়ফ্রেন্ডের বাসা থেকে বিদায় নেওয়ার সময়ে খুব ইমোশনাল হয়ে পড়ে। সে ইয়োগিয়ামের মাকে অনুরোধ করে তাকে আরেকটি হাগ করার জন্য। এই শুনে তারা সবাই হাদামকে হাগ করে আর এতে হাদামের জন্য সুন্দর একটি মুহূর্ত তৈরি হয়। ইয়োগিয়ামকে পাওয়ার সাথে সাথে সে অসাধারণ একটি পরিবারকেও পেয়েছে, যে কারণে সে ভিতর থেকে আরো বেশি খুশি ছিল। তবে একটু পরেই এক মর্মান্তিক ঘটনা ঘটে। হাদাম আর ইয়োগিয়াম যখন গল্প করছিল তখন হঠাৎ ইয়োগিয়ামের পা অবশ হয়ে যায়। ইয়োগিয়াম বসে পড়ে। হাদাম তার পায়ের জুতো খুলে দেখতে পায় ইয়োগিয়ামের পা অবশ হয়ে বাঁকা হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে হাদাম আতঙ্কিত হয়ে যায়। এরপর সিনসিনসলে দেখা যায় হারান তার সাফল্যের পুরস্কার নিয়ে বেরোলে পুসান তাকে সারপ্রাইজ দেয়। এরপর পুসান হারানকে নিয়ে সারা শহর ঘুরে বেড়ায়, ফটো বুথে ফটো তোলে এবং দারুণ কিছু সময় কাটায়। তবে গল্পের আসল মোড় আসে রাতের বেলা। পুসান হারানকে দেখা
দেখা করতে বললে হারান পুসানকে এক হারহিম করা তথ্য দেয়। হারান বলে সে তার হারিয়ে যাওয়া কলমটা ফিরে পেয়েছে। দাদু পার্ক নাকি এটা খুঁজে পেয়ে তাকে দিয়েছে। আর আসল কথা হলো হারানের সেই কলমটি আর পুসানের দেয়া কলমটি হুবহু একই রকম দেখতে। হারান বুঝতে পারছে না 7 বছর আগে তার বয়ফ্রেন্ডের দেয়া কলমটি আর পুসানের দেয়া কলমটি দেখতে একই রকম কিভাবে হতে পারে। পুসান এই প্রশ্নের সম্মুখীন হলে তার মাথায় পুরনো স্মৃতিগুলো ঝিলিক দিয়ে ওঠে। ব্রেসলেটের সেই শব্দ, হাসপাতালের সেই করিডোর আর হারানের সেই অস্পষ্ট মুখ, সবকিছু যেন এক সুতোয় মিলে যাচ্ছে। তবে পুসান খুব দ্রুত নিজেকে সামলে নেয় এবং হারান যেন কোনো সন্দেহ না করে সেজন্য পুসান মিথ্যা বলে। সে বলে হারানের কলমটি হারানোর পর তার খুব কষ্ট হচ্ছিল দেখেই সে আগেরটির মতো দেখতে হুবহু আরেকটি কলম অর্ডার করে এনেছে। হারান যদিও পুসানের ডিটেল অবজারভেশন দেখে কিছুটা অবাক হয়, তবুও আপাতত সে পুসানের কথা বিশ্বাস করে নেয়। হারান মনে মনে ভাবলেও মুখে বলে ঠিক আছে, কাল দেখা হবে। এরপর হারান বাড়ি ফিরলে পুরনো আর নতুন কলম দুটি নিয়ে লিখতে বসে। সে দেখে পুরনো কলমটি আর চলছে না, কিন্তু পুসানের দেয়া নতুন কলমটি একদম ঠিক আছে। এরপর সে পুরনো কলমটিকে বক্সে গুছিয়ে রাখে আর নতুনটি ব্যবহারের জন্য বাইরে রাখে। আসলে সে পুসানের কথা বিশ্বাস করে নিয়েছে এই ভেবে যে সে হয়তো কখনো কোনো ছবিতে আগের কলমটি দেখে ফেলেছিল। এরপর হয়তো তাকে খুশি করতেই একই রকম কপি অর্ডার করে এনেছে। অন্যদিকে পুসান একা বসে উপলব্ধি করে যে মিথ্যার উপর দাঁড়িয়ে কোনো সুখই স্থায়ী হয় না। সে মনে মনে বলে মিথ্যার মাধ্যমে আমি যা অর্জন করছি তার জন্য আমাকে চড়া দাম দিতে হতে পারে। আমি এতদিনে আমার অতীত সম্পর্কে যতটা অবজার্ভ করতে পেরেছি সবটুকুই হারানকে বলে দেব। দেখা যায় ঠিক সেই মুহূর্তেই পুসানের কানে অদ্ভুত সব তীব্র শব্দ বাজতে শুরু করে। সে কানে হাত দিয়ে যন্ত্রণায় কুঁকড়ে যায়। অন্যদিকে ইউগিয়ামের পায়ের সেই মারাত্মক অবস্থা দেখে হাদাম পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়েছে। এখন এপিসোড 9 শুরুতে দেখা যায় সিউক রাগ করেছে বুঝতে পেরে ইয়ং তার বাসায় চলে এসেছে। তবে সে দেখতে পায় সিউক প্রচন্ড জ্বরে ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। এই দেখে ইয়ং সিউকের জন্য কিছু খাবার তৈরি করতে রান্নাঘরে আসে। কিছুক্ষণ পরে সিউকের জ্ঞান ফিরে এলে সে ইয়ংকে তার বাসায় দেখে অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে সে কখন এলো আর রান্নাঘরে সে কি করছে। ইয়ং সিউকের কোনো কথা না শুনে তার রান্না করা খাবার সিউকের সামনে পরিবেশন করে এবং নিজের মনের জমে থাকা ভালোবাসার কথাগুলো সিউককে বলে দেয়। ইয়ং এর এমন চটপটে স্বভাব আর আচরণ সিউকের বরাবরই পছন্দ, কিন্তু অতীতে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনার কারণে সে ইয়ংকে ফিরিয়ে দেয় এবং বলে আমাকে ভুল বুঝবেন না, আপনার প্রতি আমার মনে কোনো অনুভূতি নেই। এসব শুনে ইয়ং হেসে বলে ঠিক আছে, আজ নেই তো কি হয়েছে, কাল হবে, আমি আপনার ভালোবাসার অপেক্ষায় থাকব। অন্যদিকে দাদি কিম দাদু পার্কের কাছে তার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান যে তিনি কোরিয়া ছেড়ে ফ্রান্সে গিয়ে জীবনের বাকি সময়টা কাটাতে চান। নিজের মেয়ের মৃত্যুর কারণে তিনি এতদিন যেতে পারেননি, কিন্তু এখন তিনি রিটায়ারমেন্টের পর একদম একা থাকতে চান। দাদু পার্ক দাদির এই সিদ্ধান্তে কষ্ট পেলেও তাকে আটকানোর চেষ্টা করেন না। এদিকে ইউগিয়ামের পায়ে প্রচন্ড ব্যথা হওয়ায় তাকে হাসপাতালে হুইল চেয়ারে করে আনা হয়। ডাক্তার 1 সপ্তাহের বেড রেস্টের কথা বললে হাদাম ইউগিয়ামের কষ্টের কথা ভেবে কান্নাকাটি করে। তবে ইউগিয়াম তাকে আশ্বস্ত করে বলে আমি ঠিক আছি, আমার জন্য একটু চিন্তা করো না, তুমি শুধু ভালোভাবে পড়াশোনা করে এক্সাম দাও, আমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠব। এই শুনে হাদাম তাকে কথা দেয় যে সে পরীক্ষা শেষ করেই তার পুরো যত্ন নেবে। এর পরের দিন দাদি কিম অফিসে এসে হারানকে একটার পর একটা দায়িত্ব বুঝিয়ে দিতে শুরু করেন। হারান বুঝতে পারছে না হঠাৎ দাদি কেন তার দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। দেখা যায় সিউক দাদি কিমের সাথে সহমত পোষণ করে বলে আমার বিশ্বাস হারান তার অভিজ্ঞ হাতে এই সব কিছু সামলাতে পারবে। অফিস শেষে সিউক যখন বাসায় ফেরার জন্য বের হয় তখন ইয়ং পুনরায় তাকে তার ভালোবাসার ফাঁদে ফেলার চেষ্টা করে। ইয়ং তো জানে না সিউক অনেক আগে থেকেই তাকে অনেক ভালোবাসে, কিন্তু সে নিজের মনের কাছে বাধা। অনিচ্ছা সত্ত্বেও ইয়ংকে তার ইগনোর করতে হয়। এদিকে পুসান তার অ্যানিমেশন প্রজেক্টের জন্য মিল্কি ওয়ে বা ছায়াপথ দেখতে যাওয়ার পরিকল্পনা করে। সে হারানকে সাথে নিয়ে রাতের অন্ধকারে নির্জন এক পাহাড়ের চূড়ায় যায়। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় তারা প্রথমে তারাগুলো দেখতে পাচ্ছিল না। হারান যখন আক্ষেপ করছিল যে চাঁদ অনেক উজ্জ্বল বলে তারা দেখা যাচ্ছে না, ঠিক তখন ওই মেঘ সরে গিয়ে জাদুর মতো ফুটে ওঠে হাজার হাজার নক্ষত্র। পুসান সেই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে তার ডিজাইন শেষ করে। তারা এখানে বেশ সুন্দর একটি সময় পার করে, হয়তোবা তাদের জীবনের সবথেকে সুন্দর মুহূর্তটা আজকেই পার করছে। হারানকে সাথে নিয়ে পুসান যতই ভালোবাসার কথা ভাবে ততই অতীতের স্মৃতিগুলো তাকে পিছনে টেনে ধরে। সে নিজের মনের সাথে একরকম যুদ্ধ করে হারানের সাথে সময় পার করছে। পুসান হারানকে কিছু বুঝতে না দিয়ে তার সঙ্গ দেয়। হারান মুগ্ধ হয়ে পুসানকে ধন্যবাদ জানায় এমন একটি সুন্দর রাত উপহার দেওয়ার জন্য। বাসায় ফিরে পুসান একা বসে ভাবতে থাকে তার এখন কি করা উচিত।
হারানকে হারিয়ে ফেলার ভয় আর আতঙ্ক দিনের পর দিন তার মনকে বিষিয়ে দিচ্ছে। সেভাবে হারানকে সব বলে দিলে সে কি তাকে ক্ষমা করতে পারবে, নাকি তাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে? এইসব ভেবে পুসান পাগল প্রায়। দাদু পার্ক পুসানের এমন বিষণ্ণতা দেখে তার কাছে এর কারণ জানতে চায়। পুসান ইমোশনাল হয়ে বলে, দাদু, আমি হারানকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। আমি চাই বসন্তের ফুল হয়ে কিংবা শরতের ঝরা পাতা হয়ে সবসময় ওর পাশে থাকতে। আমি চাই আমার জীবনের প্রতিটি ঋতু আমরা একসাথেই পার করি। দাদু পার্ক তার মনের হাহাকার বুঝতে পারেন এবং তাকে মন খুলে কথা বলার সুযোগ দেন, কিন্তু পুসান এখনও তার অতীতের সব সত্যি দাদুর কাছে প্রকাশ করার জন্য পুরোপুরি প্রস্তুত নয়। এরপর দিন দেখা যায় আজ হাদামের ফাইনাল পরীক্ষা, তাই হারান আর ইয়ং মিলে তার জন্য খুব যত্ন করে লাঞ্চ প্যাক করে দেয়। দাদি কিম হাদামকে কাছে ডেকে নিয়ে সুন্দর করে বিনুনি করে দিতে দিতে বলেন, আমার মা বলতেন যখন মন খুব অস্থির থাকে এবং মাথায় চিন্তার বোঝা বাড়ে তখন চুলে চিরুনি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলে মনের চাপ অনেক কমে যায়। এরপর দাদি আর দুই বোন মিলে হাসি মুখে হাদামকে বিদায় জানায়। তবে পরীক্ষার হলে পৌঁছানোর আগে ইউগিয়ামকে তার খুব দেখতে ইচ্ছা করছে, তাই ইউগিয়ামের সাথে দেখা করতে সে হসপিটালে আসে। ভিতরে ডাক্তার তখন ইউগিয়ামকে সার্জারির পরামর্শ দিচ্ছিল। এখান থেকে হাদাম জানতে পারে যে তার বয়ফ্রেন্ডের পায়ে একটি জটিল ও বড় অস্ত্রোপচার করতে হবে, না হলে সে আর কোনোদিন হাঁটতে পারবে না। এই শুনে হাদাম কান্নায় ভেঙে পড়ে। সে জেদ ধরে যে সে পরীক্ষা দিতে যাবে না, বরং এই কঠিন সময়ে বয়ফ্রেন্ডের পাশে থাকবে। কিন্তু বয়ফ্রেন্ড তাকে বোঝায়, আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হোক। তুমি যদি আমার জন্য পরীক্ষা না দাও তবে আমি সারা জীবন অপরাধী বোধ করব। তুমি তোমার পরীক্ষায় জয়ী হয়ে ফিরে আসো, আর আমি এই অপারেশন নামক লড়াইয়ে জিতে সুস্থ হয়ে তোমার কাছে ফিরব। এক হৃদয় বিদারক দৃশ্যের মধ্য দিয়ে হাদাম পরীক্ষার হলে যায় আর বয়ফ্রেন্ড যায় অপারেশন থিয়েটারে। দুজনেই মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে যেন তারা জয়ী হয়। অন্যদিকে পুসান আবার ডাক্তারের কাছে এসে তার কানে অদ্ভুত সব শব্দের কথা জানায়। সে বলে তার কানে এখন ধাতব আওয়াজ আর অবিরাম টিকটিক শব্দ হচ্ছে। ডাক্তার তাকে সতর্ক করে বলেন যে তার হারিয়ে যাওয়া স্মৃতিগুলো টুকরো টুকরো হয়ে ফিরে আসার চেষ্টা করছে বলেই এই মানসিক চাপ তৈরি হচ্ছে। পুসান ডাক্তারকে সবকিছু জানিয়ে বলে সে আর হারানের কাছে কোনো সত্য লুকাতে চায় না। সে চায় হারানকে সব সত্যি বলে তাদের সম্পর্কটা একদম শুরু থেকে পরিষ্কারভাবে শুরু করতে। কিন্তু ডাক্তার তাকে নিষেধ করে বলেন, তুমি নিজেই এখনো জানো না যে তুমি আসলে কে। স্মৃতিগুলো পুরোপুরি ফিরে না আসা পর্যন্ত তুমি তাকে কি বলবে, তাই অপেক্ষা করো। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় পুসান উপলব্ধি করে যে তার জীবনের এই অগোছালো ধাঁধার প্রতিটি বিন্দুকে মেলাতে পারে কেবল একজনই, সেই সুজিন নামের মেয়েটি যে অতিথি হারানের বয়ফ্রেন্ড সানের সাথে ছিল। পুসান পাগলের মতো তাকে খুঁজতে আবারও হাসপাতালের ভিতরে আসে। ভাগ্যক্রমে সে মেয়েটি পুসানকে লক্ষ্য করে। অবশেষে তারা দুজন একটি শান্ত জায়গায় মুখোমুখি হয় কথা বলার জন্য। সে হাসি মুখে নিজের অবস্থার কথা খুলে বলে কিভাবে এক ভয়াবহ দুর্ঘটনায় সে তার স্মৃতি হারিয়েছে। পুসান আরো বলে, আমি আপনাকে সানের সাথে অনেকবার দেখেছি। আপনি একমাত্র মানুষ যিনি আমার হারিয়ে যাওয়া স্মৃতিগুলো ফিরিয়ে আনতে সাহায্য করতে পারেন। কিন্তু মেয়েটি প্রচণ্ড রেগে যায়। সে বলে সানের সাথে তার তেমন কোনো গভীর সম্পর্ক ছিল না, তাই সে পুসানকে সাহায্য করতে পারবে না। পুসান দমে না গিয়ে বলে, আমি জানি আপনি একমাত্র চাবিকাঠি, কারণ আপনার ব্রেসলেটের শব্দ শুনলেই আমার মাথায় পুরনো স্মৃতিগুলো ভিড় করে। পুসান তার ডায়েরিটি সুজিনের হাতে দেয়, যা দেখে মেয়েটির চোখে অতীতের কিছু স্মৃতির ঝলক ভেসে উঠলেও সে দ্রুত ডায়েরিটি ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সে বলে, আমি নিজেও সানকে হারিয়ে একা হয়ে গেছি। এসব মনে করিয়ে আর আমাকে বিরক্ত করবেন না। এরপর সুজিন যখন একা একটি ঘরে বসে চিন্তা করে তখন একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় সান পুসানের উপরে প্রচণ্ড রেগে আছে। সান পুসানকে বলছে, তুমি আমার অগোচরে হারানের সাথে কেন যোগাযোগ করেছো? সান রাগের মাথায় একটি জিনিস ছুঁড়ে ফেলে দেয়। বোঝা যাচ্ছে পুসান, হারান আর সানের মধ্যে অতীতে কোনো এক গভীর ত্রিকোণ রহস্য লুকিয়েছিল, যা এখনো পুরোপুরি খোলসা হয়নি। এরপর পুসান যখন দাদু পার্কের বাড়িতে ফেরে দেখে হারান আগে থেকেই সেখানে কুকুর জিনিয়াসের সাথে অপেক্ষা করছে। হারান পুসানের জন্য একটি বিশেষ কোড ডিজাইন করেছে। পুসান হারানকে দেখে অবাক হয়ে জড়িয়ে ধরে। ঠিক তখনই পুসানের ফোনে তার বাবার একটি মেসেজ আসে, যেখানে লেখা ছিল, কাল তোমার জন্মদিন, আমি কাজে বাইরে যাচ্ছি, তাই অগ্রিম শুভ জন্মদিন জানিয়ে রাখলাম। হারান এই মেসেজটি দেখে নেয় এবং মনে মনে ঠিক করে পুসানের জন্মদিনে তাকে সেরা সারপ্রাইজটি দেবে। হারান খুব কৌশলে জড়িয়ে ধরার বাহানায় পুসানের গায়ের মাপ নিয়ে নেয়
এবং তাকে বলে কাল যেন সে খুব সুন্দর করে সেজে তার বলা জায়গায় আসে। অন্যদিকে হাদামের বয়ফ্রেন্ডের অপারেশন সফল হয়। অপারেশনের পর অবশ অবস্থায় ইউগিয়াম যখন চোখ খোলে, হাদাম কেঁদে কেঁদে তাকে জানায় যে সে পরীক্ষায় খুব ভালো নম্বর পেয়েছে। এই শুনে ইউগিয়াম বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে আগলে রাখার জন্য। এর পরের দিন সুস্থ হয়ে ইউগিয়াম জানতে পারে যে হাদাম সারা রাত জেগে তার রোগ সম্পর্কে অনেক পড়াশোনা করেছে। এতে সে যেন নিজেই একজন হাফ ডাক্তার হয়ে গিয়েছে। হাদাম প্রমিস করে বলে কিছুদিনের মধ্যেই ট্রেনিং দিয়ে তাকে সুস্থ করে তুলবে। দুজনের একে অপরের প্রতি ভালোবাসা সত্যি অসাধারণ ছিল। এদিকে দাদু পার্ক আর দাদি কিম তাদের ছোটবেলার গ্রামে গিয়ে আবারও মন খুলে সময় কাটান। আজ তারা সেই বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে যেখান থেকে দাদু পার্ক কিমকে স্কুলে নিয়ে যেত। এরপর তারা আবার সেই গাছটার কাছে আসে যেখানে ছোটবেলায় তারা প্রায়শই আসতো। দাদি কিম দুষ্টুমি করে দাদু পার্কের চেহারায় পানি ঢেলে দেয়। দাদুও এর প্রতিশোধ নিতে দাদিকে কিছু শুকনো পাতা দিয়ে ভয় দেখায়। মানে এই বয়সে এসেও তারা দুজনে লাইফটাকে বেশ এনজয় করছে। তবে একটু পরেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। দাদু কিছুক্ষণের জন্য খাবার আনতে গেলে হুট করে দাদি কিম নিখোঁজ হয়ে যায়। পার্ক প্রচন্ড হতাশ হয়ে কিমকে খুঁজতে থাকেন এবং সবার কাছে তার ছবি দেখায়। অবশেষে পার্ক জানতে পারেন যে কিমকে এক জায়গায় বসে থাকতে দেখা গিয়েছে। কিমের গলার চেইনে ইউগিয়ামের নম্বর লেখা ছিল। সেখান থেকেই পার্ক খবর পেয়েছে। পার্ক যখন কিমের কাছে আসে তখন কিম বলে তিনি আর ফিরবেন না। পার্ক বুঝতে পারে কিমের মানসিক অবস্থা খুবই গুরুতর হয়ে পড়েছে, তাই এই অবস্থায় সে কিমকে একা ছাড়ে না, দীর্ঘক্ষণ তার পাশেই বসে থাকে। এর পরের দৃশ্যে দেখা যায় আজ পুসানের জন্মদিন, তাই পুসান খুব সুন্দরভাবে রেডি হয়ে হারামের দেওয়ার ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়। হারান সেখানে আগে থেকেই সব আয়োজন করে রেখেছে। হারান চায় পুসান আসার সাথে সাথেই তাকে সারপ্রাইজ দিতে। এদিকে পুসান হারানের দেওয়া সারপ্রাইজ ঠিকানায় যাওয়ার জন্য পথ খুঁজছিল। ঠিক সেই সময় আশেপাশে কেউ একজন সিগারেটের লাইটার জ্বালায়। সেই লাইটারের ক্লিক শব্দটা শোনা মাত্রই পুসানের মাথায় বজ্রপাতের মতো পুরনো স্মৃতির ঢেউ আছড়ে পড়ে। সে মনে করতে পারে অতীতে সান ঠিক একইভাবে লাইটার জ্বালাতো। একসাথে অনেকগুলো স্মৃতি মাথায় চলে আসায় পুসান প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে ওঠে এবং শেষ পর্যন্ত জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যায়। অন্যদিকে হারান তার প্রিয় মানুষটির জন্য কেক আর গিফট নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় কিন্তু পুসান আর আসে না। হারান বারবার মেসেজ আর কল করতে থাকে। অবশেষে একজন অচেনা ব্যক্তি ফোন রিসিভ করে হারানকে জানায় যে পুসান রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হারান সবকিছু ফেলে পাগলের মতো হাসপাতালে ছুটে যায়। সেখানে গিয়ে দেখে পুসান অবচেতন অবস্থায় শুয়ে আছে। হারান তার হাত জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সে হারানকে হাসি মুখে শান্ত করার চেষ্টা করে কিন্তু হারান তখন কান্নায় ভেঙে পড়ে বলে, পুসান তুমি মিথ্যে বলছো। ডাক্তাররা বলছিল তোমার মাথায় কোনো ধাতব আঘাত লেগেছিল যা এখনো ভেতরে রয়ে গিয়েছে। এটা তোমার স্নায়ুর বড় ক্ষতি করতে পারে। তুমি ভালো নেই পুসান। পুসান তখন হারানকে কথা দেয় সে হারানকে ছেড়ে কোথাও যাবে না, সে সব বাধা পেরিয়ে ফিরে আসবেই। তবে সে হারানের কাছে একটু সময় চায় তার অতীতের সব কথা গুছিয়ে বলার জন্য। হাসপাতালের করিডোরে হারান যখন পুসানের মেডিকেল রিপোর্ট নিয়ে চিন্তিত হয়ে হাঁটছিল তখন তার সাথে ধাক্কা লাগে সেই রহস্যময় ডাক্তার সুজিনের। এতে সবকিছু ছড়িয়ে পড়ে এবং হারানের হাতে ডাক্তার মেয়েটির সেই ব্রেসলেটটি আটকে যায়। ঠিক সেই মুহূর্তে পুসান সেখানে এসে হাজির হয়। শুরু হয় এক চরম নাটকীয় মুহূর্ত। পুসান দেখছে সুজিনকে, সুজিন দেখছে হারানকে, আর হারান দুজনের দিকেই অবাক হয়ে তাকিয়ে আছে। সুজিন প্রথম দেখাতেই হারানকে চিনে ফেলে। সে বুঝতে পারে এই মেয়েটি ছিল মৃত সানের প্রেমিকা আর পুসান এখন সানের নাম ব্যবহার করে হারানের সাথে প্রেম করছে। এই রাগে সুজিনের চোখ জ্বলতে থাকে। পুসান যখন ব্রেসলেটটি সুজিনকে ফিরিয়ে দিতে চায় তখন সেটি ছিঁড়ে দানাগুলো মেঝেতে ছড়িয়ে পড়ে। সবাই মিলে সেগুলো কুড়ানোর সময় হারান যখন ডাক্তারকে অর্থাৎ সুজিনকে সরি বলে তখন সুজিন হুট করে বলে, ইটস ওকে হারান, আমি এটা ঠিক করে নেব। হারান চমকে গিয়ে জিজ্ঞাসা করে, আপনি আমার নাম জানলেন কিভাবে? মেয়েটি কোনো মতে কথা এড়িয়ে বলে যে সে হারানের আইডি কার্ড দেখে নাম জেনেছে। কিন্তু পুসান বুঝতে পারে যে বিপদ আর বেশি দূরে নেই। এরপর হাসপাতাল থেকে ফেরার পথে পুসান খুব চুপচাপ ছিল। হারান তাকে বারবার জিজ্ঞাসা করছিল সে ঠিক আছে কিনা। এক পর্যায়ে পুসান গাড়ি থামাতে বলে এবং খোলা আকাশের নিচে দাঁড়ায়। পুসান হারানকে বলে, আমি জানি তোমার ব্যাগে আমার জন্য গিফট আর কেক আছে। আজ আমার জন্মদিন, তাই সব সারপ্রাইজ এখন বের করো। হারান অবাক হয়ে যায় এই ভেবে যে পুসান সব আগে থেকেই জানতো আর সে এটা বুঝতেই পারেনি। তো এখন হারান পুসানকে খুব সুন্দর করে বার্থডে উইশ করে এবং একটি সোয়েট শার্ট উপহার দেয় যার পেছনে সান নামটি লেখা ছিল। পুসান গিফটটি দেখে খুব খুশি হয় কিন্তু তার মনে এক অদ্ভুত হাহাকার কাজ করছিল। সে মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে কিন্তু হারানকে সেটা বলে না। অন্যদিকে গ্রাম থেকে ফেরার পর কিম যখন পার্কের বাড়িতে চোখ খোলেন তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করেন যে তারা কেন গ্রামে নেই।
পার্ক তখন বিষণ্ণ মনে কিমের দিকে তাকিয়ে থাকে। কিম বুঝতে পারে যে তার স্মৃতি তাকে আবারও ধোঁকা দিয়েছে। পার্ক কান্নায় ভেঙে পড়ে বলে, কেন তুমি এই কঠিন অসুখের কথা লুকিয়ে রেখেছিলে? কিম তখন কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাদের সবাইকে ভুলে যাব। এই ভয়ে আমি চিকিৎসা করাতে চাইনি। আমি তোমাদের সাথে আরো অনেক বছর বাঁচতে চেয়েছিলাম। পার্ক তখন কিমকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলেন, যাই ঘটুক না কেন তিনি সবসময় কিমের পাশে থাকবেন। এদিকে হারান বাড়িতে ফিরে তার ব্যাগ চেক করতে গিয়ে দেখে সেই ডাক্তার মেয়েটির ব্রেসলেটের একটি অংশ তার ব্যাগে আটকে আছে। সে ভাবে এটি দ্রুত তাকে ফিরিয়ে দিতে হবে। একই সাথে পুসানের মাথার সেই ইনজুরি আর ডাক্তারদের বলা সেই মেটাল টুকরোটির কথা ভেবে সে প্রচণ্ড অস্থির হয়ে থাকে। হারান বুঝতে পারছে পুসান কিছু একটা লুকাচ্ছে, কিন্তু সে তার প্রিয় মানুষের মুখ থেকেই সত্যিটা শোনার অপেক্ষা করছে। অন্যদিকে দেখা যায় পুসান সিদ্ধান্ত নিয়েছে যে সে আর কোনো লুকোচুরি করবে না। সে তার ট্যাবে নিজের জীবনের সব সত্য একটি গল্পের আকারে লিখতে শুরু করে, যেন সে হারানকে সবকিছু বুঝিয়ে বলতে পারে। এরপর দিন বিকেলে তারা সিনেমা দেখতে যায়, কিন্তু সেখানে একটি ছোট দুর্ঘটনা ঘটে। এতে পুরো থিয়েটারে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এই বিশৃঙ্খলার মধ্যে পুসানের পুরনো স্মৃতির আরও কিছু অংশ ফিরে আসে এবং সে যন্ত্রণায় জ্ঞান হারিয়ে হারানের উপর লুটিয়ে পড়ে। অজ্ঞান হওয়ার আগে সে হারানকে শুধু এইটুকুই বলে, আমার তোমার কাছে অনেক কিছু বলার আছে। আমি ডাক্তারের কাছে গিয়ে নিজেকে পুরোপুরি চেক আপ করাবো। হারান পুসানকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজের দাদির কাছে এসে কান্নায় ভেঙে পড়ে। সে বলে, দাদি, পুসান অনেক যন্ত্রণার মধ্যে আছে, কিন্তু সে আমাকে কিছু বলছে না। আমার এখন কি করা উচিত? দাদি হারানকে জড়িয়ে ধরে সাহস দিয়ে বলেন, নিজের দুর্বলতা প্রিয় মানুষকে বলতে অনেক সাহসের প্রয়োজন হয়। তাকে একটু সময় দাও, সে নিজেই সব বলবে এবং সে দ্রুত সুস্থ হয়ে যাবে। পুসান তার ডায়েরিতে লিখতে গিয়ে বুঝতে পারে যে অতীতে সেই দুর্ঘটনার সময় শুধু সে আর সান নয়, ডাক্তার সুজিন মেয়েটিও সেখানে উপস্থিত ছিল। সে ভাবে, তবে কেন সুজিন সত্যিটা গোপন করছে? অন্যদিকে হারানের বড় বোন কিমের ঘরে কফি দিতে গিয়ে টেবিলের নিচে কতগুলো স্টিকি নোটস খুঁজে পায়। সেখানে কিম নিজের দৈনন্দিন কাজের কথা এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য লিখে রেখেছেন। এগুলো দেখে হারানের বোন স্তব্ধ হয়ে যায় এবং দাদির অসুস্থতার গভীরতা বুঝতে পারে। দাদু পার্ক এখন কিমের ছায়ার মতো পাশে থাকেন। কিমের চিকিৎসার সময় হলে পার্ক নিজেই তাকে নিয়ে যাওয়ার দায়িত্ব নেয়। সে কিমকে বলে, তোমার প্রতিটি অ্যাপয়েন্টমেন্টের কথা আমি জানি, আমি তোমাকে নিয়ে যাব, একটু চিন্তা করো না। তাদের এই বৃদ্ধ বয়সের ভালোবাসা দেখে হারানো অনেকটা সাহস পায়। হারান পার্কের কাছে পুসানের অসুস্থতার কথা বললে পার্ক তাকে আশ্বস্ত করেন যে পুসান সব সত্যি হারানকে নিজে থেকেই বলবে। এরপর সিন চেঞ্জ হলে ইয়ংকে দেখানো হয় সে দাদির টেবিল থেকে একটি গোপন চাবি খুঁজে পেয়েছে। এরপর তিন বোন একসাথে হয়ে সেই চাবির আলমারি খোলে। দেখতে পায় সেখানে তাদের তিনজনের জন্য দাদি নিজ হাতে 3টি অসাধারণ ওয়েডিং গাউন ডিজাইন করে রেখেছে। সাথে একটি চিঠিতে লেখা ছিল, এই চিঠি খুঁজে পেতে পেতে আমি হয়তো আমার সব স্মৃতি হারিয়ে ফেলবো। হয়তো দেখলেও তোমাদের আর চিনতে পারবো না, কিন্তু তোমাদের বিয়ের সময় আমি পাশে না থাকলেও এই ড্রেসগুলো যেন তোমাদের সাথে থাকে। আমি তোমাদের জন্য নিজের হাতে এই ড্রেসগুলো তৈরি করেছি। সেখানে আরও লেখা ছিল, তোমাদের মা বাবা মারা যাওয়ার পরে আমার এক হাতেই তোমাদেরকে বড় করতে হয়েছে। হয়তো তোমার মা বাবার মতো এত আদর আর ভালোবাসা দিয়ে তোমাদের আগলে রাখতে পারিনি, তবে আমি চেষ্টা করেছি। যদি আমার থেকে কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দিও। চিঠিতে এসব পরে তিন বোন কান্নায় ভেঙে পড়ে। তারা বুঝতে পারে দাদি তাদের কতটা ভালোবাসেন। আর সত্যি বলতে দাদি তাদের এমনভাবে বড় করেছে যে তারা বাবা মায়ের অভাব তেমন একটা অনুভব করতে পারেনি। তো যাই হোক, এখন দেখা যায় হাদামের মনে পড়েছে তার বয়ফ্রেন্ড ইউগিয়াম দাদিকে একটা নম্বর প্লেট যুক্ত নেকলেস গিফট করেছিল। তাহলে ইউগিয়াম নিশ্চয়ই দাদির অসুস্থতার কথা জানতো। এই ভেবে হাদাম ইউগিয়ামের কাছে গিয়ে মনের রাগ নিয়ে জিজ্ঞাসা করে, সে যদি আগে থেকেই দাদির অসুস্থতার কথা জানতো তাহলে কেন তাকে বলেনি। আজ ইউগিয়াম আর চুপ থাকে না, সে সবগুলো কারণ হাদামের কাছে তুলে ধরে, আর এতে হাদামের ভুল ভেঙে যায়। এরপর তিন বোন দ্রুত হাসপাতালে গিয়ে দেখে দাদি টেস্টের জন্য অপেক্ষা করছে। দাদি তাদের দেখে হাসি মুখে বলে, আমার রাজকন্যারা কাঁদছে কেন? আমি তো শুধুই একটা টেস্ট করাতে এসেছি। তবে দাদু পার্ক তাদের সাহস দেয়। ডাক্তার সব পরীক্ষা করে জানায় যে দাদির ডিমেনশিয়া হয়নি, বরং অন্য একটি রোগ হয়েছে, যা একটি ছোট সার্জারির মাধ্যমেই ভালো করা সম্ভব। এই খবর শুনে সবার মনে শক্তি ফিরে আসে। তো অপারেশন শেষ হলে ইয়ং হসপিটালের বিল দিতে গেলে জানতে পারে সিউক আগে থেকেই সব বিল পরিশোধ করে রেখেছে। এটা জানতে পেরে ইয়ং সিউকের সাথে অনেক বেশি রেগে যায় এবং আজ প্রথমবার তার সাথে স্ট্রং হয়ে কথা বলে যে তুমি নিশ্চয়ই দাদির অসুস্থতার কথা জানতে, যে কারণে আগেই বিল দিয়ে দিয়েছো। উত্তরে সিউক দুঃখিত ছাড়া কিছুই বলে না। এতে ইয়ং আরো বেশি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়।
এরপর কিম সবাইকে নিয়ে যখন হাসি খুশি সময় কাটাচ্ছিল তখন কৌশলে সে সবার দায়িত্ব ভাগ করে দেয়। সে হারান আর ইয়ংকে বলে, তোমরা এখন যথেষ্ট বড় হয়েছো, আমার বিশ্বাস এবার তোমরাই নিজ হাতে অফিস পরিচালনা করতে পারবে। আর হাদামকে বলে, তুমি ইউগিয়ামের সুস্থতায় সাহায্য করো যেন সে দ্রুত সুস্থ হয়ে ওঠে। এই ঘটনার পরে পুসানের সাথে হারানের দেখা হলে পুসান তাকে সান্ত্বনা দেয় এবং হারানের যেন ঠান্ডা লেগে না যায় এজন্য সে নিজের প্রিয় সোয়েট শার্টটি হারানকে পরিয়ে দেয়। ঠিক তখন সুজিন মেয়েটি আবারও সামনে আসে। সে হারানকে বলে, আমি একজন নিউরোলজিস্ট, বোস্টন থেকে এসেছি। তোমার সাথের এই ছেলেটি কি তোমার বয়ফ্রেন্ড? হারান গর্বের সাথে হ্যাঁ বললে মেয়েটি পুসানের দিকে আর চোখে তাকায়। এরপর মেয়েটি চলে যেতে শুরু করলে পুসান তার পিছু নেয় এবং তাকে শাসিয়ে বলে যেন সে হারানের থেকে দূরে থাকে। পুসানের কথা শুনে সুজেন রেগে আগুন হয়ে বলে, তুমি নিজেকে কি মনে করো? সান মারা যাওয়ার পর তুমি তার জায়গা দখল করে হারানের সাথে প্রেম করছো আর তার মৃত্যুর আগে সান সেজে ওর সাথে চ্যাট করেছো। এই সত্যিগুলো কি তাকে বলেছো? অতীতে সেই দুর্ঘটনার সময় আমি নিজেও সেখানে ছিলাম, তাই আসল সত্যিটা খুব ভালো করেই জানি। তো আমাকে এসব বলার আগে হারানকে গিয়ে নিজের আসল পরিচয় বলো। সুজিনের সাথে পুসানের এই ঘটনার পরে পুসান বাসায় ফিরে আসে এবং ইমাজিন করার চেষ্টা করে সেদিন আসলে কি ঘটেছিল। তার কিছুটা ঝাপসা স্মৃতি মনে পড়ে যে সান তার সাথে প্রচণ্ড ঝগড়া করে বলছিল, তুমি আমার অগোচরে আমার প্রেমিকার সাথে কেন কথা বলেছ? কত বড় সাহস তোমার যে নকল আমি সেজে তার সাথে কথা বলেছ? এসব কথা কিছুটা মনে পড়ায় পুসান অস্থির হয়ে ওঠে। বাকি সব ঘটনা জানার জন্য সে যেন নিজেকে সর্বোচ্চ প্রেসার দিচ্ছে, কিন্তু কিছুতেই সবটা পরিষ্কার বুঝতে পারছে না। তবে তার অতীতের প্রতিটি অন্ধকার দিক এখন ধীরে ধীরে আলোতে আসতে শুরু করেছে। এরপর পুসান অস্থির হয়ে হারানকে খুঁজতে থাকে, কিন্তু এদিকে হারান তখন হাবড়ে ছুটি নিয়ে পুসানের বাসায় পৌঁছে যায়। তবে পুসান বাসায় নেই দেখে হারান তার টেবিলে একটি স্টিকি নোটে থ্যাঙ্কস লিখে রেখে আসতে চায়। ঠিক তখনই হারানের নজরে আসে পাশে থাকা একটি ডায়েরির উপর। কৌতূহলবশত হারান সেটি খুলতেই তার পৃথিবী উলটপালট হয়ে যায়। ডায়েরিতে লেখা ছিল সেই পুরনো সানের কথা, ল্যাবের বিস্ফোরণ, ব্রেসলেটের সেই অদ্ভুত শব্দ এবং সানের হাতের সার্জারির প্রতিটি খুঁটিনাটি তথ্য। হারান পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়। সে ভাবতে থাকে পুসান কিভাবে সানের সার্জারির কথা এত বিস্তারিত জানে, কেন ওর কাছে বোস্টন ইউনিভার্সিটির ইনভাইটেশন কার্ড রয়েছে। হারান দ্রুত তার বাসায় ফিরে সানের লেখা প্রথম চিঠিটি বের করে। সেখানে লেখা ছিল, আমার সাথে আমার রুমমেট হিসেবে একজন কোরিয়ান থাকে, তার নামও কিন্তু সান, তবে তাকে সবাই পুসান বলেই ডাকে। এসব শুনে হারানের মাথায় সব বিন্দু মিলে যেতে শুরু করে। সে বুঝতে পারে তার সাথে এতদিন চিট হয়েছে। পুসান যখন পাগলের মতো হারানকে খুঁজতে খুঁজতে কফি শপে আসে, সে দেখে হারান পাথর হয়ে বসে আছে। পুসান কিছু বলার আগেই হারান রেগে জিজ্ঞেস করে, সত্যি করে বলো, তুমি আসলে কে? তুমি কি সত্যি সেই ব্যক্তি যে 7 বছর আগে সানসেজে আমার সাথে চ্যাট করেছো? আমি যখন কষ্টে মরে যাচ্ছিলাম তুমি কি সানসেজে আমার ইমোশনের সাথে খেলা করেছো? এসব শুনে পুসান যন্ত্রণায় কুঁকড়ে যায়। তার মাথায় আবারও সেই তীব্র ব্যথা শুরু হয়, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলে, হারান আমার কথা শোনো, সবকিছুর একটা ব্যাখ্যা আছে। হারান কোনো কথা শুনতে রাজি নয়। সে কান্নায় ভেঙে পড়ে বলে, 7টি বছর আমি একটি মিথ্যার পেছনে জীবন নষ্ট করেছি। তুমি আমার সামনে নতুন বন্ধু সেজে এসেছো, অথচ তুমি আমাকে 7 বছর আগে থেকেই চেনো। এমনকি এই যে কলমটা তুমি এনে দিলে, এটাও কি তুমিই পাঠিয়েছিলে? আমি বেগুন পছন্দ করি না এবং তাদেরকে এলিয়েন বলে ডাকি, এগুলো তুমি সবকিছুই জানতে। হারান বুঝতে পারে তার বয়ফ্রেন্ড সানের বদলে এতদিন পুসানোই ছিল তার ভার্চুয়াল সঙ্গী। সে চিৎকার করে বলে, তুমি একটা ফেক মানুষ, তোমার জন্য আমি আমার আপনজনদের কষ্ট দিয়েছি, নিজের জীবনটাকে একটা অন্ধকার ঘরে বন্দি করে রেখেছিলাম। পুসান হারানের পিছু পিছু রাস্তা পর্যন্ত যায়। সে বারবার অনুরোধ করে, তুমি যদি এখন এভাবে চলে যাও তবে তুমি আবার সেই অন্ধকারের জীবনে ফিরে যাবে, আমি তোমাকে হারিয়ে যেতে দেব না। হারান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং ঘৃণা ভরা চোখে বলে, হ্যাঁ আমি অন্ধকারে ফিরে যাব, আর তার জন্য দায়ী থাকবে শুধু তুমি। এই বলে হারান কলমটি ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। আর পুসান মাঝ রাস্তায় হাঁটু গেড়ে বসে কাঁদতে থাকে। তাদের এতদিনের সম্পর্কের সুতো আজ এক নিমেষেই ছিঁড়ে গেল। সারাটা রাত দুজন একে অপরের কথা ভেবে কষ্ট পেতে থাকে। পুসান সারা রাত সেই রাস্তার ধারের বেঞ্চেই বসে কাটিয়ে দেয়। অন্যদিকে হারান তার বাসায় ফিরে পুসানের দেওয়া সব স্মৃতি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। এমনকি অবশিষ্ট দামি কলমটাও সে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে মারে। হারানের বুক চিরে কান্নার সুর বের হচ্ছে, কারণ সে আজ শুধু তার বর্তমানকে হারায়নি, তার 7 বছরের পবিত্র স্মৃতিগুলোকেও হারিয়ে ফেলেছে। সারা রাত জানালা খোলা রেখে বৃষ্টির হিমেল হাওয়ায় ভিজে হারানের প্রচণ্ড জ্বর আসে। বনশী থেকে হাসপাতালে যাওয়ার কথা বললেও হারান রাজি হয় না। অন্যদিকে দাদু পার্কের সেই কথাগুলো পুসানের কানে বাজতে থাকে, তুমি যদি সলিড হও তবে সে তোমার কথা বিশ্বাস করবে। পুসান সাথে সাথে তার সেই ট্যাপটি নিয়ে হারানের অফিসের দিকে ছোটে, যে ট্যাবে সে নিজের জীবনের সব সত্যি গল্পের মতো লিখে রেখেছে।
অফিসের সামনে হারানকে দেখতে পেয়ে পুসান বলে, হারান, আমার কথা শুনতে হবে না, এমনকি আমার দিকে তাকাতেও হবে না, শুধু এই ট্যাপটি একবার পড়ো, তাহলেই তুমি সবকিছু জানতে পারবে। কিন্তু হারান এক মুহূর্তও না দাঁড়িয়ে নিজের কেবিনে ঢুকে দরজা লক করে দেয়। পুসান হারানের জন্য কিছু ওষুধ কিনে অফিসের কলিগদের দেয় এবং বলে, এগুলো হারানকে দিয়ে দিও, তার শরীরটা তেমন ভালো যাচ্ছে না, আর হ্যাঁ, তাকে বলো না যে আমি দিয়েছি। হারান ভেতর থেকে সব দেখেও পাথর হয়ে বসে থাকে। হাসপাতালে দাদি কিম লক্ষ্য করেন যে সিউক দরজার বাইরে দাঁড়িয়ে কোনো কিছু নিয়ে আফসোস করছে। কিম তাকে ভেতরে ডেকে আনে। এরপর সিউক অপরাধবোধে দগ্ধ হয়ে বলে, আমি জানতাম আপনি কোনো সাধারণ অসুস্থতায় ভুগছিলেন, কিন্তু আপনার সাথে এত বড় একটি ঘটনা ঘটে গেল অপারেশনের আগে, সেটা আমি জানতেই পারিনি। আমি আসলে আপনার অ্যাসিস্ট্যান্ট হবার যোগ্য নই, তাই সে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে। এছাড়াও সিউক বহু বছর আগে থেকে নিজের মনের ভিতরে এক বিশাল কষ্ট চেপে রেখে বেঁচে আছে। সেভাবে কিমের পরিবারের সেই ভয়াবহ দুর্ঘটনার জন্য তিনি দায়ী। সেদিন যদি সে অসুস্থ না থাকতো তাহলে সেই ড্রাইভ করত, তাহলে আর দুর্ঘটনা ঘটতো না। এসব শুনে কিম তাকে শান্ত করে বলে, তুমি সেদিন ড্রাইভ না করলেও দুর্ঘটনা ঘটার থাকলে ঘটতই, নিজেকে দোষ দিও না সিউক। তুমি তোমার পুরোটা জীবন দিয়ে এই কোম্পানিকে নিজের মতো করে আগলে রেখেছো। এই কোম্পানি আর আমার পরিবার তোমার কারণেই আজ টিকে আছে। ইয়ং আড়াল থেকে এই কথাগুলো শুনে সিউককে সান্ত্বনা দিতে একটি চকোলেট উপহার দেয়। এটি দেখে সিউকের অনেক বছর আগের একটি স্মৃতি মনে পড়ে যায়। পরদিন হারান যখন একা রাস্তা দিয়ে যাচ্ছিল, পুসান আবারও তার সামনে এসে দাঁড়ায়। সে চিৎকার করে বলে, 7 বছর আগে আমি তোমাকে বাঁচিয়েছিলাম, দয়া করে একবার এই ট্যাপটি পড়ো। হারান তখন স্থির হয়ে পুসানকে দুটো প্রশ্ন করে। প্রথম প্রশ্ন হলো, তুমি যে সান সেজে আমার সাথে চ্যাট করেছো, এই ট্যাপ পড়লে কি সেই সত্যটা বদলে যাবে? পুসান নিচু স্বরে না উত্তর দেয়। দ্বিতীয় প্রশ্ন হলো, তুমি এই সত্যটা আমার কাছে এতদিন লুকিয়ে রেখেছো, এই ট্যাপ পড়লে কি সেই অতীত পাল্টে যাবে? পুসান আবারও না উত্তর দেয়। হারান তখন ঢুকরে কেঁদে ওঠে এবং বলে, তবে এই ট্যাপ পরে কি হবে? তুমি বুঝতে পারছো না আমার এই 7টা বছরের আবেগ কতটা চুরমার হয়ে গিয়েছে। তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো, দয়া করে আর আমার সামনে এসো না। এই বলে হারান চলে যেতে শুরু করলে পুসান আবারও ট্যাপটি দিতে যায়, কিন্তু হঠাৎ তার মাথায় তীব্র ব্যথা শুরু হয় এবং হাত থেকে ট্যাপটি রাস্তায় পড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই একটি গাড়ি একদম ট্যাপের উপর দিয়ে গিয়ে ট্যাপটিকে দুমড়ে মুচড়ে দেয়। অর্থাৎ হারানের কাছে সত্য পৌঁছানোর শেষ মাধ্যম টুকরো টুকরো হয়ে ভেঙে গিয়েছে। এই দেখে পুসান নিজেকে আর সামলে রাখতে পারে না। এদিকে হাসপাতালে হাদাম ইউগিয়ামের সেবা করছে। ইউগিয়াম তার বেসবল ক্যারিয়ার শেষ হওয়ার ভয়ে কান্নায় ভেঙে পড়ে। এতে হাদাম জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। অন্যদিকে দাদি কিম দাদু পার্কের কাছে তার আসন্ন অপারেশন নিয়ে ভয় প্রকাশ করে। পার্কে তাকে আশ্বস্ত করে যে সবকিছু ঠিক হয়ে যাবে। দেখা যায় তুষারপাতের সেই রাতে দাদু আর দাদি একে অপরের হাত ধরে কাটিয়ে দেয়। দাদি কিম তার অপারেশন নিয়ে খুব ভয় পাচ্ছিল। তিনি দাদু পার্ককে বলেন, অপারেশনের পর যখন আমার মাথার সব চুল কেটে ফেলা হবে তখন আমাকে দেখতে খুব বাজে লাগবে। দাদু পার্ক তখন মুচকি হেসে তার জন্য নিজের হাতে বোনা একটি কিউট টুপি উপহার দেয় এবং বলে, তুমি একটুও চিন্তা করো না, তুমি আগের মতোই সুন্দরী থাকবে। এখন বলো, তোমার জীবনের দ্বিতীয় ইনিংস কি আমার সাথেই কাটাবে? কিম চোখের জল মুছে পার্ককে জড়িয়ে ধরে। তাদের এই বৃদ্ধ বয়সের প্রেম সত্যিই গল্পটিকে অন্য এক মাত্রায় নিয়ে গিয়েছে। এরপর দাদু পার্ক বাড়িতে ফিরে আসলে দেখতে পায় পুসান অন্ধকারে একা বসে কাঁদছে। পুসান কাঁদতে কাঁদতে বলে, আমি ওকে সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই ও সব জেনে গেল। আর শেষ পর্যন্ত ও আমার উপর অনেক ঘৃণা নিয়ে চলে গিয়েছে, অথচ আমার মন এখনো বারবার তার কাছে যেতে চাইছে। কথা বলতে বলতেই পুসান জ্বরে অচেতন হয়ে পড়ে যায়। পার্ক দেখে পুসানের শরীর আগুনের মতো পুড়ছে। এখন দাদু পুসানের মাথায় জলপট্টি দিয়ে তার যত্ন করে। কিছুক্ষণ পরে দাদু টেবিলের দিকে তাকালে দেখে পুসানের ট্যাপটা খুবই বাজেভাবে ভেঙে গিয়েছে। এটা দেখে দাদু ভিতর থেকে প্রচন্ড কষ্ট পায়, কারণ সে জানে এই ট্যাপটি পুসানের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। এদিকে হারানো জ্বরে কাঁপতে কাঁপতে বাড়ি থেকে বেরিয়ে যায়। ইয়ং আতঙ্কিত হয়ে পুসানকে ফোন করে জানায় যে হারান বাড়িতে নেই। এই শুনে পুসান নিজের অসুস্থতা ভুলে দ্রুত গাড়ি নিয়ে হারানকে খুঁজতে বেরিয়ে পড়ে। যদিও গাড়ির হর্ন আর চারপাশের শব্দ পুসানের মাথায় আঘাত করতে থাকে, তার চোখের সামনে পুরনো সানের সেই দুর্ঘটনার দৃশ্যগুলো ভেসে উঠতে থাকে, তবুও সে থামে না। এক পর্যায়ে সে দেখতে পায় হারান একটি গাড়িতে বসে ঢুকরে কাঁদছে। পুসান তাকে সান্ত্বনা দিতে চেয়েও থমকে যায়। সে ভাবে আগে সব জট খুলে তার প্রতি হারানের ভুল ধারণা ভেঙে ফেলতে হবে। এরপর পুসান সরাসরি সেই ডাক্তার মেয়েটির কাছে গিয়ে বলে, আমাকে শেষবারের মতো সত্যিটা বলো, সেদিন ল্যাবে আসলে কি ঘটেছিল? ডাক্তার মেয়েটি ঘৃণা নিয়ে বলে, সেদিন তুমি আর সান মারামারি করছিলে। সান তোমাকে বলছিল যে তুমি ওর অগোচরে ওর প্রেমিকার মন জেতার চেষ্টা করেছো। এতে তুমি রেগে গিয়ে সানকে ধাক্কা দিয়েছিলে, আর তোমার ধাক্কাতেই ল্যাবের কেমিক্যালের ক্যান নিচে পড়ে যায়, আর ওই ক্যান থেকেই বিস্ফোরণ ঘটে সান মারা যায়। এই সব কিছুর জন্য দায়ী শুধুই তুমি।
পুসান এই চরম সত্য শুনে ভেঙে চুরমার হয়ে যায়। এখন সে নিজেকে শুধুমাত্র একজন খুনি মনে করতে থাকে। সকাল হয়ে গেলে হারান বাড়িতে ফিরলে ইয়ং তাকে জড়িয়ে ধরে শাসন করে এবং বলে সে পুসানকে ফোন করেছিল। হারান বিরক্ত হয়ে বলে আর যেন তাকে কখনো ফোন করা না হয়, কিন্তু হারানের মনের কোণে ভয় জাগে। পুসান কি আদেও ঠিক আছে? সে কি রাতে সুস্থভাবে বাড়ি ফিরেছিল? এই ভেবে হারান পার্কের বাসায় আসলে দেখতে পায় দাদু পার্ক খুব বিষণ্ণ মনে বসে আছে। সে আরও দেখে তাদের খুব যত্নে বড় করা গাছটি মরে শুকিয়ে গিয়েছে, যা দেখে হারান বুঝতে পারে নিশ্চয়ই পুসানের সাথে কোনো অমঙ্গল ঘটেছে। এরপর হারান তার গাড়িতে একটি স্টিকি নোটস খুঁজে পায়, যেখানে পুসান লিখেছে আমাদের এই ট্রায়াল পিরিয়ড এখানেই শেষ হলো। এই দেখে হারানের মনে অদ্ভুত এক শূন্যতা তৈরি হয়। এরপর বেশ কিছুদিন কেটে গেলে শীত পেরিয়ে বসন্ত আসে, কিন্তু পুসান আর ফিরে আসে না। তার সেই ভাঙা ট্যাপ, তার ফেলে যাওয়া সোয়েট শার্ট সব আগের মতোই পরে থাকে। হারান এখন অনেক শান্ত হয়ে গিয়েছে, কিন্তু তার চোখের কোণে সবসময় একটা অপরাধবোধ লেগেই থাকে। সে যখন পুসানের ফেলে যাওয়া সেই ডায়েরি আর ভাঙা ট্যাপটি খুঁজে পায়, তখন পুসানের কথা ভেবে তার প্রচণ্ড মন খারাপ হয়। তার মনে পড়ে গত শীত পর্যন্ত সে কষ্টের অন্ধকারে ডুবেছিল, সেখান থেকে পুসানই তাকে টেনে বের করে এনেছিল। অথচ আজ পুসানের দুঃসময়ে সে পাশে নেই, বরং সেই পুসানের দুঃসময়ের কারণ। এই ভেবে হারান দিশেহারা হয়ে দাদু পার্কের শপে ছুটে যায়। পার্কের মুখটা আজ অনেক শুকনো। সে বলে পুসান গতরাতে তোমাকেই খুঁজতে বেরিয়েছিল, তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। সে তার কাজ ছেড়ে দিয়েছে, ফোন বন্ধ, এমনকি ইমেল অ্যাড্রেসও ডিলিট করে দিয়েছে। তাকে পাওয়ার জন্য আর কোনো পথ আমার জানা নেই। পার্ক হারানকে পুসানের রুমে নিয়ে আসে এবং বলে ও কোনোদিন তোমার কাছে কিছু লুকাতে চায়নি, বরং বারবার চেষ্টা করেছে তোমাকে সত্যিটা বলার, কিন্তু প্রতিবারেই সুযোগ হারিয়েছে। এমনকি ওর মাথায় ইনজুরির কারণে ও সব স্মৃতি ঠিকমতো সাজাতেও পারছিল না। এই অবস্থাতেই সে তার চুরমার হয়ে যাওয়া হৃদয় নিয়ে তোমাকে ভালোবাসত। অন্যদিকে সুজিন একটি মেডিকেল লেকচারে অংশ নেয়, সেখানে পুসানের কেস নিয়ে আলোচনা হচ্ছিল। 7 বছর আগের সেই ইনজুরির কারণে পুসান ধীরে ধীরে তার শ্রবণ শক্তি হারাচ্ছে এবং সেই হ্যালোসিনেশনের শিকার হচ্ছে। সুজিন বুঝতে পারে পুসানের এই অবস্থার জন্য তার বলা রুড়ো কথাগুলোই দায়ী। এর জন্য সে নিজের কাছে গিল্টি ফিল করতে থাকে। এরপর দেখা যায় হারানা নিজেকে স্থির রাখতে পারে না। সে সরাসরি সুজিনের কাছে গিয়ে বলে আমি জানি পুসান এমন মানুষ নয় যে সে শুধু বকুনি খেয়ে পালিয়ে যাবে। নিশ্চয়ই 7 বছর আগের সেই ঘটনায় এমন কিছু আছে যা আমি জানি না। আপনি প্লিজ সব সত্যিটা আমাকে বলুন। সুজিন এখন অপরাধবোধ থেকে ফুঁপিয়ে কেঁদে ওঠে এবং 7 বছর আগের সেই আসল সত্যটা বলতে শুরু করে। সে জানায় হারানের আসল বয়ফ্রেন্ড সান যখন হাসপাতালে ভর্তি ছিল, তখনই তার সাথে সানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ কারণে সান হারানের কল রিসিভ না করে তাকে অবহেলা করত। এমনকি হারানকে করিয়ে যাওয়ার কথা দিলেও সান আসলে তার সাথে অর্থাৎ সুজেনের সাথে 1 মাসের জন্য ঘুরতে গিয়েছিল। সেই সময় সান ভুল করে তার ল্যাপটপটি পুসানের কাছে রেখে গিয়েছিল। পুসান হারানের প্রতি সানের এই অবহেলা সহ্য করতে না পেরে হারানকে সাহস জোগাতে সান সেজে কথা বলতে শুরু করে। হারান যে কলমটি নিজের লাকি চার্ম ভেবেছিল সেটি সান পাঠায়নি, পাঠিয়েছিল পুসান। আসলে পুসান হারানের জীবন বাঁচাতে নিজের পরিচয় বিসর্জন দিয়েছিল। সুজিন আরো বলে পুসানের চলে যাওয়ার জন্য আমিই দায়ী। একজন ডাক্তার হিসেবে যে সত্যিটা আমার গোপন রাখা উচিত ছিল, আমি রাগের মাথায় ওকে সেটা বলে দিয়েছি। আমি ওকে বলেছি যে সানের মৃত্যুর জন্য সেই দায়ী, তার কারণেই নাকি ল্যাবে বিস্ফোরণ হয়েছিল, কিন্তু আসলে ওটা ছিল একটা দুর্ঘটনা। আমি ভুল করে রাগের বশে পুসানকে খুনি বানিয়ে দিয়েছি। তো এবার হারান একদম পুরোপুরিভাবে সবকিছু বুঝতে পারে। সে পুসানকে তার শত্রু ভেবেছিল, কিন্তু বাস্তবে পুসান তার শত্রু নয়, বরং তার জীবনের সবচেয়ে আপনজন। এরপর সে অনেক আফসোস নিয়ে সেই কলমটি খুঁজতে শুরু করে, যা সে রাগের মাথায় জানালা দিয়ে ফেলে দিয়েছিল। দেখা যায় ঘাসের উপর পড়ে থাকা সেই কলমটি পেয়ে হারান সেটি বুকে জড়িয়ে ঠুকরে কেঁদে ওঠে। সে বুঝতে পারে তার 7 বছরের প্রতিটি কষ্টের মুহূর্তে পুসানই ছিল তার অদৃশ্য শক্তি। অন্যদিকে হাদাম হসপিটালে তার বয়ফ্রেন্ড ইউগিয়ামকে দেখতে আসে, কিন্তু ইউগিয়াম হসপিটালে নেই। এরপর প্রচণ্ড ভয় নিয়ে সে ইউগিয়ামের বন্ধুর কাছে কল করে এবং সেখান থেকে জানতে পারে ইউগিয়াম কিছুটা সুস্থ হয়েছে, তবে তার পায়ের এমন অবস্থার কারণে সে আর কোনোদিন পেশাদার বেসবল প্লেয়ার হতে পারবে না। এই শুনে হাদামের মনটা ভেঙে যায় আর সে দ্রুত ইউগিয়ামকে খুঁজতে বের হয়। দেখা যায় ইউগিয়াম ওয়েস্টবিনে তার বেসবলের জার্সিটা ফেলে দিচ্ছে। তার চেহারায় বুকচাপা কষ্ট আর হতাশার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। তখন ওই সেখানে হাদাম চলে আসে এবং দূরে দাঁড়িয়ে ইউগিয়ামকে বলতে থাকে তুমি কেন হাল ছেড়ে দিচ্ছ? তোমার পায়ের এই সমস্যা তেমন বড় সমস্যা নয়, এর থেকে অনেক বেশি সমস্যা নিয়ে ইতিহাসের অনেক বেসবল প্লেয়ার ওয়ার্ল্ড রেকর্ড করেছে। তুমি নিজের প্রতি আস্থা হারিও না, তুমি অবশ্যই পারবে। আমি সবসময় তোমার সাথে আছি।
তুমি ভালো প্লেয়ার হও বা না হও সেটা আমার ভালোবাসায় কোনো প্রভাব ফেলবে না। হাদামের থেকে এমন ভালোবাসায় পূর্ণ মোটিভেশন পেয়ে ইউগিয়াম নতুন করে নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। সে হাদামকে জড়িয়ে ধরে তাকে এই সাপোর্টের জন্য ধন্যবাদ জানায়। এদিকে ইয়ং অফিসের গাড়ি নিয়ে এক জরুরি কাজে অনেক দূরে চলে এসেছে, কিন্তু তুষারপাতে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সে আটকা পড়ে যায়। ফোনের চার্জও শেষ, আর আশেপাশে হেল্প করার মতো কেউ ছিলও না। তো এই অবস্থায় সে একদম বাজেভাবে ফেসে গিয়েছে। দেখা যায় তখনই সিউক সেখানে হিরোর মতো এন্ট্রি নেয়, আর ইয়ংকে এমন অবস্থায় ঠান্ডায় কষ্ট পেতে দেখে নিজের কোটটি তাকে পরিয়ে দেয়। দাদের থেকে সে তার মনের সকল দ্বিধা দূর করেছে, মানে ইয়ং এর মা বাবার মৃত্যুর জন্য সে নিজেকে আর দায় মনে করে না। তো আজ এই বরফ শীতল রাতে সিউক নিজের মনের কথা খুলে বলে ইয়ংকে প্রপোজ করে। এই দেখে ইয়ং খুশিতে আত্মহারা হয়ে সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ সে তো এতদিন এই মুহূর্তটারই অপেক্ষা করেছিল। আজ তার ভালোবাসা পূর্ণতা পেল। এরপরের দৃশ্যে দেখা যায় হারানের জন্য একটি পার্সেল এসেছে, যেটার মধ্যে হারানের সেই ভাঙা প্লেটটি এসেছে, যা পুসানের দাদি জোড়া লাগিয়ে পাঠিয়েছে। সাথে একটি চিরকুটে দাদি লিখেছে, একটু সময় লেগেছে, তবে আমি ঠিক করেছি। খেয়াল করে দেখো, প্লেটটি দেখতে আগের থেকেও বেশি আকর্ষণীয় লাগছে। যদি হাল ছেড়ে দিতাম তাহলে এই কাজ করা সম্ভব হতো না। এই প্লেট ঠিক করতে গিয়ে আমি অনুধাবন করেছি, জীবনের কোনো লক্ষ্য পূরণ করতে গিয়ে হাল ছেড়ে দিলে চলবে না, ধৈর্য ধরে লেগে থাকতে হবে। দাদের লেখা চিরকুট পরে হারান পুনরায় তার সাহস ফিরে পায়। এরপর সে পুসানের সেই ভাঙা ট্যাপটি ঠিক করার জন্য উঠে পড়ে লাগে। তবে 10 বছরের পুরনো মডেল হওয়ায় পার্টস পাওয়া যাচ্ছিল না, কিন্তু তবুও হারান হাল ছাড়ে না। শেষ পর্যন্ত অনলাইন ফোরাম থেকে পার্টস এনে সে ট্যাবের সব ডেটা রিস্টোর করে। ট্যাবটি চালু হতেই হারান একের পর এক সত্যি পড়তে শুরু করে। পুসান লিখে রেখেছে, সান যখন অসুস্থ ছিল তখন শুধু তোমার মন ভালো রাখতে আমি সানসেজে রিপ্লাই দিতাম। তোমার কাজের চাপ আর হতাশা সব আমি ভাগ করে নিতে চেয়েছিলাম। আমি যখন নিজের জীবনের অর্থ হারিয়ে ফেলেছিলাম তখন তোমার প্রতিটি মেসেজ আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। সান যখন তোমাকে গুরুত্ব না দিয়ে অন্য মেয়ে নিয়ে ঘুরে বেড়াতো তখন আমি চাইনি তুমি একা হয়ে যাও। সেই যে কলমটি আমি পাঠিয়েছিলাম ওটা ছিল তোমার সৃজনশীলতাকে জাগিয়ে তোলার জন্য। পুসান আরও লিখেছে, আমার সাদাকালো জীবনে তুমি রং নিয়ে এসেছিলে। দুর্ঘটনার পর আমি যখন কোমায় ছিলাম তখন শুধু তোমার ওই আই লাভ ইউ বলা ভিডিও মেসেজটাই আমার কানে বাজত। ওই আওয়াজটাই আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। জেগে ওঠার পর আমার মনে শুধু তোমার মুখটাই ছিল, তাই আমি কোরিয়া ফিরে আসি শুধুমাত্র তোমাকে দেখার জন্য। পুসানের এই নোট পড়ার পরে হারান বুঝতে পারে পুসান তাকে কতটা ভালোবাসত। তার প্রতি অবহেলা করার জন্য হারানের ভিতরটা কষ্টে শেষ হয়ে যাচ্ছিল। সে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে এবং বলে, যেভাবেই হোক আমি তোমাকে শেষবারের মতো খুঁজে বের করবই। এরপর কয়েক মাস কেটে যায়, এখনো হারান পুসানকে খুঁজে চলেছে। আজ বসন্তের শুরুতে হারান হঠাৎ সেই রেইনবো ক্লাউড সিম্বলটি দেখতে পায়, যা পুসান কয়েক মিনিট আগেই পোস্ট করেছে। হারান ধারণা করে পুসান এই শহরেই আছে। দেখা যায় পুসান তখন রাস্তায় সাধারণ মানুষের স্কেচ আঁকছিল। স্মৃতিশক্তি অনেকটাই হারিয়েছে সে, তবুও তার আঁকায় কেবল হারানের ছায়া। হারান পুসানের ছবি পোস্ট করা সেই লোকেশনে চলে আসে এবং সবার কাছে এই রেইনবো ক্লাউড আঁকার আর্টিস্টের কথা জিজ্ঞাসা করে, কিন্তু কেউই তাকে পুসানের খবর দিতে পারে না। এভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন হারান পুসানকে দেখতে পায়। হারানের সেই কলমটি গড়িয়ে পুসানের পায়ের কাছে আসে। পুসান যখন কলমটি তুলে সামনে তাকায় সে দেখে হারান দাঁড়িয়ে আছে। হারান দৌড়ে গিয়ে পুসানকে জড়িয়ে ধরে। পুসান কাঁদতে কাঁদতে বলে, সব দোষ আমার, আমি সানকে মেরেছি। কিন্তু হারান বলে, তোমার কোনো দোষ নেই পুসান, সুজিন আমাকে সবকিছু বলেছে। সানের মৃত্যুর জন্য তুমি দায়ী নও। এবার আমাদের দেখানো হয় 7 বছর আগে আসলে কি ঘটেছিল। দেখা যায় সান ছিল এক চূড়ান্ত স্বার্থপর ছেলে। সে যখন জানতে পারে পুসান তার অগোচরে হারানের সাথে কথা বলছে তখন সান প্রথমে পুসানকে মারধর করে। সান চিৎকার করে বলেছিল, আমি এমনিতেও হারানের সাথে ব্রেকআপ করতে চেয়েছিলাম, কারণ ও একটা বোঝা। তাহলে তুই কেন ওর সাথে কথা বলে সব জটিল করলি? এসব কথায় পুসান শান্ত থাকলেও সান ছিল নেশাগ্রস্ত। ল্যাবের সেই বিস্ফোরণ আসলে কোনো পরিকল্পিত ঘটনা ছিল না। সানের নিজের হাতের লাইটার আর অসাবধানতায় পড়ে যাওয়া কেমিক্যাল থেকেই সেই অগ্নিকাণ্ড ঘটেছিল। পুসান আসলে সানকে বাঁচাতে গিয়েই নিজে আহত হয়েছিল। হারানের কাছে এই সত্যগুলো শোনার পর পুসানের দীর্ঘ 7 বছরের মানসিক যন্ত্রণা আর অপরাধবোধ ধুয়ে মুছে যায়। হারান তাকে জড়িয়ে ধরে বলে, পুসান তুমি খুনি নও, তুমি আমার সব থেকে আপনজন। দেখা যায় অতীত নিয়ে পুসানের মাথায় অনেক প্রেশার পড়ে যাওয়ায় সেখানেই সে অজ্ঞান হয়ে পড়ে। এরপরে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা জানায় পুসানের মাথায় আটকে থাকা সেই ধাতব টুকরোটি ধীরে ধীরে সরে গিয়ে একটি বিপজ্জনক জায়গায় পৌঁছেছিল, তাই দ্রুত সার্জারি করে সেটি বের করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর পুসান চোখ মেলে দেখে হারান তার হাত ধরে পাশে বসে আছে। পুসান বুঝতে পারে এবার তার স্মৃতি আর কুয়াশাচ্ছন্ন নয়। সে হারানকে কাছে টেনে নিয়ে বলে, আই লাভ ইউ।
আজ তাদের দীর্ঘ 7 বছরের প্রতীক্ষার অবসান ঘটে। তারা একে অপরের প্রতি সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে একে অপরকে জড়িয়ে ভালোবাসা প্রকাশ করে। এরপর হারান আর পুসান সেই রেনবো ক্লাউডের নিচে দাঁড়িয়ে একে অপরকে কথা দেয় যে স্মৃতি থাক বা না থাক, তাদের এই ভালোবাসা কোনোদিন মুছে যাবে না। তারা সবসময় একে অপরের সহায় হয়ে থাকবে। অন্যদিকে দেখা যায় হাদাম এখন মেডিকেলের টপার। ইউগিয়ামকে সারা জীবন সেবা করার জন্য সে এই পেশাটি বেছে নিয়েছে। দেখা যায় হাদামের নিরবিচ্ছিন্ন যত্ন আর ভালোবাসায় ইউগিয়াম সুস্থ হয়ে উঠেছে। সবথেকে ভালো লাগার বিষয় হলো সে এখন নিয়মিত বেসবল খেলতে চায়। আজ ইউগিয়াম প্রথম বেসবল ম্যাচ জিতেছে। সে তার প্রথম জয়ের বলটি হাদামকে উপহার দিয়ে বলে, তোমার মোটিভেশন, ভালোবাসা আর পরিচর্যায় আমি এখন পুরোপুরি সুস্থ। তুমি আমার জীবনের সবচেয়ে সেরা ডাক্তার। এই বলে ইউগিয়াম হাদামকে বুকে জড়িয়ে নেয়। অন্যদিকে ইয়ং আর সিউক এখন জমিয়ে ডেটিং করছে। সিউক এখন আর ইয়ংয়ের সাথে ফর্মাল ব্যবহার করে না। তারা ভালোবাসা আর খুনসুটিতে সবসময় একে অপরের পাশে থাকে। এরপর গল্পের সবচেয়ে সুন্দর মুহূর্তটি আসে। আজ দাদি কিম আর দাদু পার্কের বিয়ে। তাদের ব্রাইডসমেড হয়েছে আমাদের প্রিয় কুকুর জিনিয়াস। তো জিনিয়াসের গলা থেকে আংটি নিয়ে পার্ক যখন কিমকে পরিয়ে দেয়, তখন পুরো পরিবার আনন্দে মেতে ওঠে। কিম তার 1 বছরের ফ্রান্স ট্যুর কমিয়ে 1 মাসেই ফিরে এসেছে, কারণ পার্ককে ছাড়া তার এক মুহূর্ত ভালো লাগছিল না। তো দাদু কিমকে সবার সামনে প্রপোজ করলে দাদি কিম তার সাথে বাকি জীবনটা একসাথে কাটানোর জন্য রাজি হয়ে যায়। এই খুশিতে সবাই দাদুকে রিকোয়েস্ট করে কিমকে একটা কিস করার জন্য। আর সত্যি দাদু কিমকে একটা কিস করে বসে। সবশেষে দেখা যায় হারান আর পুসান সমুদ্রের কাছে বসে একে অপরের ছবি আঁকার কম্পিটিশন করছে। হারান যখন চোখ খোলে সে দেখে পুসান একটি স্কেচ এঁকেছে, যেখানে পুসান হাঁটু গেড়ে হারানকে প্রপোজ করছে। ঠিক সেই মুহূর্তে বাস্তবেও পুসান একটি আংটি বের করে বলে, হারান, আমি তোমার জীবনের প্রতিটি ঋতুতে তোমার সাথে থাকতে চাই, তোমার প্রতিটি মুহূর্তের সঙ্গী হতে চাই। ওইলেও মেরেমি। হারান খুশিতে আত্মহারা হয়ে তাকে জড়িয়ে ধরে হ্যাঁ বলে। তারা একে অপরকে কথা দেয় রোদ হোক বা তুষারপাত, সব ঋতুতে তারা এভাবেই একসাথে থাকবে। গল্পের একদম শেষে আমরা 7 বছর আগের একটি ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। হারান তখন শান্ত সেজে থাকা পুসানকে জিজ্ঞেস করেছিল, যদি আমার জীবনে কখনো দীর্ঘস্থায়ী শীত নেমে আসে তবে তুমি কি করবে? পুসান টাইপ করেছিল, আমি এক ঝলক বসন্তের হাওয়া হয়ে তোমার সব কষ্ট মুছে দেব। কিন্তু সে আসল সান নয় বলে মেসেজটি সেদিন পাঠাতে পারেনি। আজ 7 বছর পর সেই না পাঠানো কথাটি বাস্তবে সত্যি হলো। পুসান সত্যিই হারানের জীবনের দীর্ঘ শীত কাটিয়ে বসন্ত নিয়ে এলো। আর এখানেই এই অসাধারণ ড্রামাটির সমাপ্তি ঘটে। তো গাইস, তোমাদের কাছে ড্রামাটি কেমন লাগলো আর সবচেয়ে কোন জুটি বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই নিজের অনুভূতি জানিও। তো আজ এ পর্যন্তই। শীঘ্রই দেখা হবে কোনো নতুন অসাধারণ গল্পে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।